হতে পারে ফার্স্ট বলছি যেন মানুষ বুঝতে পারে। একটা হলো আমরা যদি নর্মালি হাঁটি খেলা
ম্যাজিক
মাথা পড়ে গেছে, ব্যথা পেয়েছে, তো রক্ত এসেছিল। জানি না, দেখলাম না, লেকিন এই জায়গাটায় পড়েছে ফ্যানটা পুরো কেটে দিল। হ্যাঁ, আমি একটু ভিতরে গিয়ে দেখাতে চাই। না দুইজন বুঝতো তাই চলো আছে স্কুলে দিয়ে যাওয়ার কয়েক ঘন্টা পরে খবর পাই ছুটির 1 ঘন্টা আগে যে বাচ্চা নাকি ব্যথা পাইছে স্কুলের মধ্যে। তো ফোনে এই খবর পাওয়াতে আমিও তাড়াহুড়া করে সেটা দেখি IGM হসপিটালে নিয়ে হয়েছে বাচ্চারে। বাচ্চার এই স্কুলের পাখা সিলিং পাখা খুললা পড়ে গেছে পড়া মাথা ফাইটে গেছে, সেলাই লাগছে, সিটি স্ক্যান করানো হয়েছে। এখন এখনও IGM-এ আছি, প্রায় 1টা বাজতেছে। এখন পর্যন্ত আমরা IGM-এ চিকিৎসারত অবস্থায় আছে বাচ্চা। এখন ডাক্তারের সঙ্গে কথা কইয়া যদি সম্ভব হয় তাহলে আমরা বাড়িতে নিয়ে যাবো। কি অবস্থা স্কুলের পরিষেবা নিয়ে কি করবেন? স্কুলের পরিষেবা যদি কইতে যাই তাহলে তো কালকে আমার বাচ্চারা এমন আছে স্কুল থেকে বাইরে করে দিতে পারে, কারণ স্কুলের মধ্যে অরাজকতার পরিবেশ। মর্নিং সেকশন উমাকান্ত ইংলিশ মিডিয়াম মর্নিং সেকশন একবারে বনেদি আসিল, কোনো সময় স্কুলের নামটা বনেদি স্কুল। হ্যাঁ, ত্রিপুরা রাজ্যের 2-3টা স্কুলের মধ্যে একটা, কিন্তু মর্নিং সেকশনটা একবারে জঘন্য। এবার দেখা যায় বাচ্চারা প্রত্যেক দিন স্কুলে পাঠানোর লেগে টিচাররা কয়, এবার কোনো কারণে একদিন যদি অ্যাপ্লিকেশন না আনে এটার লেগে দায়ী কে থাকে? গার্জেনরা। অ্যাপ্লিকেশন দিয়ে পাঠানো হয় না দিককে গার্জেনরা দায়ী, কিন্তু পানিশমেন্টটা পাইতে হয় স্টুডেন্টরা। আমরা এই ব্যাপারগুলো নিয়ে অনেক আগেই হেডমাস্টার স্যারের সঙ্গে কথা কইছিলাম। কথা কোয়াতে আমরা রেজাল্ট হয়েছে কি, আমরা 5-7 জন গিয়ে কথা কোয়াতে পরবর্তী সময় দেখা গেছে আমরা 5-7 জনের বাচ্চারে বেঞ্চের উপরে তুললে কানে ধরে নীলডাউন করে দাঁড়া করে ভাই। এটা হইল স্কুলের যে বিতর্কত ব্যাপার। স্কুলটার ভিতরে আপনারা যদি যান গিয়ে দেখবেন ম্যাক্সিমাম টাইমে বাচ্চারা মর্নিংয়ে ছোটাছুটি করতেছে, ডাক দেওয়ার মতো কোনো টিচার নেই। ক্লাস হয় না যে তা না, যদি না হয় তাহলে আমরা বাচ্চারা শিখে করতে, কিন্তু ম্যাক্সিমাম টাইমেই মোবাইল একটা চলছে, মোবাইলের যুগ, মোবাইলে পড়াশোনা পাঠানো হয়, তাহলে মোবাইল লইয়ে সেটা টিচাররা যায় ক্লাসের মধ্যে। এই জায়গাতে আমার একটা আপত্তি যে বাচ্চারা যদি মোবাইল দিয়ে পড়াশোনা করে তাহলে তো আর স্কুলের খেলাপ নেই। বিদ্যাজ্যোতি স্কুল 1541 জন বাচ্চা এই স্কুলটার মধ্যে, 1000 টাকা করে আমরা ফিস দিই প্রত্যেক বছর। এবার দেখা যায় 15,41,000 টাকা কইগা যায়। 15,41,000 টাকা দিয়ে কি একটা মেনটেন্স হয় না? বাচ্চারা কোটি পায়, আমরা বাড়ির থেকে আয়ে সেটা বাচ্চারা নিয়ে বাড়ির পটি করানো লাগে। কারণ কি, দরজা ভাঙ্গা, স্কুলের মধ্যে জল নাই বা জল পড়ে রয়েছে, বাচ্চারা যাইতেছে না পটিতে। আয়ার কাজ করানোর কথা, আয়ারা দেখা যায় কি গেটে দাঁড়াই থাকে, গেটম্যানের কাজ করানো লাগে। তো 3 জন আয়া আছে, আয়ার ভূমিকা কোন জায়গাতে? শিক্ষা দপ্তরের মেরুদণ্ডরা ভাঙ্গা গেছে শুধুমাত্র কিছু কিছু জিনিসের প্রতি ডিসিপ্লিন একটা পুরো নাই। সকালবেলা আইলে আপনারা দেখতে পারবেন, অবজার্ভ করবেন, কেউ আয় সেটা 6:35 বাচ্চারা ঢুকাইতে পারে,
6:40 হয় না বাচ্চা ঢুকায়, তো আমরা তো 6:30-এর মধ্যে স্কুল টাইম লক হয়ে যাবো গেট, তো আমরা আনি, আমরাও তো দূর চাপ করে আই। আমরা স্কুলে এসে শুনি একটা ক্লাস 3 রোজের বাচ্চার মাথার মধ্যে নাকি ফ্যান ভাঙিয়া পড়ছে। আচ্ছা, হ্যাঁ, তো এইভাবে হইলে এইভাবে আমরা বাচ্চারা স্কুলে পাঠাবো? এটা তো এইভাবে তো স্কুলে পাঠান যেত না বাচ্চারা স্কুলে। তো এ নিয়ে আপনারা ওই স্যারটারের লোক কথা বলার চেষ্টা না, করছেন? স্যার তো নাই, স্যার তাইনে বোধহয় গেছে হাসপাতালে নাকি বাচ্চারা নিয়ে এসে, তাইনে আইলে তাইনে লোক কথাবার্তা। কি মনে করেন আপনারা তো বিদ্যা যদি টাকাও দিচ্ছেন পরিষেবা নিয়ে না না, পরিষেবা ভালো না, পরিষেবা ভালো না, বাজে পরিষেবা। এর আগেও আমার বাচ্চারা একদিন বেঞ্চের থেকে টাইনে আসলে তারা করছে, আমি কমপ্লিট করছি, কোনো অ্যাকশন নিচ্ছে না, পরিষেবা ভালো না। এটা সরকারি স্কুল, এভাবে যদি হয় কি আপনারা গার্জেন অভিভাবক হিসেবে কি মনে করেন ভবিষ্যৎ বাচ্চাদের নিয়ে? না না, কোনো ভবিষ্যৎ কীভাবে হইব? এইভাবে বাচ্চারা যদি স্কুলে যদি ইনসিডেন্ট একের পরে এক ইনসিডেন্ট হয়, কীভাবে বাচ্চারা থাকবে? আমি ক্লাসে গেছিলাম, এরপরে আমি বোর্ডে কাজ করাচ্ছিলাম, লেখাচ্ছিলাম আর কি। এরপরে তো হঠাৎ করে ফ্যানটা পড়ে গেল, আমিও ঠিক করতে পারতাম না। পাখাটা কি অবস্থায় আসতো আগে? পাখাটা তো একটু স্লোভাবে চলতো আর একটু শব্দ করতো। আচ্ছা, কেমন তো অনেক আরও অনেকগুলি ক্লাসে দেখলাম যে এমন স্লোভাবে চলছে, ভালো লড়ছে, এমন কমপ্লেন করতেছে। আপনার এমন কি অসুবিধা হইতে আসলো না আগের থেকে? এমনি ফ্যানটা একটু স্লোভাবেই চলে, ওই শব্দ করে। বাকি পাখাটার কথা আমি জানি না। চেঞ্জ করার কোনো পরিকল্পনা করতে বা আপনারা জানাইছিলেন না ইয়াতে হ্যাঁ, হেডমিস্ট্রেস স্যারে জানাইছে। জানাইছিলেন? চেঞ্জ করছেন কতদিন আগে জানাইছিলেন? তো বেশি দিন হয়নি। বাচ্চারা যে বাচ্চারা ব্যথা পাইছে ওই আছে এখন এখন তো হসপিটালে। কোন ক্লাসে? এটা ক্লাস 3। ক্লাস 3। বাচ্চাটার নাম? রাজদীপরা। রাজদীপ। হ্যাঁ, এদিক দিয়ে যাচ্ছিল ফ্যানটা এর মাথা করে। মাথা পড়ে গেছে, ব্যথা পেয়েছে, তো রক্ত এসেছিল? জানি না, দেখলাম না, লেকিন এই জায়গাটায় পড়েছে ফ্যানটা, পুরো কেটে দিল। হ্যাঁ, আমি একটু ভিতরে গিয়ে দেখাতে পারি। একজন না, দুইজন, তো তাইনের ছেলেও আছে। স্কুলে দিয়ে যাওয়ার কয়েক ঘন্টা পরে খবর পাই ছুটির 1 ঘন্টা আগে যে বাচ্চা নাকি ব্যথা পাইছে স্কুলের মধ্যে। তো ফোনে এই খবর পাওয়াতে আমিও তাড়াহুড়া করে সেটা দেখি IGM হসপিটালে নিয়ে হয়েছে বাচ্চার এই স্কুলের পাখা, সিলিং পাখা খুললা পড়ে গেছে, পড়া মাথা ফাইটে গেছে, সেলাই লাগছে, সিটি স্ক্যান করানো হয়েছে। এখন এখনও IGM-এ আছি, প্রায় 1টা বাজতেছে। এখন পর্যন্ত আমরা IGM-এ চিকিৎসারত অবস্থায় আছে বাচ্চা। এখন ডাক্তারের সঙ্গে কথা কইয়া যদি সম্ভব হয় তাহলে আমরা বাড়িতে নিয়ে যাবো। কি অবস্থা স্কুলের পরিষেবা নিয়ে কি করবেন? স্কুলের পরিষেবা যদি কইতে যায় তাহলে তো কালকে আমার বাচ্চার এমন আছে স্কুল থেকে বাইরে করে দিতে পারে, কারণ স্কুলের মধ্যে অরাজকতার পরিবেশ। মর্নিং সেকশন উমাকান্ত ইংলিশ মিডিয়াম মর্নিং সেকশন
একবারে বনেদি আসিল কোনো সময়, স্কুলের নামটা বনেদি স্কুল, হ্যাঁ, ত্রিপুরার যে 2-3টা স্কুলের মধ্যে একটা, কিন্তু মর্নিং সেকশনটা একবারে জঘন্য। এবার দেখা যায় বাচ্চারা প্রত্যেক দিন স্কুলে পাঠানোর লেগে টিচাররা কয়, এবার কোনো কারণে একদিন যদি অ্যাপ্লিকেশন না আনে, এটার লেগে দায়ী কে থাকে? গার্জেনরা। অ্যাপ্লিকেশন দিয়ে পাঠানো হয় না দিককে, গার্জেনরা দায়ী, কিন্তু পানিশমেন্টটা পাইতে হয় স্টুডেন্টরা। আমরা এই ব্যাপারগুলো নিয়ে অনেক আগেই হেডমাস্টার স্যারের সঙ্গে কথা কইছিলাম। কথা কোয়াতে আমরা রেজাল্ট হয়েছে কি, আমরা 5-7 জন গিয়ে কথা কোয়াতে পরবর্তী সময় দেখা গেছে আমরা 5-7 জনের বাচ্চারে বেঞ্চের উপরে তুললে কানে ধরে নীলডাউন করে দাঁড়ায় করে ভাই। এটা হইল স্কুলের যে বিতর্কত ব্যাপার। স্কুলটার ভিতরে আপনারা যদি যান গিয়ে দেখবেন ম্যাক্সিমাম টাইমে বাচ্চারা মর্নিংয়ে ছোটাছুটি করতেছে, ডাক দেওয়ার মতো কোনো টিচার নেই। ক্লাস হয় না যে তা না, যদি না হয় তাহলে আমরা বাচ্চারা শিখে করতে, কিন্তু ম্যাক্সিমাম টাইমেই মোবাইল একটা চলছে, মোবাইলের যুগ, মোবাইলে পড়াশোনা পাঠানো হয়, তাহলে মোবাইল নিয়ে সেটা টিচাররা যায় ক্লাসের মধ্যে। এই জায়গাতে আমার একটা আপত্তি যে বাচ্চারা যদি মোবাইল দিয়ে পড়াশোনা করে তাহলে তো আর স্কুলের খেলাপ নেই। বিদ্যাজ্যোতি স্কুল 1541 জন বাচ্চা এই স্কুলটার মধ্যে, 1000 টাকা করে আমরা ফিস দিই প্রত্যেক বছর। এবার দেখা যায় 15,41,000 টাকা কইগা যায়। 15,41,000 টাকা দিয়ে কি একটা মেনটেন্স হয় না? বাচ্চারা কোটি পায়, আমরা বাড়ির থেকে আয়া সেটা বাচ্চারা নিয়ে বাড়ির কোটি করানো লাগে। কারণ কি? দরজা ভাঙ্গা, স্কুলের মধ্যে জল নাই বা জল পড়ে রয়েছে, বাচ্চারা যাইতেছে না পটিতে। আয়ার কাজ করানোর কথা, আয়ারা দেখা যায় কি গেটে দাঁড়াই থাকে, গেটম্যানের কাজ করানো লাগে। তো 3 জন আয়া আছে, আয়ার ভূমিকা কোন জায়গাতে? শিক্ষা দপ্তরের মেরুদণ্ডরা ভাঙ্গা গেছে গা, শুধুমাত্র কিছু কিছু জিনিসের প্রতি ডিসিপ্লিন একটা পুরো নাই। সকালবেলা আইলে আপনারা দেখতে পারবেন, অবজার্ভ করবেন, কেউ আয়েসিরা 6:35 বাচ্চারা ঢুকাইতে পারে, 6:40 অন্য বাচ্চা ঢুকায়। তো আমরা তো 6:30-এর মধ্যে স্কুল টাইম লক হয়ে যাবো গেট, তো আমরা আনি, আমরাও তো দূর জাপ করি আই। আমরা স্কুলে এসে শুনি একটা ক্লাস 3 রোজের বাচ্চার মাথার মধ্যে নাকি ফ্যান ভাঙিয়ে পড়ছে। আচ্ছা, হ্যাঁ, তো এইভাবে হইলে এইভাবে আমরা বাচ্চারা স্কুলে পাঠাবো? এটা তো এইভাবে তো স্কুলে পাঠান যেত না বাচ্চারা স্কুলে। তো এ নিয়ে আপনারা ওই স্যার লোক কথা বলার চেষ্টা না, করছেন? স্যার তো নাই, স্যার তাইনে বোধহয় গেছে হাসপাতালে নাকি বাচ্চারা নিয়ে এসে, তাইনে আইলে তাইনে লোক কথাবার্তা। কি মনে করেন আপনারা তো বিদ্যাজ্যোতি টাকাও দিচ্ছেন, পরিষেবা নিয়ে কি? না, পরিষেবা ভালো না, বাজে পরিষেবা। এর আগেও আমার বাচ্চারা একদিন বেঞ্চের থেকে টাইনে আসলে তারা করছে, আমি কমপ্লিট করছি, কোনো অ্যাকশন নিচ্ছে না। পরিষেবা ভালো না। একটা সরকারি স্কুল এভাবে যদি হয়, কি আপনারা গার্জেন অভিভাবক হিসেবে কি মনে করেন ভবিষ্যৎ বাচ্চাদের নিয়ে? না, কোনো ভবিষ্যৎ কীভাবে হইব? এইভাবে বাচ্চারা যদি স্কুলে যদি ইনসিডেন্ট একের পরে এক ইনসিডেন্ট হয়, কীভাবে বাচ্চারা থাকবে? আমি ক্লাসে গেছিলাম, এরপরে আমি বোর্ডে কাজ করাচ্ছিলাম, লেখাচ্ছিলাম আর কি। এরপরে তো হঠাৎ করে ফ্যানটা পড়ে গেল, আমিও ঠিক করতে পারতাম না। পাখাটা কি অবস্থায় আসতো আগে? পাখাটা তো একটু স্লোভাবে চলতো আর একটু শব্দ করতো। আচ্ছা, কেমন তো আরও অনেকগুলি ক্লাসে দেখলাম যে এমন স্লোভাবে চলছে, ভাল লড়ছে, এমন কমপ্লেন করতেছে। আপনার এমন কি অসুবিধা হইতে আসলো নেই আগের থেকে? এমনি ফ্যানটা একটু স্লোভাবেই চলে, শব্দ করে, বাকি পাখাটার কথা আমি জানি না। চেঞ্জ করার কোনো পরিকল্পনা করতে বা আপনারা জানাইছিলেন নেই ইয়াতে হ্যাঁ, হেডমিস্ট্রেস? স্যারে জানাইছে। জানাইছিলেন, চেঞ্জ করছেন? কতদিন আগে জানাইছিলেন? তো বেশি দিন হয় না। বাচ্চারা ব্যথা পাইছে, কই আছে এখন? এখন তো হসপিটালে। কোন ক্লাসে এটা? ক্লাস 3। ক্লাস 3। বাচ্চাটার নাম? রাজদীপরা। রাজদীপ। হ্যাঁ, এদিক দিয়ে যাচ্ছিল ফ্যানটা আর মাথায় পড়ে গেল। মাথা পড়ে গেছে, ব্যথা পেয়েছে, হ্যাঁ, তো রক্ত এসেছিল? জানি না, দেখলাম না, লেকিন এই জায়গাটায় পড়েছে ফ্যানটা, পুরো কেটে দিল। হ্যাঁ, আমি এখন ভিতরে গিয়ে দেখাতে পারি। একজন না 2 জন, তো তাইনে ছেলেও আছে।
স্কুলে দিয়ে যাওয়ার কয়েক ঘন্টা পরে খবর পাই ছুটির 1 ঘন্টা আগে যে বাচ্চা নাকি ব্যথা পাইছে স্কুলের মধ্যে। তো ফোনে এই খবর পাওয়াতে আমিও তাড়াহুড়া করে সেটা দেখি IGM হসপিটালে নিয়ে হয়েছে বাচ্চার এই স্কুলের পাখা সিলিং পাখা খুললা পড়ে গেছে পড়ে মাথা ফেটে গেছে সেলাই লাগছে, সিটি স্ক্যান করানো হয়েছে। এখনও IGM আছি, প্রায় 1টা বাজতেছে। তখন পর্যন্ত আমরা IGM চিকিৎসারত অবস্থায় আছে বাচ্চা। কারণ ডাক্তারের সঙ্গে কথা কইয়া যদি সম্ভব হয় তাহলে আমরা বাড়িতে নিয়ে যাবো। কি অবস্থা স্কুলের পরিষেবা নিয়ে কি করবেন? স্কুলের পরিষেবা যদি কইতে যায় তাহলে তো কালকে আমার বাচ্চার এমন আছে স্কুল থেকে বাইরে করে দিতে পারে। কারণ স্কুলের মধ্যে অরাজকতার পরিবেশ। মর্নিং সেকশন উমাকান্ত ইংলিশ মিডিয়াম মর্নিং সেকশন একবারে বনেদি আছিল, কোনো সময় স্কুলের নামটা বনেদি স্কুল, হ্যাঁ, ত্রিপুরা রাজ্যের 2-3টা স্কুলের মধ্যে একটা, কিন্তু মর্নিং সেকশনটা একবারে জঘন্য। এবার দেখা যায় বাচ্চারা প্রত্যেক দিন স্কুলে পাঠানোর লেগে টিচাররা কয়, এবার কোনো কারণে একদিন যদি অ্যাপ্লিকেশন না আনে এটার লেগে দায়ী কে থাকে? গার্জেনরা। অ্যাপ্লিকেশন দিয়ে পাঠানো হয় না দিককে গার্জেনরা দায়ী, কিন্তু পানিশমেন্টটা পাইতে হয় স্টুডেন্টরা। আমরা এই ব্যাপারগুলো নিয়ে অনেক আগেই হেডমাস্টার স্যারের সঙ্গে কথা কইছিলাম। কথা কোয়াতে আমরা রেজাল্ট হয়েছে কি, আমরা 5-7 জন গিয়ে কথা কোয়াতে পরবর্তী সময় দেখা গেছে আমরা 5-7 জনের বাচ্চারে বেঞ্চের উপরে তুললা কানে ধরে নীলডাউন করে দাঁড়া করে হয়। এটা হইল স্কুলের যে ভিতরগত ব্যাপার। স্কুলটার ভিতরে আপনারা যদি যান গিয়ে দেখবেন ম্যাক্সিমাম টাইমে বাচ্চারা মর্নিংয়ে ছোটাছুটি করতেছে, ডাক দেওয়ার মতো কোনো টিচার নেই। ক্লাস হয় না যে তা না, যদি না হয় তাহলে আমরা বাচ্চারা শিখে করতে, কিন্তু ম্যাক্সিমাম টাইমেই মোবাইল একটা চলছে, মোবাইলের যুগ, মোবাইলে পড়াশোনা পাঠানো হয়, তাহলে মোবাইল নিয়ে সেটা টিচাররা যায় ক্লাসের মধ্যে। এই জায়গাতে আমার একটা আপত্তি যে বাচ্চারা যদি মোবাইল দিয়ে সেটা পড়াশোনা করে তাহলে তো আর স্কুলের খেলাপ নেই। বিদ্যাজ্যোতি স্কুল 1541 জন বাচ্চা এই স্কুলটার মধ্যে, 1000 টাকা করে আমরা ফিস দিই প্রত্যেক বছর। এবার দেখা যায় 15,41,000 টাকা কইগা যায়। 15,41,000 টাকা দিয়ে কি একটা মেনটেন্স হয় না? বাচ্চারা আর কোটি পায়, আমরা বাড়ির থেকে আয় সেটা বাচ্চারা নিয়ে বাড়ির কোটি করান লাগে। কারণ কি? দরজা ভাঙ্গা, স্কুলের মধ্যে জল নাই বা জল পড়ে রয়েছে, বাচ্চারা যাইতেছে না পটিতে। আয়ার কাজ করানোর কথা, আয়ারা দেখা যায় কি গেটে দাঁড়াই থাকে, গেটম্যানের কাজ করানো লাগে। তো 3 জন আয়া আছে, আয়ার ভূমিকা কোন জায়গাতে? শিক্ষা দপ্তরের মেরুদণ্ডরা ভাঙ্গা গেছে শুধুমাত্র কিছু কিছু জিনিসের প্রতি ডিসিপ্লিন একটা পুরো নাই। সকালবেলা আইলে আপনারা দেখতে পারবেন, অবজার্ভ করবেন, কেউ আয়েসিরা 6:35 বাচ্চারা ঢুকাইতে পারে, 6:40 অন্য বাচ্চা ঢুকায়। তো আমরা তো 6:30 মধ্যে স্কুল টাইম লক হয়ে যাবো গেট, তো আমরা আনি, আমরাও তো দূর জাপ করি আই। আমরা স্কুলে এসে শুনি একটা ক্লাস 3 রোজের বাচ্চার মাথার মধ্যে নাকি ফ্যান ভেঙে পড়ছে। আচ্ছা, হ্যাঁ, তো এইভাবে হইলে কিভাবে আমরা বাচ্চারা স্কুলে পাঠাবো? এটা তো এইভাবে তো স্কুলে পাঠান যেত না বাচ্চারা স্কুলে। তো এ নিয়ে আপনারা ওই স্যারের লোক কথা বলার চেষ্টা না, করছেন? স্যার তো নাই, স্যার তাইনে বোধহয় গেছে হাসপাতালে নাকি বাচ্চারা নিয়ে এসে, তাইলে আইলে তাইনে লোক কথাবার্তা। কি মনে করেন আপনারা তো বিদ্যাজ্যোতি টাকাও দিচ্ছেন, পরিষেবা নিয়ে কি না, পরিষেবা ভালো না, বাজে পরিষেবা। এর আগেও আমার বাচ্চারা একদিন বেঞ্চের থেকে টাইনে আসে, তারা করছে, আমি কমপ্লিট করছি, কোনো অ্যাকশন নিচ্ছে না। পরিষেবা ভালো না। একটা সরকারি স্কুল এভাবে যদি হয়, কি আপনারা গার্জেন অভিভাবক হিসেবে কি মনে করেন ভবিষ্যৎ বাচ্চাদের নিয়ে? না, কোনো ভবিষ্যৎ কীভাবে হইব? এইভাবে বাচ্চারা যদি স্কুলে যদি ইনসিডেন্ট একের পরে এক ইনসিডেন্ট হয়, কীভাবে বাচ্চারা থাকবো? আমি ক্লাসে গেছিলাম, এরপরে আমি বোর্ডে কাজ করাচ্ছিলাম, লেখাচ্ছিলাম আর কি। এরপরে তো হঠাৎ করে ফ্যানটা পড়ে গেল, আমিও ঠিক করতে পারতাম না। পাখাটা কি অবস্থায় আসতো আগে? পাখাটা তো একটু স্লোভাবে চলতো আর একটু শব্দ করতো। আচ্ছা, কেমন তো আরও অনেকগুলি ক্লাসে দেখলাম যে এমন স্লোভাবে চলছে, ভালো লড়ছে, এমন কমপ্লেন করতেছে। আপনার এমন কি অসুবিধা হইতে আসলো না আগের থেকে? এমনি ফ্যানটা একটু স্লোভাবেই চলে, শব্দ করে, বাকি পাখাটার কথা আমি জানি না। চেঞ্জ করার কোনো পরিকল্পনা করতে বা আপনারা জানাইছিলেন ইয়াতে হ্যাঁ, হেডমিস্ট্রেস স্যারে জানাইছে। জানাইছিলেন? চেঞ্জ করছেন কতদিন আগে জানাইছিলেন? তো বেশি দিন হয়নি। বাচ্চারা ব্যথা পাইছে কই আছে এখন? এখন তো হসপিটাল। কোন ক্লাসে এটা? ক্লাস 3। ক্লাস 3। বাচ্চার নাম? রাজদীপ। হ্যাঁ, এদিক দিয়ে যাচ্ছিল, ফ্যানটা এর মাথায় পড়ে গেল। মাথায় পড়ে গেছে? ব্যথা পেয়েছে? তো রক্ত এসেছিল? জানি না, দেখলাম না, লেকিন এই জায়গাটায় পড়েছে ফ্যানটা, পুরো কেটে দিল। হ্যাঁ, আমি ভিতরে গিয়ে
একজন না দুইজন তো তাইনের ছেলেও আছে স্কুলে দিয়ে যাওয়ার কয়েক ঘন্টা পরে খবর পাই ছুটির 1 ঘন্টা আগে যে বাচ্চা নাকি ব্যথা পাইছে স্কুলের মধ্যে। তো ফোনে এই খবর পাওয়াতে আমিও তাড়াহুড়া করে সেটা দেখি IGM হসপিটালে নিয়ে হয়েছে বাচ্চার এই স্কুলের পাখা সিলিং পাখা খুললা পড়ে গেছে পড়া মাথা ফেটে গেছে সেলাই লাগছে সিটি স্ক্যান করানো হয়েছে এখন এখনও IGM আছি প্রায় 1টা বাজতে আছে এখন পর্যন্ত আমরা IGM চিকিৎসারত অবস্থায় আছে বাচ্চা এখন ডাক্তারের সঙ্গে কথা কইয়া যদি সম্ভব হয় তাহলে আমরা বাড়িতে নিয়ে যাবো। কি অবস্থা স্কুলের পরিষেবা নিয়ে কী করবেন? স্কুলের পরিষেবা যদি কইতে যায় তাহলে তো কালকে আমার বাচ্চার এমন আছে স্কুল থেকে বাইরে করে দিতে পারে, কারণ স্কুলের মধ্যে অরাজকতার পরিবেশ। মর্নিং সেকশন উমাকান্ত ইংলিশ মিডিয়াম মর্নিং সেকশন একবারে বনেদি আছিল, কোনো সময় স্কুলের নামটা বনেদি স্কুল, হ্যাঁ ত্রিপুরা রাজ্যের 2-3টা স্কুলের মধ্যে একটা, কিন্তু মর্নিং সেকশনটা একবারে জঘন্য। এবার দেখা যায় বাচ্চারা প্রত্যেক দিন স্কুলে পাঠানোর লেগে টিচাররা কয়, এবার কোনো কারণে একদিন যদি অ্যাপ্লিকেশন না আনে এটার লেগে দায়ী কে থাকে? গার্জেনরা। অ্যাপ্লিকেশন দিয়ে পাঠানো হয় না দিককে গার্জেনরা দায়ী, কিন্তু পানিশমেন্টটা পাইতে হয় স্টুডেন্টরা। আমরা এই ব্যাপারগুলো নিয়ে অনেক আগেই হেডমাস্টার স্যারের সঙ্গে কথা কইছিলাম। কথা কোয়াতে আমরা রেজাল্ট হয়েছে কি, আমরা 5-7 জন গিয়ে কথা কোয়াতে পরবর্তী সময় দেখা গেছে আমরা 5-7 জনের বাচ্চারে বেঞ্চের উপরে তুললা কানে ধরে নীলডাউন করে দাঁড়া করে রায়। এটা হইল স্কুলের যে বিতর্কত ব্যাপার। স্কুলটার ভিতরে আপনারা যদি যান গিয়ে দেখবেন ম্যাক্সিমাম টাইমে বাচ্চারা মর্নিংয়ে ছোটাছুটি করতেছে, ডাক দেওয়ার মতো কোনো টিচার নেই। ক্লাস হয় না যে তা না, যদি না হয় তাহলে আমরা বাচ্চারা শিখে করতে, কিন্তু ম্যাক্সিমাম মোবাইল কিচ্ছু নাই, আমার কিচ্ছু মোবাইলে দিচ্ছে না। এটা তো ফেসবুকে টুকে ইয়ে আইডিয়া মিডিয়া তো বলতে রাখছে, সব আইডিয়া আবার নতুন করে আবার আইডিয়া খুলছি, খুলি আইডিয়া মুডে ব্যাগ তোমার কিরা কইছে? কিটা কইছে? এই কারণে না আমরা পাগল হইতে আসছি। যাও না নিখোঁজ আমার মেয়ে আর আমার এই বউ। কবে থেকে নিখোঁজ? 3 তারিখ 6 না সন্ধ্যা 6টাতে। এরপরে
সন্ধ্যা ছটাতে বিচারে দিয়েছে, আত্মীয় শুধু বিচারে দিতে বাক্কা 10:30 বাজে। 10:30 সময় আমি গেছি থানাতে, গেছি মহিলা থানা যাওয়ার সময় এর সঙ্গে লেখাইছি, লেখানোর কইছে তারপরে কইছে ফটো মুটু নিয়ে দিতাম, তাও ফটো মুটু নিয়ে দিলাম, তাও দিয়ে তুই যাইলাম আর সেটা আবার অনুদি বুঝতেছি পাইতেছি কিছু পাইতেছি, এটা তারা মহিলা থানাতে কইছে কিতা আমরা দেখতে আসি, দেখতে দেখতে আজকাল 7 দিন চলতেছে। এরপর তো মন্ডল গেছি, মন্ডল দিদি তারা আসতো, এখানে পাড়ার লুকিয়ে আসলো, তারা কইতেছে কিতা সবাই দেখতেছে। ওখানে দিন আমি বুঝতে পারতেছি না এটা কই আছে না আছে রিকুশ, তা কই গেল কই কিতা, বাড়িতে কিচ্ছু কইছে না। বাড়িতে আসলো আমিও বাড়িতে আসলাম, কোন সময় সন্ধ্যা 6টার সময় দেখি হঠাৎ করে দিন নাই, তা আমি হঠাৎ করে বিষয় করতে পারতেছি কই গেছে দেখি বাইরে এসে দেখি হিবার যেতেছি, শ্বশুর বাড়ি যাই হিবার যেতেছি, দিন পাই না। এটা মতো 10:30 বাজে, 10:30 পরে আমি থানাতে গিয়েছি, থানাতে যাওয়া নেই, থানাতে লেখাইছি, এবার আইসি আনন্দ করছে ফটো মুটো লাগবো, পরের দিন ফটো মুটো নিয়ে দিচ্ছি, তারা দিচ্ছি, তারা পরে দিয়ে তুই এবার আইসি আসে, আবার আমি 3 দিনের মধ্যে আবার মন্ডলে জানাইছি, মন্ডলতে জানাইছি দিদিরা জানাইছি, দিদি ও গেছে যায়, সে কইছে এরা দেখতেছে, তো কইছে আমরা দেখতেছি, এই চলছে। ওখান অব্দি রিকুশ, ওখান অব্দি আমরা খবর পাইতেছি না। আমি তারা কই আছে আমি চাই তারা বাইরে দিত, যেখানে থাকুক আমি করতে পারি না, করতে পারি না আমি। আপনার মেয়ের বয়স কত? 7 বছর। বোর নাম রেখারি সিদাস। বয়স কত? বয়স 26। কি করে এমনিতে বাড়িতেই থাকতো? বাড়িতে থাকতো, ছেলের স্কুলে যেত, মেয়েরা মাস্টার বাড়িতে যেত। কবে থেকে নিখোঁজ? 23 তারিখ। আর কি কয়ে গেছে আপনার, কিছু কইছে? কিচ্ছু কইছে না, কিচ্ছু জানি না, জায়গা বিস্তারিত আছে, কোনো কানের পাইনি। কথা কইছে না, আমরা কিচ্ছু জানি না। কতদিন ধরে নিখোঁজ আপনার মেয়ে? আসলে 7 দিন। মোবাইল কিচ্ছু নাই, আমার কিচ্ছু মোবাইলে দিচ্ছে না। এটা তো ফেসবুক টুকুতে ইউটিউব আইডিয়া মিটে বলতে লাগছে, সব আইডিয়া আবার নতুন করে আবার আইডিয়া খুলছি, কুই আইডিয়া মুটে ব্যাগ আধার কার্ড তোমার কিরা কইছে, কিচ্ছু নাই, কিটা কইছে, এই কারণে আমরা পাগল হইতে আসছি। যাও না রিকুশ আমার মেয়ে আর আমার এই বউ। কবে থেকে নিখোঁজ? 3 তারিখ সন্ধ্যা 6টাতে। এরপরে সন্ধ্যা 6টাতে বিচারে দিয়েছে, আত্মীয় শুধু বিচারে দিতে বাক্কা 10:30 বাজে। 10:30 সময় আমি গেছি থানাতে, গেছি মহিলা থানা যাওয়ার সময় এর সঙ্গে লেখাইছি, লেখানোর কইছে তারপরে কইছে ফটো মুটু নিয়ে দিতাম, তাও ফটো মুটু নিয়ে দিলাম, তাও দিয়ে তুই এরপর যাইলাম আর সেটা আবার অনুদি বুঝতেছি পাইতেছি কিছু পাইতেছি, এটা তারা মহিলা থানাতে কইছে কিতা আমরা দেখতে আসি, দেখতে দেখতে আজকাল 7 দিন চলতেছে। এরপর তো মন্ডল গেছি, মন্ডল দিদি তারা আসতো, এখানে পাড়ার লুকিয়ে আসলো, তারা কইতেছে কিতা সবাই দেখতেছে। ওখান দিন আমি বুঝতে পারতেছি না এটা কই আছে না আছে রিকুশ, তা কই গেল কই কিতা, বাড়িতে কিচ্ছু কইছে না। বাড়িতে আসলো আমিও বাড়িতে আসলাম, কোন সময় সন্ধ্যা 6টার সময় দেখি হঠাৎ করে দিন নাই, তা আমি হঠাৎ করে বিষয় করতে পারতেছি কই গেছে দেখি বাইরে এসে দেখি হিবার যেতেছি, শ্বশুর বাড়ি যাই হিবার যেতেছি, দিন পাই না। এটা মতো 10:30 বাজে, 10:30 পরে আমি থানাতে গিয়েছি, থানাতে যাওয়া নেই, থানাতে লেখাইছি, এবার আইসি আনন্দ করছে ফটো মুটো লাগবো, পরের দিন ফটো মুটো নিয়ে দিচ্ছি, তারা দিচ্ছি, তারা পরে দিয়ে তুই এবার আইসি আসে, আবার আমি 3 দিনের মধ্যে আবার মন্ডলে জানাইছি, মন্ডলতে জানাইছি, দিদিরা জানাইছি, দিদি ও গেছে যায়, সে কইছে এরা দেখতেছে, তো কইছে আমরা দেখতেছি, এই চলছে। ওখান অব্দি রিকুশ, ওখান অব্দি আমরা খবর পাইতেছি না। আমি তারা কই আছে আমি চাই তারা বাইরে দিত, যেখানে থাকুক আমি করতে পারি না, করতে পারি না আমি। আপনার মেয়ের বয়স কত? 7 বছর। বোর নাম?
বোন নাম রেখা ঋষি দাস। বয়স কত? বয়স 26। কি করে এমনিতে বাড়িতেই থাকতো? বাড়িতে থাকতো, ছেলের স্কুলে যেত, মেয়েরা মাস্টার বাড়িতে যেত। কবে থেকে নিখোঁজ? 23 তারিখ কি কয়ে গেছে আপনার কিছু কইছে? কিচ্ছু কইছে না, কিচ্ছু জানি না। জায়গা জায়গা বিস্তারিত আছে, কোনো কানে পাইনি। আইনি কথা কইছে না। না, আমরা কোনো জানি কিচ্ছু না। জানি না। কতদিন ধরে নিখোঁজ আপনার মেয়ে? আসলে 7 দিন। মোবাইল কিচ্ছু নাই, আমার কিচ্ছু মোবাইলে দিচ্ছে না। এটি তো ফেসবুক টুকুতে ইউতে আইডিয়া মিটে বলতে লাগছে, সব আইডিয়া আবার নতুন করে আবার আইডিয়া বলছি, কুই আইডিয়া মুটে ব্যাগ। আধার কার্ড তোমার কিটা কইছে? কিচ্ছু নাই। কিটা কইছে? এই কারণে আমরা পাগল হইতে আসছি। যাও না। রিকুস আমার মেয়ে আর আমার এই বউ। কবে থেকে নিখোঁজ? 3 তারিখ না সন্ধ্যা 6টাতে। এরপরে সন্ধ্যা 6টাতে বিচারে দিতে আত্মীয় শুধু বিচারে দিতে বাক্কা 10:30 বাজে। 10:30 সময় আমি গেছি থানাতে, গেছি মহিলা থানা যাওয়ার সময় এর সঙ্গে লেখাইছি, লেখানোর কইছে তারপরে কইছে ফটো মুটো নিয়ে দিতাম, তাও ফটো মুটো নিয়ে দিলাম, তাও দিয়ে তুই এরপর আইলাম আর সেটা আবার হলুদ দিয়ে গুছতেছি, পাইতাছি কিছু পাইতাছি। এটা তারা মহিলা থানাতে কইছে কিতা আমরা দেখতে আসি, দেখতে দেখতে আজ গেলে 7 দিন চলতেছে। এরপর মন্ডল গেছি, মন্ডল দিদি তারা আসতো, এখানে পাড়ার লুকিয়ে আসলো, তারা কইতেছে কিতা সবাই দেখতেছে। ওখানে দিদি আমি বুঝতে পারতেছি না এটা কই আছে না আছে রিকুস, তারা কই গেল কই কিতা, বাড়িতে কিচ্ছু কইছে না। বাড়িতে আসলো আমিও বাড়িতে আসলাম, কোন সময় সন্ধ্যা 6টার সময় দেখি হঠাৎ করে দিন নাই। তো আমি হঠাৎ করে বিষয় করতে পারতেছি কই গেছে দেখি বাইরে এসে দেখি হিবার যেতেছি, শ্বশুর বাড়ি যাই হিবার যেতেছি, দিন পাই না। এটা মতো 10:30 বাজে। 10:30 পরে আমি থানাতে গিয়েছি, থানাতে যাওয়া নেই, থানাতে লেখাইছি এবার আইসি আমার কাছে ফটো মুটো লাগবে, পরের দিন ফটো মুটো নিয়ে দিচ্ছি, তারা দিচ্ছি, তারা পরে দিয়ে তুই এবার আইসি আসে। এবার আমি 3 দিনের মধ্যে আবার মন্ডলে জানাইছি, মন্ডলতে জানাইছি দিদিরা জানাইছি, দিদি ও গেছে যায়, সে কইছে এরা দেখতেছে, তো কইছে আমরা দেখতেছি। এই চলছে ওহন অব্দি রিকুস, ওহন অব্দি আমরা খবর পাইতেছি না। আমি তারা কই আছে আমি চাই তারা বাইরে দিত, যেখানে থাকুক আমি করতে পারি না, করতে পারি না আমি। আপনার মেয়ের বয়স কত? 7 বছর। বোন নাম রেখা ঋষি দাস। বয়স কত? বয়স 26। কি করে এমনিতে বাড়িতেই থাকতো? বাড়িতে থাকতো, ছেলের স্কুলে যেত, মেয়েরা মাস্টার বাড়িতে যেত। কবে থেকে নিখোঁজ? 23 তারিখ কি কয়ে গেছে আপনার কিছু কইছে? কিচ্ছু কইছে না, কিচ্ছু জানি না। জায়গা জায়গা বিস্তারিত আছে, কোনো কানে পাইনি। আইনি কথা কইছে না। না, আমরা কোনো জানি কিচ্ছু না। জানি না। কতদিন ধরে নিখোঁজ আপনার মেয়ে? আসলে 7 দিন। মোবাইল কিচ্ছু নাই, আমার কিচ্ছু মোবাইলে দিচ্ছে না। এটি তো ফেসবুক টুকুতে ইউতে আইডিয়া মিটে বলতে লাগছে, সব আইডিয়া আবার নতুন করে আবার আইডিয়া বলছি, কুই আইডিয়া মুটে ব্যাগ। আধার কার্ড তোমার কিটা কইছে? কিচ্ছু নাই। কিটা কইছে? এই কারণে আমরা পাগল হইতে আসছি।
যাও না নিখোঁজ আমার মেয়ে আর আমার এই বউ। কবে থেকে নিখোঁজ? 23 তারিখ থেকে, 3 তারিখ সন্ধ্যা 6:30 এরপরে সন্ধ্যা 6:30 বিচারে যেতে আত্মীয় বিচারে যেতে বাক্কা 10:30 বাজে। 10:30 সময় আমি গেছি থানাতে, গেছি মহিলা থানা যাওয়ার সময় এর সঙ্গে লেখাইছি, লেখানো কইছে তারপরে কইছে ফটো মুটু নিয়ে দিতাম, তাও ফটো মুটু নিয়ে দিলাম, তাও দিয়ে তুই এরপর আইলাম আসলে আবার মুরুখ দিয়ে বুঝতেছি পাইতেছি কিছু পাইতেছি, এটা তারা মহিলা থানাতে কইছে কি তা আমরা দেখতে আসছি, দেখতে দেখতে আজকাল স্বাধীন চলতেছে। এরপর মন্ডল গেছি, মন্ডল দিদি তারা আসতো, এখানে পাড়ার লুকিয়ে আসলো, তারা কইতেছে কি তা সবাই দেখতেছে। ওখান অব্দি আমি বুঝতে পারতেছি না এটা কই আছে না আছে রিকুশ, তারা কই গেল কই খিতা, বাড়িতে কিচ্ছু কইছে না। বাড়িতে আসলো আমিও বাড়িতেই আসলাম, কোন সময় সন্ধ্যা 6টার সময় দেখি হঠাৎ করে দেখি নাই, তা আমি হঠাৎ করে বিষয় করতে পারতেছি কই গেছে দেখি বাইরে এসে দেখি হিবার যেতেছি, শ্বশুর বাড়ি যাই হিবার যেতেছি, দিন পাই না। এটা কোনো 10:30 বাজে, 10:30 পরে আমি থানাতে গিয়েছি, থানাতে যাওয়া না, থানাতে লেখাইছি এবার আইসি আমার কাছে ফটো মুটো লাগবো, পরের দিন ফটো মুটো নিয়ে দিচ্ছি, তারা দিচ্ছি, তারা পরে দিয়ে তুই এবার আইসি আসে আবার আবার 3 দিনের মধ্যে আবার মন্ডলে জানাইছি, মন্ডলতে জানাইছি দিদিরা জানাইছি, দিদি ও গেছে যায়, সে কইছে এরা দেখতেছে, তো কইছে আমরা দেখতেছি, এই চলছে। ওখান অব্দি রিকুশ, ওখান অব্দি আমরা খবর পাইতেছি না। আমি তারা কই আছে আমি চাই তারা বাইরে দিত যেখানে থাকুক, আমি কোন করতে পারি না, কোন করতে পারি না আমি। আপনার মেয়ের বয়স কত? 7 বছর। বউর নাম রেখা ঋষি দাস। বয়স কত? বয়স 26। কি করে এমনিতে বাড়িতে থাকতো? বাড়িতে থাকতো, ছেলের স্কুলে যেত, মেয়েরা মাস্টার বাড়িতে যেত। কবে থেকে নিখোঁজ? 23 তারিখ। কি কয়ে গেছে আপনার কিছু কইছে? কিচ্ছু কইছে না, কিচ্ছু জানি না। জায়গা বিস্তারিত আছে, কোনো কানে পাইনি। ফোন নাম্বার আছে? কথা কইছে না, আমরা কিচ্ছু জানি না। কতদিন ধরে নিখোঁজ আপনার মেয়ে? আসলে 7 দিন। মোবাইল কিচ্ছু নাই, আমার কিচ্ছু মোবাইলে দিচ্ছে না। এটি তো ফেসবুক টুকুতে ইউতে আইডিয়া মিটে তো বলতে রাখছে, সব আইডিয়া আবার নতুন করে আবার আইডিয়া খুলছি, ফুল আইডিয়া মুটে ব্যাগ। আধার কার্ড তোমার কিটা কইছে? কিচ্ছু নাই। কিটা কইছে? এই কারণে আমরা পাগল হইতে আসছি। যাও না রিকুশ আমার মেয়ে আর আমার এই বউ। কবে থেকে নিখোঁজ? 23 তারিখ থেকে, 3 তারিখ সন্ধ্যা 6:30 এরপরে সন্ধ্যা 6:30 বিচারে যেতে আত্মীয় বিচারে যেতে বাক্কা 10:30 বাজে। 10:30 সময় আমি গেছি থানাতে, গেছি মহিলা থানা যাওয়ার সময় এর সঙ্গে লেখাইছি, লেখানো কইছে তারপরে কইছে ফটো মুটু নিয়ে দিতাম, তাও ফটো মুটু নিয়ে দিলাম, তাও দিয়ে তুই এরপর আইলাম আসলে আবার মুরুখ দিয়ে বুঝতেছি পাইতেছি কিছু পাইতেছি, এটা তারা মহিলা থানাতে কইছে কি তা আমরা দেখতে আসছি, দেখতে দেখতে আজকাল স্বাধীন চলতেছে। এরপর মন্ডল গেছি, মন্ডল দিদি তারা আসতো, এখানে পাড়ার লুকিয়ে আসলো, তারা কইতেছে কি তা সবাই দেখতেছে। ওখান অব্দি আমি বুঝতে পারতেছি না এটা কই আছে না আছে রিকুশ, তারা কই গেল কই খিতা, বাড়িতে কিচ্ছু কইছে না। বাড়িতে আসলো আমিও বাড়িতেই আসলাম, কোন সময় সন্ধ্যা 6টার সময় দেখি হঠাৎ করে দেখি নাই, তা
আমি হঠাৎ করে বিচারতেছি করতে পারতেছি কই গেছে দেখি বাইরে এসে দেখি হিবার যেতেছি শ্বশুর বাড়ি যাই হিবার যেতেছি দিন পাই না। এটা কোনো 10:30 বাজে, 10:30টার পরে আমি থানাতে গিয়েছি। থানাতে যাওয়া না, থানাতে লেখাইছি এবার আইসি আনন্দ করছে ফটো মুটো লাগবো, পরের দিন ফটো মুটো নিয়ে দিচ্ছি, তারা দিচ্ছি, তারা পরে ফোন করছি দিয়ে তুই এবার আইসি আসে এবার আবার 3 দিনের মধ্যে আবার মন্ডলে জানাইছি, মন্ডলতে জানাইছি কইছি দিদিরা জানাইছি, দিদি ও গেছে যায় সে কইছে এরা দেখতেছে, তো কইছে আমরা দেখতেছি। এই চলছে ওখান অব্দি রিকুস আমরা প্রতিনিয়ত আমরা এর লগেরা অ্যাকচুয়ালি আমি আপনার কাছে জিনিসটা একদম খোলাখুলি না বলে জিনিসটা সমস্যার সমাধান হবে না আমার কাছে সব জায়গায় একটা চক্র তারা চাইছে ইচ্ছাকৃতভাবে কোনো না কোনো কারণবশত শ্রমিকদেরকে একটা আরে মোবাইল কেউ ফোন করলে রিসিভ করো। ও দেখো দাদা আমি বটতলা দাদা সবসময় ফ্যান জানি, যে জায়গাতে আমরা সবসময় গাড়ি চালাই দাদা সবসময় আমরা গাড়ি চালাই। তো যে ড্রাইভারটার দাদা জব রয়েছে আজকের থেকে হ্যাঁ আরও অনেক দিন আমরা কইছি যে এই জায়গা তো একটা স্ট্যান্ড, তুমি সিএনজি হইলে কী হয়েছে এনে স্ট্যান্ডের সামনে তুমি এনে মদ্যপান করতে পারো না, 8:30 কি 9টা এরকম একটা হইতে পারে। তো হ্যাঁ অনেক দিনই কইছি, তারপর তো একটু আমরা কীরকম জানি হ্যাঁ কথা তো পরশু দিন যে দিন আমরা ঘটনা রয়েছে এদিনও হ্যাঁ গাড়ির মধ্যে মেশিন চালাইয়া সাউন্ড বাজিয়ে নাচতে ধরে আমার দূরত্বে সন্দেহ লাগছে হ্যাঁ এনে নেশা করতাম। তো ভাবছি আমি একটা ভিডিও প্রুফ দিয়ে তারা জানো, তো ওই সুযোগটা পাইছি না, হ্যাঁ আমার লাগিয়েছে ঝগড়া যেন নেশা কেলিকা করতে হতো ডেলি দিন তোমার কই দেয় এই ব্যাপারটা আমি দাদা তারা আরও অনেক দিন দাদা এনে একটু নেশা করে ড্রিঙ্কস করে এনে অনেক দিন দাদা তারা কইছে একদিন হাতে নাতে ধরে আমরা করবো। তো ওই দিনে ভাবছি হাতে নাতে ধরুন, তো হ্যাঁ আমার সুযোগটা দিয়েছে না। তো এই দিনকায় হ্যাঁ আমার কী করছে গলাতে এদিকে একটা চাবি আসলো বা কিছু একটা আসলো এমনি টিপ দিয়ে যেন আমরা প্যাসেঞ্জার উঠলে যে জায়গাটা ধরে সেদিকে নিয়ে বাড়ি খাওয়াইছে। আরও লোক আসলো এনো, তো হ্যাঁ আবার সবাই জোর জোস্তি করে টাইম না সরাইছে সেটা জমলে আবার পেছন দিয়ে গেছি, পেছন দিয়ে গিয়ে ধরে এসে আমার জায়গায় একটা দিন তো বসে দিচ্ছি, তো অন্য ফুল গেছে এটা যন্ত্রণে আমার বমি হইতেছে সারা রাত্র। তারপর দিয়ে আমি তো ভাবছি না এন থেকে তো এতটুকু হইব, তারপরে এন থেকে আমি সোজা স্টেশন বাইয়া বাইপাস দিয়ে আমার বাড়ি বাইপাস দিয়ে আমার যাইতে হইব, ওই জায়গা দিয়ে হ্যাঁ দিয়ে দাঁড়ায় রয়েছে। তো হেরা দিকে আমি থতমতো খাই গেছি আর দাঁড়িয়ে গেছি গা আমার গাড়ির সামনে হের গাড়িটা, তো আমিও ব্রেক দিয়েছি দাঁড়াই ওগুলো কি দিয়েছি এনে আবার কেড়াইছি পাইছি তো লোক কথা আছে বুঝা ফেরা আছে এই করতে করতে পটকে গাইতে নেমে হেলেন কি একটা লুইছে লুয়ে সেটা মানে হলুদ রঙের মানে যে ইয়েটা বাইপাস একটা বাড়ি মাঠ চলেছে মাথা কাটা আমি দেখছি না বুড়িটা চাই দিই কি তাদের বাড়ির দেলাইতেছে কথা আমি চিল্লি দিয়া লোকগুলো খাতরা দেয়াইছি চিল্লির লগে লগে সেকেন্ডের ভিতরে থেকে চায় গাড়িটা টান দিয়ে। আর আমি যখন দূর দিয়ে গাড়ি ডালে থানার যাবো আমার গাড়ি কোনো করে চার্জ আসলো না, আমি চার্জের ফুটোটাও তুলে রাখছি কতটুকু চার্জ আসলো। যদি থানার যাই তুমি সময় আমি অনেক কিছু সাহায্য পেলাম লোকগুলো, কিন্তু আমার চার্জের লাগে আমি সাহস করতে পারছি না। তারপর আমি দূরে জঙ্গলে ঢুকে গেছিলাম, আমার বাড়ির লোক আইছে সেটা আমার কিছুক্ষণ পরে নিয়ে গেছে বয়ে আমি বাইরেছি না বাইপাস আর উঠছি না জঙ্গলের জন্য ঢুকছি। তাড়াতাড়ি জঙ্গল দেখে আমি এসএমএস করতেছি ফোন করতেছি বাইরে দাদা আমি এমন তোর জায়গাতে চিকিৎসা করতাম আমরা তো আইতেছি তুমি একটু ধৈর্য ধরো। এরপর বাড়ির লোক আমার লইয়া গেছে এই দিন হ্যাঁ আমার পুরো মাইরেলা অনেকটা ইয়ে করছিল
এক বর্তল ওই দুইবার আমাদের মানে আজিমালা আমার যে আমরা সংগঠন যে দাদা একজন আসলো স্ট্যান্ডার্ড লাইন থেকে তাই নিয়ে কিছু আয়া পর এক নমুনা তো সবাই দিক ট্রেনে আসা গেলে তখন কোনো কিছু করতাম না কালকা দাদার কথাটা শোনার পরে একটা গালি দিয়ে গেছে ঠিক আছে কালকা দিয়ে যাবো তোর কোন বাবা আছে লুয়ে আসছে কথা কইছে দাদা একটু গার কিনে তার জিজ্ঞাসা কত ওরা কালকা দিব এই কথা কই আয়া করছে তারপরে আমরা দুজনে দাদা আমার কথা কইতেছে আমি গাড়ি চিপে বয়ে রয়েছি হ্যাঁ মোবাইল টিপতেছে হেয়ার গাড়ি এর থেকে হ্যাঁ নিচে আইছে বলতে আমরা সস্তা মার্কেটের এনে হ্যাঁ আইছে আইসে আমার দেখতেছে আমি গাড়ি বয়ে রয়েছি তখন আমরা একটা ডাউট লাগছে হ্যাঁ ফুলাবাইনে আনবো যেটা আমরা লোক কম অক্ষণ ফুলাবাইনে আনবো দেখে দাদু আগে চাকা ফ্যাশন দিলে আমি আনবো 2-3 জন লিয়ে দিকে ফ্যাশন দিয়ে যাইতে যাইতে আমার হ্যাঁ হ্যাঁ গেল আর রয়েছে আগের থেকে আমি যদি এনে লেট করতাম তাহলে বর্তলে আমার মারে এখান থেকে বাপনমা দিকে আমি গেছি বাইপাস দিয়ে বাইপাসে হ্যাঁ গিয়ে ঠিক বাইপাসে পাইছি এর নাম কি দা? এর নাম মিটু পাল দেখছি এমনি অনেক কিছু আমরা চার্জ করে দেখছি মিটু পাল আইতেছে অনেকটা মিটু কন্যা টাইটেলটা সত্যি কোথায় না মিটু মিটু করে সবাই বাড়িটা সম্ভবত প্রায় সময় যেন আমরা গাড়ি নিয়ে রানিং এর মধ্যে দিয়ে এদিকে একটা বট্টপুকুরের দিকে একটা বাড়িটা মানে এদিকে একটা বাইরেও আবার এদিকে ঢুকে তো আমরা সন্দেহ করে নিয়েছি বট্টপুকুরের দিকে ঘটনাটা কবে হয়েছে? ঘটনা হয়েছে পরশু দিন রাতে পুলিশরা জানাইছে ঘটনা? পুলিশরা জানাইছে। দশে পুলিশে কোনো এখনো করছে না। কি চাও এই ঘটনা? এর পুরো শাস্তি চাই। আজকে যদি আমার কিছু হয়ে যায় আমার ফ্যামিলি আমার বাবা একটা প্যারালাইসিস হয়ে বয়ে দিচ্ছে আমার বাবারা কেটা দেখলো আমার মিসেসরা কেটা দেখলো আজকে যদি হ্যাঁ তো আমার যে বাড়িটা দিচ্ছে আমি যদি হাতটা না উঠে আমার মাথা শেষ আছে তার মানে তো আমার প্রাণ জাগায় না। তোমার বাড়ি কোনখানে? আমার বাড়ি রবীন্দ্রনাথ সংঘ আমার নাম সুজন বর্মা। আপনারা জানেন যে আজকে প্রায় মাসখানেক ধরে বিভিন্ন জায়গায় শ্রমিকদেরকে একটু উত্তপ্ত করার চেষ্টা একটা অংশের লোক, সে লোকগুলা কারা কি আমরা কিছু জানি না। তারা বিভিন্ন জায়গায় আপনি টিএমসি বলুন, আমাদের রেল স্টেশন বলুন, জিবি বলুন, বিভিন্ন জায়গায় যে সময় আমাদের শ্রমিকরা যে সময় প্যাসেঞ্জার নিয়ে যায় তাদের কাছ থেকে জোরপূর্বক তাদের প্যাসেঞ্জার নামিয়ে দেওয়া হয় এবং প্যাসেঞ্জারকে হাত ধরে টানা হেঁচড়ে করে নামানো হয়। সঙ্গে তাদের পকেট থেকে জোর জবরদস্তি টাকা নিয়ে আপনারা জানেন যে কিছুদিন আগে আমাদের পেপারে দেখেছিলাম আমরা যে আমাদের কিছু শ্রমিকের পকেট থেকে জোরপূর্বক টাকা নিয়ে তাদের শনি মন্দিরে দিয়ে দেয়, এমনকি প্রচণ্ডভাবে শ্রমিকদেরকে মারধর করে এবং তারা চাইছে যে শ্রমিকরা ঐক্যবদ্ধ হয়ে তাদের বিরুদ্ধে একটু প্রতিবাদে সামিল হোক বা একটা তাদেরকে পাল্টা তাদের প্রতিক্রিয়া দেওয়া হোক বা তাদেরকে প্রতিরোধ করা হোক। তারা চাইছে যে একটা উত্তপ্ত পরিবেশ সৃষ্টি করে। আপনারা জানেন যে কিছুদিন ধরে আমাদের রাজ্যের মধ্যে একটা দুষ্ট চক্র, হয়তো বা আমি দুষ্ট চক্রই বলবো, তারা চাইছে আমাদের ল অ্যান্ড অর্ডারকে তারা ছোট করে দেখানোর একটা যে প্রয়াস, তারা চাইছে যে শ্রমিকদের মধ্যে একটা ঝামেলা লাগিয়ে দিলে সেটা উত্তপ্ত হবে, উত্তপ্ত হলে আমাদের ল অ্যান্ড অর্ডার কিছুটা বদনাম হবে, সেই দিকটার দিকে লক্ষ্য রেখে তারা সেই কাজটা হয়তো বা করছে। তো গত পরশুদিন হঠাৎ করে দেখতে পেলাম যে আমাদের সে আমাকে ফোন করলো রাতে প্রায় 8:30-9টার সময় যে দাদা আমি জঙ্গলে লুকিয়ে আছি। কেন? তো আমাকে বললো তারা প্রায় সময় বটতলায় মদমত্ত অবস্থায় বটতলায় বসে বসে গাড়ির মধ্যে মদ খায় এবং তারা বিভিন্ন অসামাজিক কাজের সঙ্গে যুক্ত। ওই সকল লোকগুলাকে আমাদের তারা শ্রমিকরা বাধা দেয় যে তারা যাতে এইরকম অসামাজিক কার্যকলাপ না করা হয়। তো বাধা দেওয়ার ফলে ওকে ওই জায়গাতে হালকা একটু বাকবিতণ্ডা হয়। তার পরবর্তী সময় ও বাড়ি যাওয়ার সময় রাস্তায় গিয়ে দল আরও 5-7 জন লোক সঙ্গে করে নিয়ে গিয়ে ওইটি আমাদের রেল স্টেশনের সামনে নাকি 3 নম্বর বাইপাসের সামনে ওকে এমনভাবে আঘাত করা হয়, গাড়ির মধ্যে থেকে দাঁড়ালো কিছু একটা অস্ত্র, চাকু হয়তো বা অন্য কিছু অস্ত্র হবে, নিয়ে তার প্রাণে মারার একটা চেষ্টা করা হয়। সে বাঁচার জন্য সামনে হাত বের করে দেয়, তারপরে তার হাতটা কেটে যায়। অনেকগুলা শিলি, প্রায় 15-20টার মতন শিলি লেগেছে। তো হয়তোবা ওই সময় যদি সে বুদ্ধি করে না জঙ্গলে পলায়ন করতো তাহলে ওই সময় সে মৃত্যুকুলো হতে দলে পড়তে পারতো। সেই জিনিসটার দিকে লক্ষ্য রেখে আমরা পরের দিন সকালে আমরা আমতলী থানাতে আমরা এফআইআর করেছি। আমরা আজকে আমাদের এসডিপিও ম্যাডামের সঙ্গে সাক্ষাৎ করব, সেই বিষয়টাকে তুলে ধরার চেষ্টা করব এবং যে সকল ব্যক্তিরা বিভিন্ন জায়গায় এইরকম অসামাজিক কাজকর্ম চালাচ্ছে এবং তাদেরকে জিজ্ঞেস করা হলে তারা বলে আমরা বিএমএস করি। আমরা দেখুন, আমরা কোনো সংগঠন বিরোধী না, বিএমএস আমাদের বিরোধী না, আমরা বলে বিএমএস করি। আমরা বিএমএস এর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করলে তারা লোকগুলা কারা, তারা বলে আমাদের গ্রুপের না, তারা অন্য গ্রুপের। আবার অন্য গ্রুপকে জিজ্ঞেস করলে তারা বলে যে আমাদের গ্রুপ না, অন্য গ্রুপের। আসলে একটা চক্র আমার মনে হয় তারা ওই বিএমএস এর নাম দিয়ে
আমাদের সরকারকে কালিমালিপ্ত করতে চেষ্টা করছে, আমাদের সংগঠনকে দুর্বল করার চেষ্টা করছে এবং মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করে একটা সমাজের মধ্যে একটা অরাজকতা ফেলানোর চেষ্টা করছে। তো সেই বিষয়গুলোকে যাতে পুষ্টিকরণভাবে সেটাকে ইনভেস্টিগেশনের মাধ্যমে যাতে ম্যাডাম সেইটার পদক্ষেপ নেয়, সেই বিষয়টাকেই আজকে ম্যাডামের সঙ্গে আমরা সাক্ষাৎ করে তুলে দেওয়ার জন্য আসছি। আমরা ম্যাডামের সঙ্গে আলোচনা করে যদি আজকের মধ্যে ওই দুষ্কৃতিকারী যারা আছেন তাদেরকে যদি গ্রেপ্তার করা না হয় এবং দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান না করা হয়, আমরা আগামীকাল আমাদের ডিজিপি স্যারের সঙ্গে আমরা সাক্ষাতে মিলিত হব। সেই বিষয়টা আমরা ডিজিপির কর্ণপাত করব। তারপরও যদি না হয় আমরা মুখ্যমন্ত্রী দপ্তরে গিয়ে দরবার করব। তো সেই জিনিসটার লেগে জন্যই আজকে আমরা এসডিপি ম্যাডামের সঙ্গে আসা এবং সাক্ষাৎ করা। আপনারা যারা আইছেন আপনারা কারা? আমরা মজদুর মনিটরিং সেল, বিবেকানন্দ বিচার মঞ্চ অনুমোদিত মজদুর মনিটরিং সেলের আমি ত্রিপুরা ইলেকট্রিক অটো এবং ত্রিপুরা ই রিক্সা শ্রমিক সমিতির রাজ্য সভাপতি, এবং আমার সামনে আছেন সদর সভাপতি সুখেন শাহ, আছেন সেক্রেটারি প্রদীপ দাস থেকে শুরু করে অন্য নেতৃত্ব যারা আছেন সদর এবং আমাদের স্টেট নেতৃত্ব সবাই এসে। এর লগে রাও। অ্যাকচুয়ালি আমি আপনার কাছে জিনিসটা একদম খোলাখুলি না বললে জিনিসটা সমস্যার সমাধান হবে না আমার কাছে। সব জায়গায় একটা চক্র তারা চাইছে ইচ্ছাকৃতভাবে কোনো না কোনো কারণবশত শ্রমিকদেরকে একটা আরে মোবাইল কেউ ফোন করলে রিসিভ করো। ওই দেখো দাদা আমি বটতলা দাদা সবসময় ফ্যান জানি, যে জায়গাতে আমরা সবসময় গাড়ি চালাই এখন দাদা সবসময় আমরা গাড়ি চালাই। তো যে ড্রাইভারটার দাদা জব রয়েছে আজকের থেকে হ্যাঁ আরও অনেক দিন আমরা কইছি যে এই জায়গা তো একটা স্ট্যান্ড, সিএনজি হইলে কী হয়েছে এন স্ট্যান্ডের সামনে তুমি এনে মদ্যপান করতে পারো না, 8:30 কি 9টা এরকম একটা হতে পারে। তো হ্যাঁ অনেক দিনই কইছি, তারপর তো হ্যাঁ একটু আমরা কীরকম জানি ওই যে কথাটা পরশু দিন যে দিন আমরা ঘটনা রয়েছে এদিনও হ্যাঁ গাড়ির মধ্যে মেশিন চালাইয়া সাউন্ড বাজিয়ে নাচতে ধরে আমার দূরত্বে সন্দেহ লাগছে হ্যাঁ এনে নেশা করতাম। তো ভাবছি আমি একটা ভিডিও প্রুফ দিয়ে তারা জানো ওই সুযোগটা পাইছি না, হ্যাঁ আমার লাগিয়েছে ঝগড়া যে নেশা কেলিকা করতে হতো ডেলি দিন তোমার কই দেয় এই ব্যাপারটা আমি দাদা তারা আরও অনেক দিন দাদা এনে তো নেশা করে ড্রিঙ্কস করে এনে অনেক দিন দাদা তারা কইছে একদিন হাতে নাতে ধরে আমরা ফোন করি। তো ওই দিনে ভাবছি হাতে নাতে ধরুন তো হ্যাঁ আমার সুযোগটা দিয়েছে না। তো এই দিনকায় হ্যাঁ আমার কী করছে গলাতে এদিকে একটা চাবি আসলো বা কিছু একটা আসলো এমনি টিপ দিয়ে যেন আমরা প্যাসেঞ্জার উঠলে যে জায়গাটা ধরে সেদিকে নিয়ে বাড়ি খাওয়াইছে। আরও লোক আসলো এনো, তো হ্যাঁ আবার সবাই দুস্তি করে টাইম না সরাইছে সেটা যেমন আবার পেছন দিয়ে গেছি, পেছন দিয়ে গিয়ে দৌড়েছে আমার এই জায়গায় একটা দিন তো বসে দিচ্ছি তো অন্য ফুল লাগছে এটা যন্ত্রণে আমার বোন হইতেছে সারা রাত্র। তারপর দিয়ে আমি তো ভাবছি না এন থেকে তো এতটুকু হইব, তারপর এন থেকে আমি সোজা স্টেশন বাইয়া বাইপাস দিয়ে আমার বাড়ি বাইপাস দিয়ে আমার যাইতে হইব ওই জায়গা দিয়ে হ্যাঁ দিয়ে দাঁড়ায় রয়েছে। তো হেরা দিকে আমি থতমতো খাই গেছি আর দাঁড়িয়ে গেছি গা আমার গাড়ির সামনে হের গাড়িটা, তো আমিও ব্রেক দিয়েছি দাঁড়িয়ে ওগুলো কি তুই এনে আবার কেড়াইছি পাইছি তো লোক কথা আছে বুঝা ফেরা আছে এই করতে করতে ফট করে গাড়িতে নেমে হেদান কি একটা লুইছে লুয়ে সেটা মানে হলুদ রঙের মানে যে ইয়েটা বাইক আছে একটা বাড়ি মাঠ চলেছে মাথা কাটা আমি দেখছি না বুঝা চাই দিই কি তাদের বাড়ির দেলাইতেছে কথা চিল দিয়া লোকগুলো হাতরা দেয়াইছে চিল্লির লগে লগে সেকেন্ডের ভিতরে থেকে চায় গাড়িটা টান দিয়ে
আর আমি যখন দূর দিয়ে গাড়ি ডালিয়ে থানার যাবো আমার গাড়ি তেমন করে চার্জ আসলো না। আমি চার্জের ফুটোটাও তুলে রাখছি কতটুকু চার্জ আসলো। আমি যে থানার যাই তেমনি সময় আমি অনেক কিছু সাহায্য পেলাম লাগলো, কিন্তু আমার চার্জের লাগে আমি সাহস করতে পারছি না। তারপর আমি দূরে জঙ্গলে ঢুকে গেছিলাম, তারপর বাড়ির লোক আইছে, সেটা আমার কিছুক্ষণ পরে নিয়ে গেছে। বই আমি বাইরেছি না, বাইপাস আর উঠছি না, জঙ্গলের জন্য ঢুকছি। তারা জঙ্গল দেখে নিয়ে এসএমএস করতেছি, ফোন করতেছি বাইরে, দাদা আমি এমন তোর জায়গাতে চিন্তা করতাম, আমরা তো আইতেছি, তুমি একটু ধৈর্য ধরো। এরপর বাড়ির লোকাই আমার লইয়া গেছে। এই দিন হ্যাঁ আমার পুরো মাইরেলা অনেকটা ইয়ে করছিল। একবার তো লই দুইবার আমার মানে আজুমালা আমার যে আমরা সংগঠন যে দাদা একজন আসলো স্ট্যান্ডার্ড লাইন সার্কেলে, তাই নিয়ে কিছু আয়া পর এক নমুনা তো সবাই দিক নেশা বেড়ে তখন কোনো কিছু করতাম না। কালকে দাদার কথা শোনার পরে একটা গালি দেওয়া হয়েছে, ঠিক আছে কালকে দেওয়া যাবে, তোর কোন বাবা আছে লই আসছে। কথা কইছে তো দাদা একটু গার ফিরে তার জিজ্ঞাসা কত ওরা কালকা দিব, এই কথা কই আয়া পড়ছি। তারপরে আমরা দুজনে দাদা আমার কথা কইতেছে, আমি গাড়ির সিটে বয়ে দিছি, হ্যাঁ মোবাইল টিপতেছে, হেয়ার গাড়ি রেন থেকে হ্যাঁ নিচে আইছে, বলতে আমরা সস্তা মার্কেটের এনে হ্যাঁ আইছে, আইসে আমার দেখতেছে আমি গাড়ি ধুয়ে দিছি। তখন আমরা একটা ডাউট লাগছে, হ্যাঁ ফুলাবাইনে আনবো, যেহেতু আমরা লোক কম অক্ষণ ফুলাবাইনে আনবো দেখা দাদু গেছে গা ফ্যাশন দিলে আমি আনবো 2-3 দিন লিয়ে কি থেকে ফ্যাশন দিয়ে যাইতে যাইতে তোমার হ্যাঁ একবার হ্যাঁ নজর দাঁড়া রয়েছে আগের থেকে। আমি যদি এনে লেট করতাম তাহলে বর্তলে আমার মারে। এখান থেকে বাপনমা দিকে আমি গেছি বাইপাস দিয়ে রাখছি, বাইপাসে গিয়ে হ্যাঁ গিয়ে ঠিক বাইপাসে পাইছি। এর নাম কি যা? এর নাম মিটু পাল। দেখছি এমনি অনেক কিছু আমরা চার্জ করে দেখছি, মিটু পাল আইতেছে অনেকটা মিটু কন্যা টাইটেলটা শুধু কোথায় না, মিটু মিটু করে সবাই বাড়িটা হইব সম্ভবত প্রায় সময় যেন আমরা গাড়ি লিয়ে রানিং আমি গাড়ি দিয়ে এদিকে বট্টপুকুরের দিকে বাড়িটা, মানে এদিকে বাইরেও আবার এদিকে ঢুকে, তো আমরা সন্দেহ করে নিচ্ছি বট্টপুকুরের দিকে বাইরে। ঘটনাটা কবে হয়েছে? ঘটনাটা হয়েছে পরশু দিন রাতে। পুলিশরা জানাইছে? পুলিশরা জানাইছে, ধরছে পুলিশে কোনো? এখনো বলছে না। কি চাও এই ঘটনা? এর পুরো শাস্তি চাই। আজকে যদি আমার কিছু হয়ে যাবে, আমার ফ্যামিলি, আমার বাবা একটা প্যারালাইসিস হয়ে বয়ে দিচ্ছে, আমার বাবারা কেটা দেখলো, আমার মিসেসরা কেটা দেখলো। আজকে যদি হ্যাঁ তো আমার যে বাড়িটা দিচ্ছে, আমি যদি হাতটা না উঠে আমার মাথা শেষ আছে, আমার এটা আমার প্রাণ জায়গায় নেই। তোমার বাড়ি কোনখানে? আমার বাড়ি রবীন্দ্রনাথ সংঘ, রবীন্দ্রনাথ সংঘ। আমার নাম সুজন বর্মন। আপনারা জানেন যে আজকে প্রায় মাসখানেক ধরে বিভিন্ন জায়গায় শ্রমিকদেরকে একটু উত্তপ্ত করার চেষ্টা একটা অংশের লোক। সে লোকগুলা কারা কি আমরা কিছু জানি না। তারা বিভিন্ন জায়গায়, আপনি টিএমসি বলুন, আমাদের রেল স্টেশন বলুন, জিবি বলুন, বিভিন্ন জায়গায় যে সময় আমাদের শ্রমিকরা যে সময় প্যাসেঞ্জার নিয়ে যায়, তাদের কাছ থেকে জোরপূর্বক তাদের প্যাসেঞ্জার নামিয়ে দেওয়া হয় এবং প্যাসেঞ্জারকে হাত ধরে টানা হেঁচড়ে করে নামানো হয়। সঙ্গে তাদের পকেট থেকে জোর জবরদস্তি টাকা নিয়ে, আপনারা জানেন যে কিছুদিন আগে আমাদের পেপারে দেখেছিলাম আমরা যে আমাদের কিছু শ্রমিকের পকেট থেকে জোরপূর্বক টাকা নিয়ে তাদের শনি মন্দিরে দিয়ে দেয়, এমনকি প্রচণ্ডভাবে শ্রমিকদেরকে মারধর করে। এবং তারা চাইছে যে শ্রমিকরা ঐক্যবদ্ধ হয়ে তাদের বিরুদ্ধে একটু প্রতিবাদে সামিল হোক বা একটা তাদেরকে পাল্টা তাদের প্রতিক্রিয়া দেওয়া হোক বা তাদেরকে প্রতিরোধ করা হোক। তারা চাইছে যে একটা উত্তপ্ত পরিবেশ সৃষ্টি করে। আপনারা জানেন যে কিছুদিন ধরে আমাদের রাজ্যের মধ্যে একটা দুষ্ট চক্র, হয়তো আমি দুষ্ট চক্রই বলবো, তারা চাইছে আমাদের ল অ্যান্ড অর্ডারকে তারা ছোট করে দেখানোর একটা যে প্রয়াস, তারা চাইছে যে শ্রমিকদের মধ্যে একটা ঝামেলা লাগিয়ে দিলে সেটা উত্তপ্ত হবে, উত্তপ্ত হলে আমাদের ল অ্যান্ড অর্ডার কিছুটা বদনাম হবে, সেই দিকটার দিকে লক্ষ্য রেখে তারা সেই কাজটা হয়তো বা করছে। তো গত পরশুদিন হঠাৎ করে দেখতে পেলাম যে আমাদের সে আমাকে ফোন করলো রাতে প্রায় 8:30-9টার সময় যে দাদা আমি জঙ্গলে লুকিয়ে আছি। কেন? তো আমাকে বললো তারা প্রায় সময় বটতলায় মদমত্ত অবস্থায় বটতলায় বসে বসে গাড়ির মধ্যে মদ খায় এবং তারা বিভিন্ন অসামাজিক কাজের সঙ্গে যুক্ত। ওই সকল লোকগুলাকে আমাদের তারা শ্রমিকরা বাধা দেয় যে তারা যাতে এইরকম অসামাজিক কার্যকলাপ না করা হয়। তো বাধা দেওয়ার ফলে ওকে ওই জায়গাতে হালকা একটু বাকবিতণ্ডা হয়। তার পরবর্তী সময় ও বাড়ি যাওয়ার সময় রাস্তায় গিয়ে দল আরও 5-7 জন লোক সঙ্গে করে নিয়ে গিয়ে ওই আমাদের রেল স্টেশনের সামনে, নাকি 3 নম্বর বাইপাসের সামনে ওকে এমনভাবে আঘাত করা হয়, গাড়ির মধ্যে থেকে দাঁড়ালো কিছু একটা অস্ত্র, চাকু হয়তো বা অন্য কিছু অস্ত্র হবে, নিয়ে তার প্রাণে মারার একটা চেষ্টা করা হয়। সে বাঁচার জন্য সামনে হাত বের করে দেয়, তারপরে তার হাতটা কেটে যায়। অনেকগুলো শিলি, প্রায় 15-20টার মতন শিলি লেগেছে। তো হয়তো বা ওই সময় যদি সে বুদ্ধি করে না জঙ্গলে পলায়ন করত, তাহলে ওই সময় সে মৃত্যুগুলো হতে পারত, দলে পড়তে পারত। সেই জিনিসটার দিকে লক্ষ্য রেখে আমরা পরের দিন সকালে আমরা আমতলী থানাতে আমরা এফআইআর করেছি।
আমরা আজকে আমাদের এসডিপিও ম্যাডামের সঙ্গে সাক্ষাৎ করব, সেই বিষয়টাকে তুলে ধরার চেষ্টা করব এবং যে সকল ব্যক্তিরা বিভিন্ন জায়গায় এইরকম অসামাজিক কাজকর্ম চালাচ্ছে এবং তাদেরকে জিজ্ঞেস করা হলে তারা বলে আমরা বিএমএস করি। আমরা দেখুন, আমরা কোনো সংগঠন বিরোধী না, বিএমএস আমাদের বিরোধী না, আমরা বলে বিএমএস করি। আমরা বিএমএস এর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করলে তারা লোকগুলা কারা, তারা বলে আমাদের গ্রুপের না, তারা অন্য গ্রুপের। আবার অন্য গ্রুপকে জিজ্ঞেস করলে তারা বলে যে আমাদের গ্রুপ না, অন্য গ্রুপের। আসলে একটা চক্র আমার মনে হয়, তারা ওই বিএমএস এর নাম দিয়ে আমাদের সরকারকে কালিমালিপ্ত করতে চেষ্টা করছে, আমাদের সংগঠনকে দুর্বল করার চেষ্টা করছে এবং মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করে একটা সমাজের মধ্যে একটা অরাজকতা ফেলানোর চেষ্টা করছে। তো সেই বিষয়গুলোকে যাতে পুষ্টিকরণভাবে সেটাকে ইনভেস্টিগেশনের মাধ্যমে যাতে ম্যাডাম সেইটার পদক্ষেপ নেয়, সেই বিষয়টাকেই আজকে ম্যাডামের সঙ্গে আমরা সাক্ষাৎ করে তুলে দেওয়ার জন্য আসছি। আমরা ম্যাডামের সঙ্গে আলোচনা করে যদি আজকের মধ্যে ওই দুষ্কৃতিকারী যারা আছেন তাদেরকে যদি গ্রেপ্তার করা না হয় এবং দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান না করা হয়, আমরা আগামীকাল আমাদের ডিজিপি স্যারের সঙ্গে আমরা সাক্ষাতে মিলিত হব, সেই বিষয়টা আমরা ডিজিপির কর্ণপাত করব। তারপরও যদি না হয় আমরা মুখ্যমন্ত্রী দপ্তরে গিয়ে দরবার করব। তো সেই জিনিসটার লেগে জন্যই আজকে আমরা এসডিপি ম্যাডামের সঙ্গে আসা এবং সাক্ষাৎ করা। আপনারা যারা আইছেন আপনারা কারা? আমরা মজদুর মনিটরিং সেল, বিবেকানন্দ বিচার মঞ্চ অনুমোদিত মজদুর মনিটরিং সেলের আমি ত্রিপুরা ইলেকট্রিক অটো এবং ত্রিপুরা ই রিক্সা শ্রমিক সমিতির রাজ্য সভাপতি এবং আমার সামনে আছেন সদস্য সভাপতি সুখেন শাহ, আছেন সেক্রেটারি প্রদীপ দাস থেকে শুরু করে অন্য নেতৃত্ব যারা আছেন সদর এবং আমাদের স্টেট নেতৃত্ব সবাই এসে। আমরা প্রতিনিয়ত আমরা এর লগেরা অ্যাকচুয়ালি আমি আপনার কাছে জিনিসটা একদম খোলাখুলি না বললে জিনিসটার সমস্যার সমাধান হবে না আমার কাছে। সব জায়গায় একটা চক্র তারা চাইছে ইচ্ছাকৃতভাবে কোনো না কোনো কারণবশত শ্রমিকদেরকে একটা আরে মোবাইল কেউ ফোন করলে রিসিভ করো। ওই দেখো দাদা আমি বটতলা দাদা সবসময় ফ্যান জানি, যে জায়গাতে আমরা সবসময় গাড়ি চালাই এখন দাদা সবসময় আমরা গাড়ি চালাই। তো যে ড্রাইভারটার দাদা জব রয়েছে আজকের থেকে হ্যাঁ আরও অনেক দিন আমরা কইছি যে এই জায়গা তো একটা স্ট্যান্ড, সিএনজি হইলে কী হয়েছে এখানে স্ট্যান্ডের সামনে তুমি এখানে মদ্যপান করতে পারো না, 8:30 কি 9টা এরকম একটা হতে পারে। আমাদের জিএসটি থেকে আমাদের এখানে শুরু হবে 26 নভেম্বর পর্যন্ত। আমি প্রথমেই এই প্রোগ্রামগুলোর যারা আপনারা জানেন যে আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব যিনি উত্তর পূর্বাঞ্চলের যিনি সংযোজক এবং আমাদের যিনি প্রভারী ডক্টর রাজদীপ রায়, সম্বিত পাত্রাজি, ওনারা গতকালকে এসছেন এবং আজকে আমাদের সম্মানিত বিধায়ক বিধায়িকা থেকে শুরু করে মোর্চা এবং স্টেট অফিস বেয়ারার ওনাদের সঙ্গে একটা মিটিং রাখা হয়েছে। এই মিটিংয়ের মূল বিষয়বস্তু হচ্ছে যে আমরা আগামী দিন আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী উনি আহ্বান করেছেন যে হর ঘর স্বদেশী,
ভোকাল ফর লোকাল এই কর্মসূচি আমরা বাস্তবায়ন করছি। আর 31শে অক্টোবর আমাদের লৌহ পুরুষ সর্দার বল্লভভাই প্যাটেলজির জন্মজয়ন্তী, আমরা 150 বছর আমরা জন্মজয়ন্তী উদযাপন করব। সেই উপলক্ষে আমরা রান ফর ইউনিটি যে কর্মসূচি সেগুলি বাস্তবায়ন হবে সারা ভারতবর্ষের সঙ্গে ত্রিপুরা রাজ্য, এবং সাংগঠনিক যে আমাদের সংগঠন সেই সম্পর্কেও বিস্তারিত এখানে আলোচনা করা হবে। তার জন্যই আমাদের আজকের এই বৈঠক এখানে ডাকা হয়েছে। हाल ही में जो इंसिडेंट नंबर 1 किए आपकी अलायंस पार्टनर उसको लेके कोई बात होगा या उनसे कोई इशू को लेके बात की आप लोगों ने ताकि ईज हो और पीस मेंटेन हो पूरा? ना देखिए, पहली बात तो ये है जो सिविल सोसाइटी नाम लेके जो उस दिन स्ट्राइक हुआ, इसके बाद शांति बाजार में एक इंसिडेंट हुआ, इसका कंडम सारे हमारा जितने सारे सब लीडर है, हमारा सीएम से लेके एक्स सीएम से लेके सभी ने इसमें माने इस अनरेस्ट को कभी कंडम किया है। हम भी कंडम करते हैं क्योंकि त्रिपुरा में सब मिलके त्रिपुरा को एक वैभवशाली बनाना, एक त्रिपुरा श्रेष्ठ त्रिपुरा करना, इसमें जाति जनजाति सभी लोगों का ये होना, ये सब हम लोगों ने कंडम किया है। और सब मिलके हम लोग त्रिपुरा को एक त्रिपुरा श्रेष्ठ बनाने का जो निर्णय लिया है, मोदी जी भी इस पर काम कर रहे हैं और हमारा सरकार भी जनजाति क्षेत्रों में डेवलप हो इसके लिए भी काम कर रहा है। तो आपके अलायंस पार्टनर ने भी कंडेम किया है, जो उनके मुखिया है, ये सुप्रीमो पर, पर उनका यही कहना है कि थ्रू डायलॉग जो डिफरेंसेस क्रिएट हुए उसको ओवरकम, कोई डायलॉग का उनके साथ या ऐसा कोई कोशिश हुआ आपके अलायंस पार्टनर के साथ? नहीं, डायलॉग तो चलता रहता है। डायलॉग कुछ दिन आप देखा, परसों हमारा अलायंस पार्टनर जो सुप्रीमो है उनके साथ सीएम साहब ने मीटिंग किया है, मुलाकात हुआ है उनका। तो निश्चय टाइम टू टाइम हम लोग डायलॉग करते रहेंगे और जो ये इशू है वो उसको भी चर्चा में लाएंगे हम लोग। थैंक यू। তোমার মোবাইলই থাকবো নাকি? आप लोग कैसे हैं? We are fine, sir. We are fine. আপনাদের উপস্থিতিতে একের জরুরি বৈঠক আজকে বৈঠকে আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা এই আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। উপস্থিত আছেন ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশ কমিটি মহোদয় ওনাকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। লোকসভার সাংসদ তথা বন্দে মাতরম।
দয়ামিনী ফুল্ল কুসুমিত দ্রুমদল। আমাদের জিএসটি হ্যালো 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 থেকে আমাদের এখানে শুরু হবে 26 নভেম্বর পর্যন্ত। আমি প্রথমেই এই প্রোগ্রামগুলোর যারা আপনারা জানেন যে আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব, যিনি উত্তর পূর্বাঞ্চলের যিনি সংযোজক এবং আমাদের যিনি প্রভারী ডক্টর রাজদীপ রায়, সম্বিত পাত্রাজি, ওনারা গতকালকে এসছেন এবং আজকে আমাদের সম্মানিত বিধায়িকা থেকে শুরু করে মোর্চা এবং স্টেট অফিস বেয়ারার ওনাদের সঙ্গে একটা মিটিং রাখা হয়েছে। এই মিটিংয়ের মূল বিষয়বস্তু হচ্ছে যে আমরা আগামী দিন আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী উনি আহ্বান করেছেন যে হর ঘর স্বদেশী, ভোকাল ফর লোকাল, এই কর্মসূচি আমরা বাস্তবায়ন করছি। আর 31শে অক্টোবর আমাদের লৌহ পুরুষ সর্দার বল্লভভাই প্যাটেলজির জন্মজয়ন্তী, আমরা 150 বছর আমরা জন্মজয়ন্তী উদযাপন করব। সেই উপলক্ষে আমরা রান ফর ইউনিটি যে কর্মসূচি সেগুলি বাস্তবায়ন হবে সারা ভারতবর্ষের সঙ্গে ত্রিপুরা রাজ্য, এবং সাংগঠনিক যে আমাদের সংগঠন সেই সম্পর্কেও বিস্তারিত এখানে আলোচনা করা হবে। তার জন্যই আমাদের আজকের এই বৈঠক এখানে ডাকা হয়েছে। हाल ही में जो इंसिडेंट सुबह एक दिन मीटिंग में कोई नहीं मैं नंबर 1 किए आपके अलायंस पार्टनर उसको लेके कोई बात होगा या उनसे कोई इशू को लेके बात की आप लोगों ने ताकि ईज हो और पीस मेंटेन हो पूरा? ना देखिए, पहली बात तो ये है जो सिविल सोसाइटी नाम लेके जो उस दिन स्ट्राइक हुआ, इसके बाद शांति बाजार में एक इंसिडेंट हुआ, इसका कंडम सारे हमारा जितने सारे सब लीडर है, हमारा सीएम से लेके एक्स सीएम से लेके सभी ने इसमें माने इस अनरेस्ट को कभी कंडम किया है। हम भी कंडम करते हैं क्योंकि त्रिपुरा में सब मिलके त्रिपुरा को एक वैभवशाली बनाना, एक त्रिपुरा श्रेष्ठ त्रिपुरा करना, इसमें जाति जनजाति सभी लोगों का ये होना, ये सब हम लोगों ने कंडम किया है। और सब मिलके हम लोग त्रिपुरा को एक त्रिपुरा श्रेष्ठ बनाने का जो निर्णय लिया है, मोदी जी भी इस पर काम कर रहे हैं और हमारा सरकार भी जनजाति क्षेत्रों में डेवलप हो इसके लिए भी काम कर रहा है। आपके अलायंस पार्टनर ने भी कंडेम किया है, जो उनके मुखिया है ये सुप्रीमो वाले, पर उनका यही कहना है कि थ्रू डायलॉग जो डिफरेंसेस क्रिएट हुए उसको ओवरकम, कोई डायलॉग का उनके साथ या ऐसा कोई कोशिश हुआ आपके अलायंस पार्टनर के साथ? नहीं, डायलॉग तो चलता रहता है। जैसे डायलॉग कुछ दिन आप देखा, परसों हमारा अलायंस पार्टनर जो सुप्रीमो है उनके साथ सीएम साहब ने मीटिंग किया है, मुलाकात हुआ है उनका। तो निश्चय टाइम टू टाइम हम लोग डायलॉग करते रहेंगे और जो ये इशू है वो उसको भी चर्चा में लाएंगे हम लोग। थैंक यू। তোমার মোবাইলই থাকবো নাকি आप लोग कैसे हैं? We are fine, sir. We are fine.
আপনাদের উপস্থিতিতে আজকের জরুরি বৈঠক আজকে বৈঠকে আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা এই আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। উপস্থিত আছেন ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশ কমিটি মহাচার্য মহোদয়, ওনাকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। লোকসভার সাংসদ তথা মাতরম বন্দে মাতরম। আমাদের জিএসটি আমাদের এখানে শুরু হবে 26 নভেম্বর পর্যন্ত। আমি প্রথমেই এই প্রোগ্রামগুলোর যারা আপনারা জানেন যে আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব, যিনি উত্তর পূর্বাঞ্চলের যিনি সংযোজক এবং আমাদের যিনি প্রভারী ডক্টর রাজদীপ রায়, সম্বিত পাত্রাজি, ওনারা গতকালকে এসছেন এবং আজকে আমাদের সম্মানিত বিধায়ক বিধায়িকা থেকে শুরু করে মোর্চা এবং স্টেট অফিস বেয়ারার ওনাদের সঙ্গে একটা মিটিং রাখা হয়েছে। এই মিটিংয়ের মূল বিষয়বস্তু হচ্ছে যে আমরা আগামী দিন আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী উনি আহ্বান করেছেন যে হর ঘর স্বদেশী, ভোকাল ফর লোকাল, এই কর্মসূচি আমরা বাস্তবায়ন করছি। আর 31শে অক্টোবর আমাদের লৌহ পুরুষ সর্দার বল্লভভাই প্যাটেলজির জন্মজয়ন্তী, আমরা 150 বছর আমরা জন্মজয়ন্তী উদযাপন করব। সেই উপলক্ষে আমরা রান ফর ইউনিটি যে কর্মসূচি সেগুলি বাস্তবায়ন হবে সারা ভারতবর্ষের সঙ্গে ত্রিপুরা রাজ্য, এবং সাংগঠনিক যে আমাদের সংগঠন সেই সম্পর্কেও বিস্তারিত এখানে আলোচনা করা হবে। তার জন্যই আমাদের আজকের এই বৈঠক এখানে ডাকা হয়েছে। सुबह एक दिन मीटिंग में कोई नहीं, मैं नंबर 1 किए आपके अलायंस पार्टनर उसको लेके कोई बात होगा या उनसे कोई इशू को लेके बात की आप लोगों ने ताकि ईज हो और पीस मेंटेन हो? ना देखिए, पहली बात तो ये है जो सिविल सोसाइटी नाम लेके जो उस दिन स्ट्राइक हुआ, इसके बाद शांति बाजार में एक इंसिडेंट हुआ, इसका कंडम सारे हमारा जितने सारे सब लीडर है, हमारा सीएम से लेके एक्स सीएम से लेके सभी ने इसमें माने इस अनरेस्ट को कभी कंडम किया है। हम भी कंडम करते हैं क्योंकि त्रिपुरा में सब मिलके त्रिपुरा को एक वैभवशाली बनाना, एक त्रिपुरा श्रेष्ठ त्रिपुरा करना, इसमें जाति जनजाति सभी लोगों का ये होना, ये सब हम लोगों ने कंडम किया है। और सब मिलके हम लोग त्रिपुरा को एक त्रिपुरा श्रेष्ठ बनाने का जो निर्णय लिया है, मोदी जी भी इस पर काम कर रहे हैं और हमारा सरकार भी जनजाति क्षेत्रों में डेवलप हो इसके लिए भी काम कर रहा है। आपके अलायंस पार्टनर ने भी कंडेम किया है, जो उनके मुखिया है ये सुप्रीमो वाले, पर उनका यही कहना है कि थ्रू डायलॉग जो डिफरेंसेस क्रिएट हुए उसको ओवरकम, कोई डायलॉग का उनके साथ या ऐसा कोई कोशिश हुआ आपके अलायंस पार्टनर के साथ?
नहीं, डायलॉग तो चलता रहता है। डायलॉग कुछ दिन आप देखा परसों हमारा एलायंस पार्टनर जो सुप्रीमो है उनके साथ सीएम साहब ने मीटिंग किया है, मुलाकात हुआ है उनका। तो निश्चय टाइम टू टाइम हम लोग डायलॉग करते रहेंगे और जो ये इशू है वो उसको भी चर्चा में लाएंगे हम लोग। थैंक यू। তোমার মোবাইলই থাকবো নাকি हमारे टीजीबी में है। तो टीजीबी एक राज्य की एक मेजर ऑर्गेनाइजेशन है और हम चाहते हैं कि आपके सभी ब्रांचेस में, सभी ऑफिसेस में इस तरह से ब्लड डोनेशन कैंप आयोजित किया जाए। अगर आप में से 50% लोग भी अगर ब्लड डोनेट करें और साल में 2 बार डोनेट करें तो करीब 1000 यूनिट्स आप दे सकते हैं। और हमारे राज्य की आवश्यकता ज़्यादा नहीं है। जो हमारी लोक संख्या है करीब से 40 लाख, उसका केवल 1% हमें ब्लड यूनिट्स लगते हैं पूरे साल में, वो है करीब से 40,000। तो 40,000 में से तो 1,000 आप ही लोग दे सकते हैं, टीजीबी दे सकता है। और पिछले कुछ सालों में हम कोशिश कर रहे हैं कि वॉलंटरी ब्लड डोनेशन ज़्यादा से ज़्यादा हो, क्योंकि जब भी कोई सर्जरी होते है या कोई अस्पताल में अगर डिलीवरी होती है तो डिलीवरी की तैयारी हम लोग तब तक नहीं कर सकते जब तक कि पर्याप्त ब्लड वहाँ उपलब्ध ना हो। हमारे राज्य में करीब 42,000 बच्चों का जन्म होता है हर साल और करीब 30% सी सेक्शन से होता है। उसमें हमारे करीब 12 से 13,000 यूनिट्स की आवश्यकता होती है। और जब भी वॉलंटरी ब्लड डोनेशन ना हो और ब्लड बैंक में ब्लड ना हो तो हमें रिप्लेसमेंट डोनर ढूंढना पड़ता है। मतलब जो पेशेंट आता है, पेशेंट को ही बोलना पड़ता है कि आप आपके ब्लड की आवश्यकता जो है उसको आप पर्याप्त मात्रा में उपलब्ध करें। तो वो बात ठीक नहीं। अस्पताल में या ब्लड बैंक में अपना ब्लड का स्टॉक होना चाहिए और वो तब तक नहीं होगा जब तक कि हम लोग वॉलंटरी ब्लड डोनेशन हम लोग जुड़ा ना लें। तो इसके लिए हम लोग कोशिश कर रहे हैं कि त्रिपुरा स्टेट ब्लड ट्रांसफ्यूजन काउंसिल है जो कि इसके माध्यम से समाज में जागरूकता तैयार करता है कि ज़्यादा से ज़्यादा वॉलंटरी ब्लड डोनेशन हो। हम सभी जानते हैं कि हमारे राज्य में चाहे वो स्टेट का जीडीपी हो, चाहे हमारा पर कैपिटा इनकम हो, पिछले कुछ सालों में बहुत तेज़ी से बढ़ रहा है। जैसे पिछले 6 साल में ही हमारे राज्य का जो जीडीपी है वो 2 गुना हो गया है। इस साल 2024-25 में करीब 92,000 करोड़ ये हमारे स्टेट का जीडीपी है और पर कैपिटा इनकम करीब अभी 2 लाख पर कैपिटा पर एनम हुआ है। तो इसमें बैंकों की बहुत बड़ी भूमिका रही है, विशेष करके जो हमारे एंटरप्रेन्योर्स हैं, जो हमारे सेल्फ हेल्प ग्रुप के मेंबर्स हैं, जो इकोनॉमिक एक्टिविटी में कंट्रीब्यूट करते हैं, तो उनको सपोर्ट करने के लिए, उनके प्रोजेक्ट को सैंक्शन करने के लिए राज्य में जो इंडस्ट्रीज विजिलेंस की आवश्यकता है, बल्कि बैंक के साथ जितने भी आपके लोग जुड़े हैं, जो ग्राहक हैं और जो
साइबर स्कैम के चलते जितने आपको थ्रेड्स हैं उसके भी चलते आपको काफ़ी जागरूक होने की आवश्यकता है। मेरे ख्याल से इस विजिलेंस अवेयरनेस वीक के माध्यम से आप सबकी भूमिका और अधिकृत होती है। तो मैं आप सभी को शुभकामनाएं देता हूँ। ब्लड डोनेशन कैंप आपने आयोजित किया है, उसके लिए भी मैं राज्य के स्वास्थ्य दफ्तर की ओर से आपका मैं धन्यवाद देता हूँ। Sir, thank you so much for your motivating and insightful words. Your guidance will truly inspire us to continue working for the welfare of the society with sincerity. Personal lives. It is also time to reaffirm our collective commitment towards good governance and responsible banking. This blood donation camp is a symbolic. We should also follow. To boost up the entrepreneurs of the state, Grameen Bank must play a vital role. As because Grameen Bank is having 150 branches, 12 and the social responsibilities that our institution holds for. We are committed not only for financial services but it gives me immense pleasure to extend a warm and heartfelt welcome to all of you to this blood donation camp organized by Tripura Grameen Bank as part of 2nd of November with the theme Vigilance, our shared responsibility. At the very outset, I take this opportunity to extend deepest gratitude and warm welcome to our chief guest, Sri Gitte Kiran Kumar Dinkar Rao sir. He truly inspires and motivates us to uphold the values of service, integrity and responsibility in all endeavors. The observance of Vigilance Awareness Week is not just an পিছাও these points. So with its mammoth presence, is the duty of this prestigious institution to look after. Ladies and gentlemen, once again, give a big round of applause for our chief guest. Donating blood, we contribute not only to saving lives, but also to strengthen the spirit of social responsibility that our institution holds for. हमारे टीजीबी के है, तो टीजीबी एक राज्य की एक मेजर ऑर्गेनाइजेशन है और हम चाहते हैं कि आपके सभी ब्रांचेस में, सभी ऑफिसेस में इस तरह से ब्लड डोनेशन कैंप आयोजित किया जाए। अगर आप में से 50% लोग भी अगर ब्लड डोनेट करें और साल में 2 बार डोनेट करें तो करीब 1000 यूनिट्स आप दे सकते हैं। और हमारे राज्य की आवश्यकता ज़्यादा नहीं है। जो हमारी लोक संख्या है करीब से 40 लाख, उसका केवल 1% हमें ब्लड यूनिट्स लगते हैं पूरे साल में, वो है करीब से 40,000। तो 40,000 में से तो 1,000 आप ही लोग दे सकते हैं, टीजीबी दे सकता है। और पिछले कुछ सालों में हम कोशिश कर रहे हैं कि वॉलंटरी ब्लड डोनेशन ज़्यादा से ज़्यादा हो, क्योंकि जब भी कोई सर्जरी होते है या कोई अस्पताल में अगर डिलीवरी होती है तो डिलीवरी की तैयारी हम लोग तब तक नहीं कर सकते जब तक कि पर्याप्त ब्लड वहाँ उपलब्ध ना हो। हमारे राज्य में करीब 42,000 बच्चों का जन्म होता है हर साल और करीब 30% सी सेक्शन से होता है। उसमें हमें करीब 12 से 13,000 यूनिट्स की आवश्यकता होती है। और जब भी वॉलंटरी ब्लड डोनेशन ना हो और ब्लड बैंक में ब्लड ना हो तो हमें रिप्लेसमेंट डोनर ढूंढना पड़ता है। मतलब जो पेशेंट आता है, पेशेंट को ही बोलना पड़ता है कि आप आपके ब्लड की आवश्यकता जो है उसको आप पर्याप्त मात्रा में उपलब्ध करें। तो वो बात ठीक नहीं। अस्पताल में या ब्लड बैंक में अपना ब्लड का स्टॉक होना चाहिए
और वो तब तक नहीं होगा जब तक कि हम लोग वॉलंटरी ब्लड डोनेशन हम लोग जुड़ा ना लें। तो इसके लिए हम लोग कोशिश कर रहे हैं कि त्रिपुरा स्टेट ब्लड ट्रांसफ्यूजन काउंसिल है, जो कि इसके माध्यम से समाज में जागरूकता तैयार करता है कि ज़्यादा से ज़्यादा वॉलंटरी ब्लड डोनेशन हो। तो आप सभी जानते हैं कि हमारे राज्य में चाहे वो स्टेट का जीडीपी हो, चाहे हमारा पर कैपिटा इनकम हो, पिछले कुछ सालों में बहुत तेज़ी से बढ़ रहा है। जैसे पिछले 6 साल में ही हमारे राज्य का जो जीडीपी है वो 2 गुना हो गया है। इस साल 2024-25 में करीब 92,000 करोड़ ये हमारे स्टेट का जीडीपी है, और पर कैपिटा इनकम करीब अभी 2 लाख पर कैपिटा पर एनम हुआ है। तो इसमें बैंकों की बहुत बड़ी भूमिका रही है, विशेष करके जो हमारे एंटरप्रेन्योर्स हैं, जो हमारे सेल्फ हेल्प ग्रुप के मेंबर्स हैं, जो इकोनॉमिक एक्टिविटी में कंट्रीब्यूट करते हैं, तो उनको सपोर्ट करने के लिए, उनके प्रोजेक्ट को सैंक्शन करने के लिए राज्य में जो इंडस्ट्रीज विजिलेंस की आवश्यकता है, बल्कि बैंक के साथ जितने भी आपके लोग जुड़े हैं, जो ग्राहक हैं और जो साइबर स्कैम के चलते जितने आपको थ्रेट्स हैं, उसके भी चलते आपको काफ़ी जागरूक होने की आवश्यकता है। मेरे ख्याल से इस विजिलेंस अवेयरनेस वीक के माध्यम से आप सबकी भूमिका और अधिकृत होती है। तो मैं आप सभी को शुभकामनाएं देता हूँ। ब्लड डोनेशन कैंप आपने आयोजित किया है, उसके लिए भी मैं राज्य के स्वास्थ्य दफ्तर की ओर से आपका मैं धन्यवाद देता हूँ। Sir, thank you so much for your motivating and insightful words. Your guidance will truly inspire us to continue working for the welfare of the society with sincerity. Personal lives. It is also time to reaffirm our collective commitment towards good governance and responsible banking. This blood donation camp is a symbolic. We should also follow. To boost up the entrepreneurs of the state, Grameen Bank must play a vital role. As because Grameen Bank is having 150 branches, 12 and the social responsibility that our institution holds for. We are committed not only for financial services, but it gives me immense pleasure to extend a warm and heartfelt welcome to all of you to this blood donation camp organized by Tripura Grameen Bank as part of 2nd of November with the theme Vigilance, our shared responsibility. At the very outset, I take this opportunity to extend deepest gratitude and warm welcome to our chief guest, Sri Gitte Kiran Kumar Dinkar Rao sir. It truly inspires and motivates us to uphold the values of service, integrity and responsibility in all endeavors. The observance of Vigilance Awareness Week is not just an these points. So with its mammoth presence, it's the duty of this prestigious institution to look after. Ladies and gentlemen, once again, give a big round of applause for our chief guest. Donating blood, we contribute not only to saving lives, but also to strengthen the spirit of social responsibility
that our institution holds for. हमारे टीजीबी में है, तो टीजीबी एक राज्य की एक मेजर ऑर्गेनाइजेशन है और हम चाहते हैं कि आपके सभी ब्रांचेस में, सभी ऑफिसेस में इस तरह से ब्लड डोनेशन कैंप आयोजित किया जाए। अगर आप में से 50% लोग भी अगर ब्लड डोनेट करें और साल में 2 बार डोनेट करें तो करीब 1000 यूनिट्स आप दे सकते हैं। और हमारे राज्य की आवश्यकता ज़्यादा नहीं है, जो हमारी लोक संख्या है करीब से 40 लाख, उसका केवल 1% हमें ब्लड यूनिट्स लगते हैं पूरे साल में, वो है करीब से 40,000। तो 40,000 में से तो 1,000 आप ही लोग दे सकते हैं, किसी भी दे सकता है। और पिछले कुछ सालों में हम कोशिश कर रहे हैं कि वॉलंटरी ब्लड डोनेशन ज़्यादा से ज़्यादा हो, क्योंकि जब भी कोई सर्जरी होते है या कोई अस्पताल में अगर डिलीवरी होती है तो डिलीवरी की तैयारी हम लोग तब तक नहीं कर सकते जब तक कि पर्याप्त ब्लड वहाँ उपलब्ध ना हो। हमारे राज्य में करीब 42,000 बच्चों का जन्म होता है हर साल और करीब 30% सी सेक्शन से होता है, उसमें हमें करीब 12 से 13,000 यूनिट्स की आवश्यकता होती है। और जब भी वॉलंटरी ब्लड डोनेशन ना हो और ब्लड बैंक में ब्लड ना हो तो हमें रिप्लेसमेंट डोनर ढूंढना पड़ता है। मतलब जो पेशेंट आता है, पेशेंट को ही बोलना पड़ता है कि आप आपके ब्लड की आवश्यकता जो है उसको आप पर्याप्त मात्रा में उपलब्ध करें, तो वो बात ठीक नहीं। अस्पताल में या ब्लड बैंक में अपना ब्लड का स्टॉक होना चाहिए और वो तब तक नहीं होगा जब तक कि हम लोग वॉलंटरी ब्लड डोनेशन हम लोग जुड़ा ना लें। तो इसके लिए हम लोग कोशिश कर रहे हैं कि त्रिपुरा स्टेट ब्लड ट्रांसफ्यूजन काउंसिल है, जो कि इसके माध्यम से समाज में जागरूकता तैयार करता है कि ज़्यादा से ज़्यादा वॉलंटरी ब्लड डोनेशन हो। तो आप सभी जानते हैं कि हमारे राज्य में चाहे वो स्टेट का जीडीपी हो, चाहे हमारा पर कैपिटा इनकम हो, पिछले कुछ सालों में बहुत तेज़ी से बढ़ रहा है। जैसे पिछले 6 साल में ही हमारे राज्य का जो जीडीपी है वो 2 गुना हो गया है। इस साल जो 24-25 में करीब 92,000 करोड़ ये हमारे स्टेट का जीडीपी है और पर कैपिटा इनकम करीब अभी 2 लाख पर कैपिटा पर एनम हुआ है। तो इसमें बैंकों की बहुत बड़ी भूमिका रही है, विशेष करके जो हमारे एंटरप्रेन्योर्स हैं, जो हमारे सेल्फ हेल्प ग्रुप के मेंबर्स हैं, जो इकोनॉमिक एक्टिविटी में कंट्रीब्यूट करते हैं, उनको सपोर्ट करने के लिए, उनके प्रोजेक्ट को सैंक्शन करने के लिए राज्य में जो इंडस्ट्रीज विजिलेंस की आवश्यकता है, बल्कि बैंक के साथ जितने भी आपके लोग जुड़े हैं, जो ग्राहक है और जो साइबर स्कैम के चलते जितने आपको थ्रेट्स हैं उसके भी चलते आपको काफ़ी जागरूक होने की आवश्यकता है। और मेरे ख्याल से इस विजिलेंस अवेयरनेस वीक के माध्यम से आप सबकी भूमिका और अधिकृत होती है। तो मैं आप सभी को शुभकामनाएं देता हूँ। ब्लड डोनेशन कैंप आपने आयोजित किया है, उसके लिए भी मैं राज्य के स्वास्थ्य दफ्तर की ओर से आपका मैं धन्यवाद देता हूँ। Sir, thank you so much for your motivating and insightful words. Your guidance will truly inspire us to continue working for the welfare of the society with sincerity. Personal lives. It is also a time to reaffirm our collective commitment towards good governance and responsible banking. This blood donation camp is a symbolic. We should also follow. To boost up the entrepreneurs of the state, Grameen Bank must play a vital role. As because Grameen Bank is having 150 branches, 12 and the social
responsibility that our institution holds for. We are committed not only for financial services but it gives me immense pleasure to extend a warm and heartfelt welcome to all of you to this blood donation camp organized by Tripura Gramin Bank as part of 2nd of November with the theme Vigilance, our shared responsibility. At the very outset, I take this opportunity to extend deepest gratitude and warm welcome to our chief guest, Sri Gitte Kiran Kumar Dinkar Rao sir. It truly inspires and motivates us to uphold the values of service, integrity and responsibility in all endeavors. ঢাকায় 200 দিনের কাজ এবং 340 টাকা মজুরির প্রতিশ্রুতি পালন করতে হবে। ঢাকায় এবিপিএস পদ্ধতিতে মজুরি প্রদান বন্ধ করতে হবে। রাজ্য পরিষদ জনজীবনের আশু আদায়যোগ্য 7 দফা দাবিতে রাজ্যের 8টি জেলা শাসকের কাছে গণ ডেপুটেশন সংগঠিত করার সিদ্ধান্ত গ্রহণ করে 28, 29 এবং 30 অক্টোবর রাজ্যের 8টি জেলায় আমরা মাস ডেপুটেশন সংগঠনের পক্ষ থেকে সংগঠিত করছি। আমাদের যে চার্টার অফ ডিমান্ড বা আমাদের যে দাবি সনদ তাতে আমরা উল্লেখ করেছি সেটা হচ্ছে গৃহহীন যাদের ঘর নেই তারা যেন প্রত্যেকে পাকা ঘর পেতে পারে, তার জন্য যারা জিও ট্যাগিংয়ের সঙ্গে যুক্ত তাদের নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি, নিরপেক্ষ ভূমিকা আমরা প্রত্যাশা করি। কিন্তু এটা অত্যন্ত দুর্ভাগ্যের যে কোথাও রাজনৈতিক সংকীর্ণতার কারণে প্রকৃত যারা ঘর প্রাপক তারা বঞ্চিত হয়। সুতরাং আমরা বলছি যারা এ কাজের সঙ্গে যুক্ত তাদের এই বৈষম্যটা অবিলম্বে বন্ধ করতে হবে। দ্বিতীয় আমাদের দাবি হচ্ছে জায়গাতে 200 দিনের কাজ আর দৈনিক মজুরি 340 টাকা করতে হবে। এই 340 টাকা করতে হবে এটা আমাদের ছিল না, আমাদের সর্বভারতীয় স্তরে আমাদের ডিমান্ড হচ্ছে 600 টাকা। কিন্তু 2018 সালে বিজেপি যখন তার নির্বাচনী ইস্তাহার বা ভীষণ ডকুমেন্ট প্রকাশ করে তখন যে 299টি প্রতিশ্রুতি ওরা দিয়েছিল তাতে অন্যতম প্রতিশ্রুতি ছিল যে রেগা শ্রমিকদের জন্য 200 দিনের কাজ দৈনিক মজুরি 340 টাকা করতে হবে বা করবে তারা। কিন্তু দেখা যায় আজকে 7.5 বছর এই 340 টাকা আর করতে পারলো না। এই যে মিথ্যা প্রতিশ্রুতি ওরা দিয়ে জনগণকে বিভ্রান্ত করেছিল তার প্রতিবাদে আমরা সরকারের কাছে এটা উল্লেখ করব বা সরকারের দৃষ্টিতে নিয়ে যাব যে আপনারা যে প্রতিশ্রুতি দিয়েছিলেন 340 টাকা দৈনিক মজুরি করবেন এটা অবিলম্বে করতে হবে। আর 3 নম্বর হচ্ছে এবিপিএস পদ্ধতি, এটা আপনারা অনেকেই জানেন কেন্দ্রীয় সরকার এটা চালু করেছে। জব কার্ডের সঙ্গে অ্যাকাউন্টের সঙ্গে আধারকে লিঙ্ক করে, তাতে দেখা গেল গোটা দেশে প্রায় 6 কোটি জব কার্ড বাতিল হল। আমাদের রাজ্যে বাতিল হলো প্রায় 1 লক্ষের কাছাকাছি। আমরা বলছি যে এই এবিপিএস পদ্ধতিতে মজুরি প্রদানটা বন্ধ করতে হবে। আর রাজ্যে বাতিল হওয়া যে জব কার্ডগুলি এই জব কার্ডগুলো অবিলম্বে চালু করতে হবে। আমরা যারা শহরে বসবাস করি আপনারা অনেকেই জানেন যে রাজ্যের বামফ্রন্ট সরকার যখন ক্ষমতায় ছিল তাদের সীমাবদ্ধ আর্থিক ক্ষমতার মধ্যে দাঁড়িয়ে শহরে যারা গরিব শ্রমজীবী অংশের মানুষ, অর্থনৈতিক দিক থেকে যারা দুর্বল তাদের জন্য টুয়েপ প্রকল্প চালু করেছিল। কিন্তু দেখা যায় এখন টুয়েপে সেখানে আগরতলা পৌর নিগম সেভাবে কাজ দিতে পারছে না। এখন দেখা যায় বছরে
28-29 দিনের পিছিয়ে কাজ হয় না। সুতরাং আমরা এটাও সরকারের দৃষ্টিতে নিয়ে যেতে চাই। আর যেটা আমরা বলছি সামাজিক যে সোশ্যাল পেনশনে যেটা দেখা গেছে সেটা হলো অনেক প্রকৃত যারা ভাতা প্রাপক পেনশন হোল্ডার তাদেরকে ইচ্ছাকৃতভাবে রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে তাদেরকে বাদ দেওয়া হয়েছে। তা আমরা বলছি এটা কেন গরিব সে প্রকৃত অর্থে ভাতা প্রাপক কেন সে বঞ্চিত হবে? আমরা সরকারকে বলবো যে তাদেরকে অবিলম্বে যাদেরকে বাদ দেওয়া হয়েছে তাদেরকে অন্তর্ভুক্ত করতে হবে। আর আপনারা অনেকেই জানেন যে ভারতবর্ষের যে জিডিপি তার 15 থেকে 17% উপার্জিত হয় এগ্রি সেক্টর থেকে। কিন্তু আমরা কি দেখি যে খ্যাত মজুরা যখন 60 বছরে ঊর্ধ্বে হয়ে যায় তারা বিভিন্নভাবে সরকারের বিভিন্ন যে প্রকল্প এগুলো দ্বারা বঞ্চিত হয়। আমরা বলছি 60 বছরের ঊর্ধ্বে যে সকল খ্যাত মজুর তাদেরকে সামাজিক ভাতা বা সোশ্যাল পেনশনের আওতায় আনতে হবে, অন্তর্ভুক্ত করতে হবে। এই 7টি দাবি নিয়ে গোটা রাজ্যে 28, 29, 30 আমরা মাস ডেপুটেশন সংগঠিত করছি। জনগণের স্বার্থ সংশ্লিষ্ট 7 দফা দাবি নিয়ে গণডেপুটেশন সংগঠিত করা হবে। আরো অঙ্গ হিসেবে তাদের অন্তর্ভুক্ত করতে হবে। ত্রিপুরা এক বছর ইউনিয়ন রাজ্য কমিটির সিদ্ধান্ত ত্রিপুরা রাজ্যের আর্থিক ভিত্তিতে গণডেপুটেশন দলে চলছেন। গণডেপুটেশন থেকে আলোচনা বিমানদের বাঁকা গর্ভধারী প্রকল্প তাদের রাজ্যে বাতিল করা জব কার্ডগুলো পুনরায় চালু করতে হবে। বিরুদ্ধে আমরা এই দাবিগুলো নিয়ে আমরা চাই জনগণ যেন তার গণতান্ত্রিক অধিকার ফিরে পায়। এই গণতান্ত্রিক অধিকার যেমন গণতন্ত্র প্রিয় মানুষ হারাচ্ছেন, শ্রমজীবী মানুষ তাদের শ্রমের অধিকার আসতে পারছেন না। শ্রম দিবস আজকে ঢাকায় 200 দিনের কাজ এবং 340 টাকা মজুরি প্রতিশ্রুতি পালন করতে হবে। ঢাকায় এবিপিএস পদ্ধতিতে মজুরি প্রদান বন্ধ করতে হবে। রাজ্য পরিষদ জনজীবনের আশু আদায়যোগ্য 7 দফা দাবিতে রাজ্যের 8টি জেলা শাসকের কাছে গণডেপুটেশন সংগঠিত করার সিদ্ধান্ত গ্রহণ করে 28, 29 এবং 30 অক্টোবর রাজ্যের 8টি জেলায়
আমরা মাস ডেপুটেশন সংগঠনের পক্ষ থেকে সংগঠিত করছি। আমাদের যে চার্টার অফ ডিমান্ড বা আমাদের যে দাবি সনদ, তাতে আমরা উল্লেখ করেছি সেটা হচ্ছে গৃহহীন যাদের ঘর নেই, তারা যেন প্রত্যেকে পাকা ঘর পেতে পারে। তার জন্য যারা জিও ট্যাগিংয়ের সঙ্গে যুক্ত তাদের নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি, নিরপেক্ষ ভূমিকা আমরা প্রত্যাশা করি। কিন্তু এটা অত্যন্ত দুর্ভাগ্যের যে কোথাও কোথাও রাজনৈতিক সংকীর্ণতার কারণে প্রকৃত যারা ঘর প্রাপক তারা বঞ্চিত হয়। সুতরাং আমরা বলছি যারা এ কাজের সঙ্গে যুক্ত তাদের এই বৈষম্যটা অবিলম্বে বন্ধ করতে হবে। দ্বিতীয় আমাদের দাবি হচ্ছে জায়গাতে 200 দিনের কাজ আর দৈনিক মজুরি 340 টাকা করতে হবে। এই 340 টাকা করতে হবে এটা আমাদের ছিল না, আমাদের সর্বভারতীয় স্তরে আমাদের ডিমান্ড হচ্ছে 600 টাকা। কিন্তু 2018 সালে বিজেপি যখন তার নির্বাচনী ইস্তাহার বা ভীষণ ডকুমেন্ট প্রকাশ করে তখন যে 299টি প্রতিশ্রুতি ওরা দিয়েছিল তাতে অন্যতম প্রতিশ্রুতি ছিল যে রেগা শ্রমিকদের জন্য 200 দিনের কাজ দৈনিক মজুরি 340 টাকা করতে হবে বা করবে তারা। কিন্তু দেখা যায় আজকে 7.5 বছর এই 340 টাকা আর করতে পারলো না। এই যে মিথ্যা প্রতিশ্রুতি ওরা দিয়ে জনগণকে বিভ্রান্ত করেছিল, তার প্রতিবাদে আমরা সরকারের কাছে এটা উল্লেখ করব বা সরকারের দৃষ্টিতে নিয়ে যাব যে আপনারা যে প্রতিশ্রুতি দিয়েছিলেন 340 টাকা দৈনিক মজুরি করবেন, এটা অবিলম্বে করতে হবে। আর 3 নম্বর হচ্ছে ABPS পদ্ধতি, এটা আপনারা অনেকেই জানেন, কেন্দ্রীয় সরকার এটা চালু করেছে। জব কার্ডের সঙ্গে অ্যাকাউন্টের সঙ্গে আধারকে লিঙ্ক করে, তাতে দেখা গেল গোটা দেশে প্রায় 6 কোটি জব কার্ড বাতিল হল। আমাদের রাজ্যে বাতিল হলো প্রায় 1 লক্ষের কাছাকাছি। আমরা বলছি যে এই ABPS পদ্ধতিতে মজুরি প্রদানটা বন্ধ করতে হবে। আর রাজ্যে বাতিল হওয়া যে জব কার্ডগুলো, এই জব কার্ডগুলো অবিলম্বে চালু করতে হবে। আমরা যারা শহরে বসবাস করি, আপনারা অনেকেই জানেন যে রাজ্যের বামফ্রন্ট সরকার যখন ক্ষমতায় ছিল তাদের সীমাবদ্ধ আর্থিক ক্ষমতার মধ্যে দাঁড়িয়ে শহরে যারা গরিব শ্রমজীবী অংশের মানুষ, অর্থনৈতিক দিক থেকে যারা দুর্বল, তাদের জন্য 12 প্রকল্প চালু করেছিল। কিন্তু দেখা যায় এখন 12-এ সেখানে আগরতলা পৌর নিগম সেভাবে কাজ দিতে পারছে না। এখন দেখা যায় বছরে 28-29 দিনের বেশি কাজ হয় না। সুতরাং আমরা এটাও সরকারের দৃষ্টিতে নিয়ে যেতে চাই। আর যেটা আমরা বলছি সামাজিক যে সোশ্যাল পেনশনে যেটা দেখা গেছে সেটা হলো অনেক প্রকৃত যারা ভাতা প্রাপক পেনশন হোল্ডার তাদেরকে ইচ্ছাকৃতভাবে রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে তাদেরকে বাদ দেওয়া হয়েছে। তা আমরা বলছি এটা কেন? গরিব সে প্রকৃত অর্থে ভাতা প্রাপক, কেন সে বঞ্চিত হবে? আমরা সরকারকে বলবো যে তাদেরকে অবিলম্বে যাদেরকে বাদ দেওয়া হয়েছে তাদেরকে অন্তর্ভুক্ত করতে হবে। আর আপনারা অনেকেই জানেন যে ভারতবর্ষের যে জিডিপি তার 15-17% উপার্জিত হয় এগ্রি সেক্টর থেকে। কিন্তু আমরা কি দেখি যে খ্যাত মজুরা যখন 60 বছরে ঊর্ধ্বে হয়ে যায় তারা বিভিন্নভাবে সরকারের বিভিন্ন যে প্রকল্প এগুলো দ্বারা বঞ্চিত হয়। আমরা বলছি 60 বছরের ঊর্ধ্বে যে সকল খ্যাত মজুর তাদেরকে সামাজিক ভাতা বা সোশ্যাল পেনশনের আওতায় আনতে হবে, অন্তর্ভুক্ত করতে হবে। এই 7টি দাবি নিয়ে গোটা রাজ্যে 28, 29, 30 আমরা মাস ডেপুটেশন সংগঠিত করছি। জনগণের 7 দফা দাবি নিয়ে গণডেপুটেশন সংগঠিত করা হবে। আর এই অঙ্গ হিসেবে অন্তর্ভুক্ত করতে হবে। ত্রিপুরা এক বছর ইউনিয়ন রাজ্য কমিটির সিদ্ধান্ত ত্রিপুরা রাজ্যের আর্থিক ভিত্তিতে
রাজ্যের বাতিল করা জব কার্ড পুনরায় চালু করতে হবে। রাজ্যের জব কার্ড মেরামত নেই কেন? বিজেপি সরকার জবাব চাই, জবাব দাও। আরে জবাব চাই, জবাব দাও, জবাব তোমাদের সবাই মিলে কিন্তু একটু ব্যানারটা আপনার কথা শুনে বোঝাবাটা লাগলে আমরা সামলাইবেন নি। ত্রিপুরা ক্ষেত মজুর ইউনিয়ন খোয়াই জেলা কমিটির পক্ষ থেকে জনজীবনের গুরুত্বপূর্ণ 7 দফা দাবিতে আমরা মাননীয় জেলা শাসকের কাছে আমরা ডেপুটেশন প্রদান করলাম। তাতে আমরা যে দাবিটা আমরা এখন রাখছি, 1 নম্বর দাবির মধ্যে হচ্ছে গৃহহীনদের পাকা ঘর প্রদানে জিও ট্যাগিংয়ের ক্ষেত্রে বৈষম্য বন্ধ করতে হবে। জাস্ট আমি এগুলি পড়েই যাচ্ছি। রেগায় 200 দিনের কাজ, 340 টাকার মজুরি, যেটা গভর্নমেন্ট প্রতিশ্রুতি দিয়েছিল, এটা লাগু করার জন্য আমরা দাবি করছি। রেগায় ABPS পদ্ধতিতে মজুরি প্রদান বন্ধ করতে হবে, কারণ রেগা কাজ করতে গেলে সকালে একবার ছবি তুলছে, বিকালে আবার ছবি তুলছে, তাতে করে আমাদের শ্রমিকদের অসুবিধা হচ্ছে। এই দাবিটা আমরা রাখছি। 4 নম্বর দাবির মধ্যে আমরা রাখছি রাজ্যে বেকার বাতিল করা জব কার্ডগুলো পুনরায় চালু করতে হবে। আমরা দেখছি অনেক জব কার্ড যারা কাজ করতে পারে ইচ্ছাকৃত সেগুলি বাতিল করে দেওয়া হচ্ছে। আমরা এগুলি পুনরায় চালু করার জন্য আমরা দাবি রাখছি। 5 নম্বর দাবির মধ্যে আমরা রাখছি নগর এলাকার মধ্যে যে 12 প্রকল্প ছিল, বিগত সরকার যেটা চালু করেছিলেন, এটা প্রায় বন্ধের পথে। আমরা এটা লক্ষ্য করছি গ্রামীণ এলাকা, শহর এলাকার মধ্যেও অনেক শ্রমিক আছেন যারা এই কাজগুলি করতে পারেন। তো এর জন্যই আমরা দাবি করছি 12 প্রকল্পে যাতে এর কাজের দিন এবং দৈনিক মজুরিটা বৃদ্ধি করবে। 6 নম্বর দাবির মধ্যে রাখছি আমরা সোশ্যাল ওয়েলফেয়ার স্কিম। আমরা লক্ষ্য করলাম বিগত সরকারের আমলে প্রায় 4 লক্ষের উপরে তারা ভাতা পেতেন, কিন্তু 1,17,000 মতো সেখানে বাতিল করে দেওয়া হচ্ছে। আমরা সেখানে কিছু প্রকৃত যারা ভাতা প্রাপক, যাদেরকে বাদ দেওয়া হয়েছে, তারা যাতে বাদ না দেয়, তার জন্য পুনরায় তাদের যাতে এই প্রকল্পটাকে চালু করে, এই দাবিটা আমরা রাখছি। আমরা 7 নম্বর একটা দাবি রাখছি 60 বছরের ঊর্ধ্বে যে সমস্ত ক্ষেত মজুর যাদের কাজ করার কোনো ক্ষমতা থাকে না ওই সময়, আমরা সরকারিভাবে তাদেরকে ভাতা প্রদানের জন্য আমরা এটা করছি। এই 7 দফা দাবিতে মাননীয় জেলা শাসকের কাছে আমরা দাবি আমরা রাখছি। উনি বলছেন এইগুলি ওনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এবং সরকারের নজরে উনি আনবেন। আর এটাও আমরা দাবি করছি আমাদের জেলা কমিটির পক্ষ থেকে এই দাবিগুলি যতদিন পূরণ না হবে ততদিন, তারপরেও কিন্তু আমরা বৃহত্তর আন্দোলন করতে আমরা বাধ্য থাকব। এই হচ্ছে আজকে আমাদের ডেপুটেশনের মূল বিষয়। থ্যাংক ইউ। প্রথম যেটা বলা হচ্ছে গৃহহীনদের পাকা ঘর প্রদানে থ্যাংক ইউ। We are feeling comfortable to discuss our agreement. President of the committee, Alok Chakraborty, she is Sumitra Devnath. She is also district. আমরা রাজ্যের বাতিল করা জব কার্ড পুনরায় চালু করতে হবে। রাজ্যের জব কার্ড মেরামত নেই কেন? বিজেপি সরকার জবাব চাই, জবাব দাও। আরে জবাব চাই, জবাব দাও, জবাব তোমাদের সবাই মিলে কিন্তু একটু ব্যানারটা আপনার কথা শুনে বোঝাবাটা লাগলে আমরা সামলাইবেন নি। এখন আমরা যেটা চালু আছে সম্ভবত 242 টাকা। ত্রিপুরা ক্ষেত মজুর ইউনিয়ন খোয়াই জেলা কমিটির পক্ষ থেকে জনজীবনের গুরুত্বপূর্ণ 7 দফা দাবিতে আমরা মাননীয় জেলা শাসকের কাছে আমরা ডেপুটেশন প্রদান করলাম। তাতে
আমরা যে দাবিটা আমরা এখন রাখছি, 1 নম্বর দাবির মধ্যে হচ্ছে গৃহহীনদের পাকা ঘর প্রদানে জিও ট্যাগিংয়ের ক্ষেত্রে বৈষম্য বন্ধ করতে হবে। জাস্ট আমি এগুলি করেই যাচ্ছি। রেগায় 200 দিনের কাজ, 340 টাকার মজুরি, যেটা গভর্নমেন্ট প্রতিশ্রুতি দিয়েছিল, এটা লাগু করার জন্য আমরা দাবি করছি। রেগায় ABPS পদ্ধতিতে মজুরি প্রদান বন্ধ করতে হবে, কারণ রেগা কাজ করতে গেলে সকালে একবার ছবি তুলছে, বিকালে আবার ছবি তুলছে, তাতে করে আমাদের শ্রমিকদের অসুবিধা হচ্ছে। এই দাবিটা আমরা রাখছি। 4 নম্বর দাবির মধ্যে আমরা রাখছি রাজ্যে বেকার বাতিল করা জব কার্ডগুলো পুনরায় চালু করতে হবে। আমরা দেখছি অনেক জব কার্ড যারা কাজ করতে পারে ইচ্ছা কিন্তু সেগুলি বাতিল করে দেওয়া হচ্ছে। আমরা এগুলি পুনরায় চালু করার জন্য আমরা দাবি রাখছি। 5 নম্বর দাবির মধ্যে আমরা রাখছি নগর এলাকার মধ্যে যে 12 প্রকল্প ছিল, বিগত সরকার যেটা চালু করেছিলেন, এটা প্রায় বন্ধের পথে। আমরা এটা লক্ষ্য করছি গ্রামীণ এলাকা, শহর এলাকার মধ্যেও অনেক শ্রমিক আছেন যারা এই কাজগুলি করতে পারেন। তো এর জন্যই আমরা দাবি করছি 12 প্রকল্পে যাতে এর কাজের দিন এবং দৈনিক মজুরিটা বৃদ্ধি করবে। 6 নম্বর দাবির মধ্যে রাখছি আমরা সোশ্যাল ওয়েলফেয়ার স্কিম। আমরা লক্ষ্য করলাম বিগত সরকারের আমলে প্রায় 4 লক্ষের উপরে তারা ভাতা পেতেন, কিন্তু 1,17,000 মতো সেখানে বাতিল করে দেওয়া হচ্ছে। আমরা সেখানে কিছু প্রকৃত যারা ভাতা প্রাপক, যাদেরকে বাদ দেওয়া হয়েছে, তারা যাতে বাদ না দেয়, তার জন্য পুনরায় তাদের যাতে এই প্রকল্পটাকে চালু করে, এই দাবিটা আমরা রাখছি। আমরা 7 নম্বর একটা দাবি রাখছি 60 বছরের ঊর্ধ্বে যে সমস্ত ক্ষেতমজুর যাদের কাজ করার কোনো ক্ষমতা থাকে না ওই সময়, আমরা সরকারিভাবে তাদেরকে ভাতা প্রদানের জন্য আমরা এটা করছি। এই 7 দফা দাবিতে মাননীয় জেলা শাসকের কাছে আমরা দাবি আমরা রাখছি। উনি বলছেন এইগুলি ওনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এবং সরকারের নজরে উনি আনবেন। আর এটাও আমরা দাবি করছি আমাদের জেলা কমিটির পক্ষ থেকে, এই দাবিগুলি যতদিন পূরণ না হবে ততদিন তারপরেও কিন্তু আমরা বৃহত্তর আন্দোলন করতে আমরা বাধ্য থাকব। এই হচ্ছে আজকের আমাদের ডেপুটেশনের মূল বিষয়। থ্যাংক ইউ। প্রথম যেটা বলা হচ্ছে গৃহহীনদের পাকা ঘর প্রদানের Thank you. We are feeling comfortable to discuss our demand. President of the committee, Alok Chakraborty, she is Sumitra Devnath. She is also district. আমরা দৈনিক মজুরি বৃদ্ধি করতে হবে, রাজ্যের বাতিল করা জব কার্ডগুলি পুনরায় চালু করতে হবে, রাজ্যের জব কার্ড মেরামত নেই কেন বিজেপি সরকার? জবাব চাই, জবাব দাও, আরে জবাব চাই, জবাব দাও, জবাব তোমাদের দিতে কিন্তু একটু ব্যানারটা দেয়। আপনার কথা শুনে বোঝাটা লাগলে আমরা সামলাইবেন নি। এখন আমরা যেটা চালু আছে সম্ভবত 242টা ত্রিপুরা ক্ষেত মজুর ইউনিয়ন খোয়াই জেলা কমিটির পক্ষ থেকে জনজীবনের গুরুত্বপূর্ণ 7 দফা দাবিতে আমরা মাননীয় জেলা শাসকের কাছে আমরা ডেপুটেশন প্রদান করলাম। তাতে আমরা যে দাবিটা আমরা এখন রাখছি, 1 নম্বর দাবির মধ্যে হচ্ছে গৃহহীনদের পাকা ঘর প্রদানে জিও ট্যাগিংয়ের ক্ষেত্রে বৈষম্য বন্ধ করতে হবে। জাস্ট আমি এগুলি করেই যাচ্ছি। রেগায় 200 দিনের কাজ, 340 টাকার মজুরি, যেটা গভর্নমেন্ট প্রতিশ্রুতি দিয়েছিল, এটা লাগু করার জন্য আমরা দাবি করছি। রেগায় ABPS পদ্ধতিতে মজুরি প্রদান বন্ধ করতে হবে, কারণ রেগা কাজ করতে গেলে 어머니가 사워 아니 하면서 서바이기 아마 걸어도 doctor은 안 사워 이 비유지 지와도 와요 능도 되니잖아 그래서 거거 방사야 릴리스 공지 예를 들어서 스몰이 퍼미션가 라스마도 가까이 하면 너 사카야 해서 같이 उदारको और पूजा सामाजिक लिए पूरे कोई है सामूहिक नहीं
কি ছিল বিষয় কি ছিল? আজকের আদিবাসী কংগ্রেস কমিটির রাজ্যস্তরীয় এবং জেলা ব্লক তাদের সাথে আজকে আমাদের একটা মিটিং হয়েছে। আগামী ভিলেজ কমিটি নির্বাচন এবং এডিসি নির্বাচন, বেসিক্যালি এই দুটা বিষয়টাকে নিয়ে, এবং সাংগঠনিকভাবে আমরা বিভিন্ন জায়গায় আমাদের সাংগঠনকে আরও শক্তিশালী করার জন্য আজকে আমাদের বিভিন্ন ধরনের একটা সিদ্ধান্ত নেওয়ার জন্য আজকে নির্বাচন। ধর্মঘট যে হয়েছিল তার যে পরবর্তী যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে সেই ব্যাপারে কি বলবেন? এটাকে আমরা এটা জাতি উপজাতির মধ্যে একটা বিভেদ সৃষ্টি করার জন্য একটা শ্রেণীর চেষ্টা করছে। এটা আমি সেই দিনে হকুতুই সাথেও একটা এই ব্যাপারটা উত্থাপন করেছি। ব্যানঘাটে আমার একটা টক শো হয়েছিল, এইটার মধ্যে আমি সবচেয়ে ব্যাপার হচ্ছে খুবই দুর্ভাগ্য যে আমাদের রাজ্যের প্রাক্তন মন্ত্রী প্রতিভৌমিক যে ভাষা, এটা যেই ভাষাটা ইউজ করেছে আম ভাষাতে, এটা কাম্য নয়। এটা আমরা আশা করি না, আমরা কোনোদিনই রেসপেক্ট করি না। তাতে কি হবে, জাতি উপজাতি উভয়ের মধ্যে বিভেদ সৃষ্টি করার জন্য কি ভাষাটা ইউজ করতে আমরা নিন্দা জানাই। এটা হওয়া উচিত না, এটা কাম্য নয় রাজ্যের স্বার্থে। देने वाला है वो सब साइड का How you will fight? Nang eto blok president treaty ko 3 October মধ্যে আমরা সবাই প্রথম হয়েছে নি এটা জমা দিতে পারবো। তাকায় in case 10 with the list with the what purpose need of the president bagina district president block president help ওই বিনোদ উসাহাই ওয়ারিয়র আগের মতো ওয়ারিয়র আমরা সবাই এখানে নবজীবন কত কত 35 বছর কংগ্রেস বেড়াই আমি কিন্তু দেয়ার লাইফে উই হ্যাভ টু ফাইট ইউনাইটেড terus kalau politisi jangan saya tulis kalau list konsultan saya dia asal lagi jadi now they umaya katanya right I don't think they are the warrior awal bagian sawo ani abedo সবাইকে আমার বলবো ডক্টর নাম sawo if you think you are the warrior nang যদি নিজের kok saya rilis kunci ya kami semua lagi informasi juga last month apa yang usaha saya katakan kita udah kerja sama si bile pembinaan sambut kita naik itu patutlah gitu kayak kedua আজকের আদিবাসী কংগ্রেস কমিটির রাজ্যস্তরীয় এবং জেলা ব্লক তাদের সাথে আজকে আমাদের একটা মিটিং হয়েছে। আগামী ভিলেজ কমিটি নির্বাচন এবং এডিসি নির্বাচন, বেসিক্যালি এই দুটা বিষয়টাকে নিয়ে, এবং সাংগঠনিকভাবে আমরা বিভিন্ন জায়গায় আমাদের সাংগঠনকে আরও শক্তিশালী করার জন্য আজকে আমাদের বিভিন্ন ধরনের একটা সিদ্ধান্ত নেওয়ার জন্য আজকে নির্বাচন। ধর্মঘট যে হয়েছিল তার যে পরবর্তী যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে সেই ব্যাপারে কি বলবেন? এটাকে আমরা এটা জাতি উপজাতির মধ্যে একটা বিভেদ সৃষ্টি করার জন্য একটা শ্রেণীর চেষ্টা করছে। এটা আমি সেই দিনে
হকুতুর সাথেও একটা এই ব্যাপারটা উত্থাপন করেছি। ব্যানঘাটে আমার একটা টক শো হয়েছিল, এইটার মধ্যে বলেছি। সবচেয়ে ব্যাপার হচ্ছে খুবই দুর্ভাগ্য যে আমাদের রাজ্যের প্রাক্তন মন্ত্রী প্রতিভা মৌমিক যে ভাষা, এটা যেই ভাষাটা ইউজ করেছে আমবাসাতে, এটা গ্রাম্য নয়। এটা আমরা আশা করি না, আমরা কোনোদিনই এক্সপেক্ট করি না। তাতে কি হবে, জাতি উপজাতি উভয়ের মধ্যে বিভেদ সৃষ্টি করার জন্য কি ভাষাটা ইউজ করতে হবে আমরা নিন্দা জানাই। এটা হওয়া উচিত না, এটা কাম্য নয় রাজ্যের স্বার্থে। देने वाला है वो सब राइट था Yes, I am a tiger. I am a lion. Don't you want to I am like a lion. Lion, দেখতে বাঘের মতন। এটা যদি উহার মতে সারাদিন ঘুমাইয়া থাকে, বাঘের ওয়ারিও ঘুমাব না, বাঘের যুদ্ধ নাই। How you will fight? নং এত বড় প্রেসিডেন্ট টুইট বলে 3 অক্টোবরের মধ্যে আমরা সবাই প্রস্তুত হয়েছি নি, এটা জমা দিতে পারবো। ঢাকায় in case with the list with the word focus name of the president Bagina, district president, block president, hello. Shanghai warrior, আগের মতো warrior, আমরা সবাই জানা এখানে নবসিংহ কত আর 35 বছর কংগ্রেস বেড়াই আমি কিন্তু দেয়ার লাইফে we have to fight united. Terus kalau politisi bicara saya terus kalau list konsultan saya dia asal lagi itu asal now they woman a right I don't think they are the one our bagian kalau ani abedo সবাইকে আমার বলবো যতটা না সাবো 이 이유지 지원 warrior 능도들이 저도 이거 거거만 saya release council sebenarnya semua di information juga last month maka yang kalau usaha saya katakan kita tuh oh kerja apa sih gile kombinasi sabut itu dia itu waktunya gitu kayak apa mungkin awalnya bagian once again কি ছিল বিষয় কি ছিল? আজকের আদিবাসী কংগ্রেস কমিটির রাজ্যস্তরীয় এবং জেলা ব্লক তাদের সাথে আজকে আমাদের একটা মিটিং হয়েছে। আগামী ভিলেজ কমিটি নির্বাচন এবং এডিসি নির্বাচন, বেসিক্যালি এই দুটা বিষয়টাকে নিয়ে, এবং সাংগঠনিকভাবে আমরা বিভিন্ন জায়গায় আমাদের সাংগঠনকে আরও শক্তিশালী করার জন্য আজকে আমাদের বিভিন্ন ধরনের একটা সিদ্ধান্ত নেওয়ার জন্য আজকে এই কথা। ধর্মঘট যে হয়েছিল তার যে পরবর্তী যে পরিস্থিতির সৃষ্টি হয়ে যাচ্ছে সেই ব্যাপারে কি বলবেন? এটাকে আমরা এটা জাতি উপজাতি মধ্যে একটা বিভেদ সৃষ্টি করার জন্য একটা শ্রেণীর চেষ্টা করছে। এটা আমি সেই দিনে হকুতুর সাথেও একটা এই ব্যাপারটা উত্থাপন করেছি। ব্যানঘাটে আমার একটা টক শো হয়েছিল, এইটার মধ্যে বলেছি। সবচেয়ে ব্যাপার হচ্ছে খুবই দুর্ভাগ্য যে আমাদের রাজ্যের প্রাক্তন মন্ত্রী প্রতিভা মৌমিক যে ভাষা, এটা যেই ভাষাটা ইউজ করেছে আমবাসাতে, এটা গ্রাম্য নয়। এটা আমরা আশা করি না, আমরা কোনোদিনই এক্সপেক্ট করি না। তাতে কি হবে, জাতি উপজাতি উভয়ের মধ্যে বিভেদ সৃষ্টি করার জন্য কি ভাষাটা ইউজ করতে হবে আমরা নিন্দা জানাই। এটা হওয়া উচিত না, এটা কাম্য নয় রাজ্যের স্বার্থে। Jadi baik berjaga toko, blok presiden, sepeda, bengkel blok awal matun itu dokter itu tu dewa lah, bosan kain besar,
থাকায় যিনি যদি মনে করি দেখতে বাঘের মতন এটা যদি গুহার মধ্যে সারাদিন ঘুমাইয়া থাকে বাঘের ওয়ারিও ঘুমাবো না বাঘের যুদ্ধ নাই হাউ ইউ উইল ফাইট নন একটা ব্লক প্রেসিডেন্ট সুইটেবল 31 অক্টোবরের মধ্যে আমরা সবাই প্রস্তুত হয়েছি নি এটা জমা দিতে যাবো ঢাকায় ইন কেস 10 ভিত্তিক লিস্ট ভিত্তিক ওয়ার্ড ফোকাস নেই অবত ফেলফেলের বাকিটা ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট ব্লক প্রেসিডেন্ট হেল্প বিনোদন সাহায় ওয়ারিও আগের মতো ওয়ারিও আমরা সবাই এখানে নবসিংহ কত কত 35 বছর কংগ্রেস বেড়াই আমি কিন্তু দেয়ার লাইকে that we have to fight united. West Bengal politicians have to West Bengal police consultants have to idea of now they women they right I don't think they are warrior. Our Madina and Yamiho, Hawaii, Amar, Borolu, Dr. Ransawo, if you think you are a warrior, none to the regional, Kokovan Saya, release council election, symbology information to that last month of Udarto of Puja, Amati Vile Pule Pumina, Samu Trisamanai. The Patola, Kitu Kaya, Edwa, they openly once again, Dr. Rosa. All pointing আজকের আদিবাসী কংগ্রেস কমিটির রাজ্যস্তরীয় এবং জেলা ব্লক তাদের সাথে আজকে আমাদের একটা মিটিং হয়েছে আগামী ভিলেজ কমিটি নির্বাচন এবং এডিসি নির্বাচন বেসিক্যালি এই দুটা বিষয়টাকে নিয়ে এবং সাংগঠনিকভাবে আমরা বিভিন্ন জায়গায় আমাদের সাংগঠনকে আরও শক্তিশালী করার জন্য আজকে আমাদের বিভিন্ন ধরনের একটা সিদ্ধান্ত নেওয়ার জন্য আজকে এই কথা ধর্মঘট যে হয়েছিল তার যে পরবর্তী যে পরিস্থিতির সৃষ্টি হয়ে যেত সেই ব্যাপারে কী বলবেন এটাকে আমরা এটা জাতি উপজাতি মধ্যে একটা বিভেদ সৃষ্টি করার জন্য একটা শ্রেণীর চেষ্টা করছে এটা আমি সেই দিনে অঙ্কুতুই সাথেও একটা এই ব্যাপারটা উত্থাপন করেছি ব্যানঘাটে আমার একটা টকশো হয়েছিল এইটার মধ্যে বলেছি আর সবচেয়ে ব্যাপার হচ্ছে খুবই দুর্ভাগ্য যে আমাদের রাজ্যের প্রাক্তন মন্ত্রী প্রতিভা মৌমিক যে ভাষা এটা যেই ভাষাটা ইউজ করেছে আমবাসাতে এটা কাম্য নয় এটা আমরা আশা করি না আমরা কোনোদিনই রেসপেক্ট করি না তাতে কি হবে জাতি উপজাতি উভয়ের মধ্যে বিভেদ সৃষ্টি করার জন্য কি ভাষাটা ইউজ করতে আমরা নিন্দা জানাই এটা হওয়া উচিত না এটা কাম্য নয় রাজ্যের সাথে Jai White President, Block President, Chief Leader, Twenty Leaders, Block President. Our Matron, yaitu Dr. Eko tu Denewala, Moses Hai Musa, Hai Kakai, Sini Asal. Kita Moses already under warrior. Yes, I will either. I am liar to the morning. I will see life to life. Warrior, দেখতে বাঘের মতন এটা যদি গুহার মধ্যে সারাদিন ঘুমাইয়া থাকে বাঘের ওয়ারিও ঘুমাবো না বাঘের যুদ্ধ নাই হাউ ইউ উইল ফাইট নন একটা ব্লক প্রেসিডেন্ট সুইটেবল 31 অক্টোবরের মধ্যে আমরা সবাই প্রস্তুত হয়েছি নি এটা জমা দিতে যাবো ঢাকায় ইন কেস 10 ভিত্তিক লিস্ট ভিত্তিক ওয়ার্ড ফোকাস নেই অবত ফেলফেলের বাকিটা ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট ব্লক প্রেসিডেন্ট হেল্প বিনোদন সাহায় ওয়ারিও আগের মতো ওয়ারিও আমরা সবাই এখানে
너버스는 바이블 버서 공부해서 কিন্তু their life that we have to fight united. Terus kalau politisi bicara saya terus kalau responsibility saya dia asal lagi itu now they woman a right I don't think they are the one 어머니 밥이나 사워 아니 아버지도 서바이게 아마 걸어도 doctor은 안 사워 이 비유지 지와를 와요 능도 되니잖아 이거 거꾸만 saya rilis konsilier sebenarnya semua di informasi juga last month maka yang kalau usahakan saya katakan kita उदार को और पूजा आवासी मिले पूरे फैमिली है सामूहिक संगठन है तो ये तो बात ना कि जो खाया है बात ओके ओपनली बात करना ना once again तो दोनों को ओ पॉइंट के ऊपर কি ছিল বিষয় কি ছিল? আজকের আদিবাসী কংগ্রেস কমিটির রাজ্যস্তরীয় এবং জেলা ব্লক তাদের সাথে আজকে আমাদের একটা মিটিং হয়েছে আগামী ভিলেজ কমিটি নির্বাচন এবং এডিসি নির্বাচন বেসিক্যালি এই দুটা বিষয়টাকে নিয়ে এবং সাংগঠনিকভাবে আমরা বিভিন্ন জায়গায় আমাদের সাংগঠনিককে আরও শক্তিশালী করার জন্য আজকে আমাদের বিভিন্ন ধরনের একটা সিদ্ধান্ত নেওয়ার জন্য আজকে এই কথা ধর্মঘট যে হয়েছিল তার যে পরবর্তী যে পরিস্থিতির সৃষ্টি হয়ে যাচ্ছে সেই ব্যাপারে কি বলবেন? এটাকে আমরা এটা জাতি উপজাতি মধ্যে একটা বিভেদ সৃষ্টি করার জন্য একটা শ্রেণীর চেষ্টা করছে এটা আমি সেই দিনে হকুতুই সাথেও একটা এই ব্যাপারটা উত্থাপন করেছি ব্যানঘাটে আমার একটা টক শো হয়েছিল এইটার মধ্যে আর সবচেয়ে ব্যাপার হচ্ছে খুবই দুর্ভাগ্য যে আমাদের রাজ্যের প্রাক্তন মন্ত্রী প্রতিভা মৌমিক যে ভাষা এটা যেই ভাষাটা ইউজ করেছে আম ভাষাতে এটা গ্রাম্য নয় এটা আমরা আশা করি না আমরা কোনোদিনই রেসপেক্ট করি না তাতে কি হবে জাতি উপজাতি উভয়ের মধ্যে বিভেদ সৃষ্টি করার জন্য কি ভাষাটা ইউজ করতে আমরা নিন্দা জানাই এটা হওয়া উচিত না এটা কাম্য রাজ্যের স্বার্থে यू डॉक्टर को तू देने वाला है वो सब खाई सकता है इतना नहीं से बोलने वाली यस आई एम टाइगर आई एम लायन जो दी मॉर्निंग आई एम लाइफ वालियो देखते बागेर মতন এটা যদি উহার মতে সারা দিন ঘুমায়া থাকে que bahagian wali rumah bahagian tutor nak how you will fight dengan ekor presiden saya cuci bukan 3 sok tutor itu boleh ama di sok itu kalau itu kalau tutor ini kita normal itu dah tu maka in case them are big risk big what fokus need awak tu help kita bagi basic presiden block presiden help hei bingung kalau usaha warrior আগের মতো warrior আমরা সবাই এখানে নবসিং কত বাইবিল বছর কংগ্রেস করাই আমি কিন্তু দেয়ার লাইফে that we have to fight united terus kalau politisi bicara saya terus kalau responsibility saya dia asal lagi itu now they woman a right I don't think they are the one 어머니 밥이나 사워 아니 아버지도 서바이게 아마 걸어도 doctor은 안 사워 이 비유지 지와를 와요 능도 되니잖아 이거 거꾸만 saya rilis konsilier sebenarnya semua di informasi juga last month maka yang kalau usahakan saya katakan
উদার্ত অপূজা আবাসী মিলে তুলে কমিনায় সামুদ জানায় তো পারতো না কিছু খাই না এইবা তাই অপনি বাগানে না once again তো কোনো প্রশ্ন ও পয়েন্টের উপরে কি ছিল বিষয় কি ছিল? আজকের আদিবাসী কংগ্রেস কমিটির রাজ্যস্তরীয় এবং জেলা ব্লক তাদের সাথে আজকে আমাদের একটা মিটিং হয়েছে আগামী ভিলেজ কমিটি নির্বাচন এবং এডিসি নির্বাচন বেসিক্যালি এই দুটা বিষয়টাকে নিয়ে এবং সাংগঠনিকভাবে আমরা বিভিন্ন জায়গায় আমাদের সাংগঠনকে আরও শক্তিশালী করার জন্য আজকে আমাদের বিভিন্ন ধরনের একটা সিদ্ধান্ত নেওয়ার জন্য আজকে এই কথা। ধর্মঘট যে হয়েছিল তার যেই পরবর্তী যেই পরিস্থিতির সৃষ্টি হয়েছে সেই ব্যাপারে কি বলবেন? এটাকে আমরা এটা জাতি উপজাতি মধ্যে একটা বিভেদ সৃষ্টি করার জন্য একটা শ্রেণীর চেষ্টা করছে। এটা আমি সেই দিনে হকুতুই সাথেও একটা এই ব্যাপারটা উত্থাপন করেছি। ব্যানঘাটে আমার একটা টক শো হয়েছিল, এইটার মধ্যে আমি সবচেয়ে ব্যাপার হচ্ছে খুবই দুর্ভাগ্য যে আমাদের রাজ্যের প্রাক্তন মন্ত্রী প্রতিভা মৌমিক যে ভাষা এটা যেই ভাষাটা ইউজ করেছে আমবাসাতে এটা কাম্য নয়, এটা আমরা আশা করি না, আমরা কোনোদিনই রেসপেক্ট করি না। তাতে কি হবে, জাতি উপজাতি উভয়ের মধ্যে বিভেদ সৃষ্টি করার জন্য কি ভাষাটা ইউজ করতে আমরা নিন্দা জানাই। এটা হওয়া উচিত না, এটা কাম্য নয় রাজ্যের স্বার্থে। সাহিত্য নর্মালি যে কয়েকটা জায়গার উপর লক প্রেসিডেন্ট বিশেষ করে না 20 মিটার কম এবং মাধ্যম हेतु डॉक्टर को तू देने वाला है वो सब साइड का है है सीधी आसमान इतना जो है तो बात ना कि जो है apa yang lo usahakan कैसे करता है को उदार को और पूजा आवासी मिले तुले कमिनाय सामुद জানায় তো পারতো না কিছু খাই না এইবা তাই অপনি বাগানে না once again তো কোনো প্রশ্ন ও পয়েন্টের উপরে কি ছিল বিষয় কি ছিল? আজকের আদিবাসী কংগ্রেস কমিটির রাজ্যস্তরীয় এবং জেলা ব্লক তাদের সাথে আজকে আমাদের একটা মিটিং হয়েছে আগামী ভিলেজ কমিটি নির্বাচন এবং এডিসি নির্বাচন বেসিক্যালি এই দুটা বিষয়টাকে নিয়ে এবং সাংগঠনিকভাবে আমরা বিভিন্ন জায়গায় আমাদের সাংগঠনকে আরও শক্তিশালী করার জন্য আজকে আমাদের বিভিন্ন ধরনের একটা সিদ্ধান্ত নেওয়ার জন্য আজকে এই কথা। ধর্মঘট যে হয়েছিল তার যেই পরবর্তী যেই পরিস্থিতির সৃষ্টি হয়েছে সেই ব্যাপারে কি বলবেন? এটাকে আমরা এটা জাতি উপজাতি মধ্যে একটা বিভেদ সৃষ্টি করার জন্য একটা শ্রেণীর চেষ্টা করছে। এটা আমি সেই দিনে হকুতুই সাথেও একটা এই ব্যাপারটা উত্থাপন করেছি। ব্যানঘাটে আমার একটা টক শো হয়েছিল, এইটার মধ্যে আমি সবচেয়ে ব্যাপার হচ্ছে খুবই দুর্ভাগ্য যে আমাদের রাজ্যের প্রাক্তন মন্ত্রী প্রতিভা মৌমিক যে ভাষা এটা যেই ভাষাটা ইউজ করেছে আমবাসাতে এটা কাম্য নয়, এটা আমরা আশা করি না, আমরা কোনোদিনই রেসপেক্ট করি না। তাতে কি হবে, জাতি উপজাতি উভয়ের মধ্যে বিভেদ সৃষ্টি করার জন্য কি ভাষাটা ইউজ করতে আমরা নিন্দা জানাই। এটা হওয়া উচিত না, এটা কাম্য নয় রাজ্যের স্বার্থে। সাহিত্য নর্মালি যে কয়েকটা জায়গার উপর লক প্রেসিডেন্ট বিশেষ করে না পেলাম যে ওয়েস্ট চন্দ্রপুরে 3 জন বাংলাদেশি জঙ্গলের দিকে, তো আমরা সেই ইনফরমেশনে আমরা থানার স্টাফ পাঠানো হয়েছে, তারপরে তারা জঙ্গল থেকে সার্চ করে পাওয়া গেছে
তিনজন বাংলাদেশি আমরা ডিটেন করা হয়েছে। এখন তাদের ডিটেনের পরে এখন তাদের এগেনস্টে এফআইআর নেওয়া হবে ধর্মনগর পিএসে, তারপর আগামীকালকে কোর্টে পাঠানো হবে। আমরা যে জানতে পারলাম যে তাদেরকে ধরা হয়েছে, তারা দালাল মারফত এখানে এসেছে। হ্যাঁ, একজন দালালের নাম বলেছে ইসলাম উদ্দিন। তাকে কি আটক করা না, তাকে এখনো পাওয়া যায়নি, ওর মোবাইল সুইচ অফ। তারা কোথা থেকে আধার কার্ড বানিয়েছিল? এটা তারা বিগত 6 মাস আগে ইন্ডিয়াতে এসেছিল। এখান থেকে তারা ব্যাঙ্গালোর চলে যায়। ব্যাঙ্গালোর ওইখানে 3 মাসের মতন ছিল, ওইখানেই তারা আধার কার্ড বানায়। যাদেরকে আটক করা হয়েছে ওনাদের নামটা? ওনাদের একজন হলো এমডি নূর আলম, তারপরে রাইহন মিয়া, তারপর মাহিউদ্দিন, 3 জন। তাদেরকে আগামীকাল কোর্টে প্রেরণ করবে। হ্যাঁ। পেলাম যে ওয়েস্ট চন্দ্রপুরে 3 জন বাংলাদেশি জঙ্গলের দিকে। তো আমরা সেই ইনফরমেশনে আমরা থানার স্টাফ পাঠানো হয়েছে, তারপরে তারা জঙ্গল থেকে সার্চ করে পাওয়া গেছে 3 জন বাংলাদেশি আমরা ডিটেন করা হয়েছে। এখন তাদের ডিটেনের পরে এখন তাদের এগেনস্টে এফআইআর নেওয়া হবে ধর্মনগর পিএসে, তারপর আগামীকালকে কোর্টে পাঠানো হবে। আমরা যে জানতে পারলাম যে তাদেরকে ধরা হয়েছে, তারা দালাল মারফত এখানে এসেছে। হ্যাঁ, একজন দালালের নাম বলেছে ইসলাম উদ্দিন। তাকে কি আটক করা না, তাকে এখনো পাওয়া যায়নি, ওর মোবাইল সুইচ অফ। তারা কোথা থেকে আধার কার্ড বানিয়েছিল? এটা তারা বিগত 6 মাস আগে ইন্ডিয়াতে এসেছিল। এখান থেকে তারা ব্যাঙ্গালোর চলে যায়। ব্যাঙ্গালোর ওইখানে 3 মাসের মতন ছিল, ওইখানেই তারা আধার কার্ড বানায়। যাদেরকে আটক করা হয়েছে ওনাদের নামটা? ওনাদের একজন হলো এমডি নূর আলম, তারপরে রাইহন মিয়া, তারপর মাহিউদ্দিন, 3 জন। তাদেরকে আগামীকাল কোর্টে প্রেরণ করবে। হ্যাঁ। পেলাম যে ওয়েস্ট চন্দ্রপুরে 3 জন বাংলাদেশি জঙ্গলের দিকে। তো আমরা সেই ইনফরমেশনে আমরা থানার স্টাফ পাঠানো হয়েছে, তারপরে তারা জঙ্গল থেকে সার্চ করে পাওয়া গেছে 3 জন বাংলাদেশি আমরা ডিটেন করা হয়েছে। এখন তাদের ডিটেনের পরে এখন তাদের এগেনস্টে এফআইআর নেওয়া হবে ধর্মনগর পিএসে, তারপর আগামীকালকে কোর্টে পাঠানো হবে। আমরা যে জানতে পারলাম যে তাদেরকে ধরা হয়েছে, তারা দালাল মারফত এখানে এসেছে। হ্যাঁ, একজন দালালের নাম বলেছে ইসলাম উদ্দিন। তাকে কি আটক করা না, তাকে এখনো পাওয়া যায়নি, ওর মোবাইল সুইচ অফ। তারা কোথা থেকে আধার কার্ড বানিয়েছিল? এটা তারা বিগত 6 মাস আগে ইন্ডিয়াতে এসেছিল। এখান থেকে তারা ব্যাঙ্গালোর চলে যায়। ব্যাঙ্গালোর ওইখানে 3 মাসের মতন ছিল, ওইখানেই তারা আধার কার্ড বানায়। যাদেরকে আটক করা হয়েছে ওনাদের নামটা? ওনাদের একজন হলো এমডি নূর আলম, তারপরে রাইহন মিয়া, তারপর মাহিউদ্দিন, 3 জন। তাদেরকে আগামীকাল কোর্টে প্রেরণ করবে। হ্যাঁ।
পেলাম যে ওয়েস্ট চন্দ্রপুরে 3 জন বাংলাদেশি জঙ্গলের দিকে। তো আমরা সেই ইনফরমেশনে আমরা থানার স্টাফ পাঠানো হয়েছে, তারপরে তারা জঙ্গল থেকে সার্চ করে পাওয়া গেছে 3 জন বাংলাদেশি আমরা ডিটেন করা হয়েছে। এখন তাদের ডিটেনের পরে এখন তাদের এগেনস্টে এফআইআর নেওয়া হবে ধর্মনগর পিএসে, তারপর আগামীকালকে কোর্টে পাঠানো হবে। আমরা যে জানতে পারলাম যে তাদেরকে ধরা হয়েছে তারা দালাল মারফত এখানে এসেছে। হ্যাঁ, একজন দালালের নাম বলেছে ইসলাম উদ্দিন। তাকে কি আটক করা না, তাকে এখনো পাওয়া যায়নি, ওর মোবাইল সুইচ অফ। তারা কোথা থেকে আধার কার্ড বানিয়েছিল? এটা তারা বিগত 6 মাস আগে ইন্ডিয়াতে এসেছিল। এখান থেকে তারা ব্যাঙ্গালোর চলে যায়। ব্যাঙ্গালোর ওইখানে 3 মাসের মতন ছিল, ওইখানেই তারা আধার কার্ড বানায়। যাদেরকে আটক করা হয়েছে ওনাদের নামটা ওনাদের একজন হলো এমডি নূর আলম, তারপরে রাইহন মিয়া, তারপর মাহিউদ্দিন, 3 জন। তাদেরকে আগামীকাল কোর্টে প্রেরণ করবে। হ্যাঁ। পেলাম যে ওয়েস্ট চন্দ্রপুরে 3 জন বাংলাদেশি জঙ্গলের দিকে। তো আমরা সেই ইনফরমেশনে আমরা থানার স্টাফ পাঠানো হয়েছে, তারপরে তারা জঙ্গল থেকে সার্চ করে পাওয়া গেছে 3 জন বাংলাদেশি আমরা ডিটেন করা হয়েছে। এখন তাদের ডিটেনের পরে এখন তাদের এগেনস্টে এফআইআর নেওয়া হবে ধর্মনগর পিএসে, তারপর আগামীকালকে কোর্টে পাঠানো হবে। আমরা যে জানতে পারলাম যে তাদেরকে ধরা হয়েছে তারা দালাল মারফত এখানে এসেছে। হ্যাঁ, একজন দালালের নাম বলেছে ইসলাম উদ্দিন। তাকে কি আটক করা না, তাকে এখনো পাওয়া যায়নি, ওর মোবাইল সুইচ অফ। তারা কোথা থেকে আধার কার্ড বানিয়েছিল? এটা তারা বিগত 6 মাস আগে ইন্ডিয়াতে এসেছিল। এখান থেকে তারা ব্যাঙ্গালোর চলে যায়। ব্যাঙ্গালোর ওইখানে 3 মাসের মতন ছিল, ওইখানেই তারা আধার কার্ড বানায়। যাদেরকে আটক করা হয়েছে ওনাদের নামটা ওনাদের একজন হলো এমডি নূর আলম, তারপরে রাইহন মিয়া, তারপর মাহিউদ্দিন, 3 জন। তাদেরকে আগামীকাল কোর্টে প্রেরণ করবে। হ্যাঁ। পেলাম যে ওয়েস্ট চন্দ্রপুরে 3 জন বাংলাদেশি জঙ্গলের দিকে। তো আমরা সেই ইনফরমেশনে আমরা থানার স্টাফ পাঠানো হয়েছে, তারপরে তারা জঙ্গল থেকে সার্চ করে পাওয়া গেছে 3 জন বাংলাদেশি আমরা ডিটেন করা হয়েছে। এখন তাদের ডিটেনের পরে এখন তাদের এগেনস্টে এফআইআর নেওয়া হবে ধর্মনগর পিএসে, তারপর আগামীকালকে কোর্টে পাঠানো হবে। আমরা যে জানতে পারলাম যে তাদেরকে ধরা হয়েছে তারা দালাল মারফত এখানে এসেছে। হ্যাঁ, একজন দালালের নাম বলেছে ইসলাম উদ্দিন। তাকে কি আটক করা না, তাকে এখনো পাওয়া যায়নি, ওর মোবাইল সুইচ অফ। তারা কোথা থেকে আধার কার্ড বানিয়েছিল? এটা তারা বিগত 6 মাস আগে ইন্ডিয়াতে এসেছিল। এখান থেকে তারা ব্যাঙ্গালোর চলে যায়। ব্যাঙ্গালোর ওইখানে 3 মাসের মতন ছিল, ওইখানেই তারা আধার কার্ড বানায়। যাদেরকে আটক করা হয়েছে ওনাদের নামটা ওনাদের একজন হলো এমডি নূর আলম, তারপরে রাইহন মিয়া, তারপর মাহিউদ্দিন, 3 জন। তাদেরকে আগামীকাল কোর্টে প্রেরণ করবে। হ্যাঁ।
পেলাম যে ওয়েস্ট চন্দ্রপুরে 3 জন বাংলাদেশি জঙ্গলের দিকে। তো আমরা সেই ইনফরমেশনে আমরা থানার স্টাফ পাঠানো হয়েছে, তারপরে তারা জঙ্গল থেকে সার্চ করে পাওয়া গেছে 3 জন বাংলাদেশি আমরা ডিটেন করা হয়েছে। এখন তাদের ডিটেনের পরে এখন তাদের এগেনস্টে এফআইআর নেওয়া হবে ধর্মনগর পিএসে, তারপর আগামীকালকে কোর্টে পাঠানো হবে। আমরা যে জানতে পারলাম যে তাদেরকে ধরা হয়েছে তারা দালাল মারফত এখানে এসেছে। হ্যাঁ, একজন দালালের নাম বলেছে ইসলাম উদ্দিন। তাকে কি আটক করা হবে? না, তাকে এখন পাওয়া যায়নি, ওর মোবাইল সুইচ অফ। তারা কোথা থেকে আধার কার্ড বানিয়েছিল? এটা তারা বিগত 6 মাস আগে ইন্ডিয়াতে এসেছিল। এখান থেকে তারা ব্যাঙ্গালোর চলে যায়। ব্যাঙ্গালোর ওইখানে 3 মাসের মতন ছিল, ওইখানেই তারা আধার কার্ড বানায়। যাদেরকে আটক করা হয়েছে ওনাদের নামটা? ওনাদের একজন হলো এমডি নূর আলম, তারপরে রাইহন মিয়া, তারপর মাহিউদ্দিন, 3 জন। তাদেরকে আগামীকাল কোর্টে প্রেরণ করবে। হ্যাঁ। পেলাম যে ওয়েস্ট চন্দ্রপুরে 3 জন বাংলাদেশি জঙ্গলের দিকে। তো আমরা সেই ইনফরমেশনে আমরা থানার স্টাফ পাঠানো হয়েছে, তারপরে তারা জঙ্গল থেকে সার্চ করে পাওয়া গেছে 3 জন বাংলাদেশি আমরা ডিটেন করা হয়েছে। এখন তাদের ডিটেনের পরে এখন তাদের এগেনস্টে এফআইআর নেওয়া হবে ধর্মনগর পিএসে, তারপর আগামীকালকে কোর্টে পাঠানো হবে। আমরা যে জানতে পারলাম যে তাদেরকে ধরা হয়েছে তারা দালাল মারফত এখানে এসেছে। হ্যাঁ, একজন দালালের নাম বলেছে ইসলাম উদ্দিন। তাকে কি আটক করা হবে? না, তাকে এখন পাওয়া যায়নি, ওর মোবাইল সুইচ অফ। তারা কোথা থেকে আধার কার্ড বানিয়েছিল? এটা তারা বিগত 6 মাস আগে ইন্ডিয়াতে এসেছিল। এখান থেকে তারা ব্যাঙ্গালোর চলে যায়। ব্যাঙ্গালোর ওইখানে 3 মাসের মতন ছিল, ওইখানেই তারা আধার কার্ড বানায়। যাদেরকে আটক করা হয়েছে ওনাদের নামটা? ওনাদের একজন হলো এমডি নূর আলম, তারপরে রাইহন মিয়া, তারপর মাহিউদ্দিন, 3 জন। তাদেরকে আগামীকাল কোর্টে প্রেরণ করবে। হ্যাঁ। পেলাম যে ওয়েস্ট চন্দ্রপুরে 3 জন বাংলাদেশি জঙ্গলের দিকে। তো আমরা সেই ইনফরমেশনে আমরা থানার স্টাফ পাঠানো হয়েছে, তারপরে তারা জঙ্গল থেকে সার্চ করে পাওয়া গেছে 3 জন বাংলাদেশি আমরা ডিটেন করা হয়েছে। এখন তাদের ডিটেনের পরে এখন তাদের এগেনস্টে এফআইআর নেওয়া হবে ধর্মনগর পিএসে, তারপর আগামীকালকে কোর্টে পাঠানো হবে। আমরা যে জানতে পারলাম যে তাদেরকে ধরা হয়েছে তারা দালাল মারফত এখানে এসেছে। হ্যাঁ, একজন দালালের নাম বলেছে ইসলাম উদ্দিন। তাকে কি আটক করা হবে? না, তাকে এখন পাওয়া যায়নি, ওর মোবাইল সুইচ অফ। তারা কোথা থেকে আধার কার্ড বানিয়েছিল? এটা তারা বিগত 6 মাস আগে ইন্ডিয়াতে এসেছিল। এখান থেকে তারা ব্যাঙ্গালোর চলে যায়। ব্যাঙ্গালোর ওইখানে 3 মাসের মতন ছিল, ওইখানেই তারা আধার কার্ড বানায়। যাদেরকে আটক করা হয়েছে ওনাদের নামটা? ওনাদের একজন হলো এমডি নূর আলম, তারপরে রাইহন মিয়া, তারপর মাহিউদ্দিন, 3 জন। তাদেরকে আগামীকাল কোর্টে প্রেরণ করবে। হ্যাঁ।
পেলাম যে ওয়েস্ট চন্দ্রপুরে 3 জন বাংলাদেশি জঙ্গলের দিকে। তো আমরা সেই ইনফরমেশনে আমরা থানার স্টাফ পাঠানো হয়েছে, তারপরে তারা জঙ্গল থেকে সার্চ করে পাওয়া গেছে 3 জন বাংলাদেশি আমরা ডিটেন করা হয়েছে। এখন তাদের ডিটেনের পরে এখন তাদের এগেনস্টে এফআইআর নেওয়া হবে ধর্মনগর পিএসে, তারপর আগামীকালকে কোর্টে পাঠানো হবে। আমরা যে জানতে পারলাম যে তাদেরকে ধরা হয়েছে তারা দালাল মারফত এখানে এসেছে। হ্যাঁ, একজন দালালের নাম বলেছে ইসলাম উদ্দিন। তাকে কি আটক করা না, তাকে এখনো পাওয়া যায়নি, ওর মোবাইল সুইচ অফ। তারা কোথা থেকে আধার কার্ড বানিয়েছিল? এটা তারা বিগত 6 মাস আগে ইন্ডিয়াতে এসেছিল। এখান থেকে তারা ব্যাঙ্গালোর চলে যায়। ব্যাঙ্গালোর ওইখানে 3 মাসের মতন ছিল, ওইখানেই তারা আধার কার্ড বানায়। যাদেরকে আটক করা হয়েছে ওনাদের নামটা? ওনাদের একজন হলো এমডি নূর আলম, তারপরে রাইহন মিয়া, তারপর মাহিউদ্দিন, 3 জন। তাদেরকে আগামীকাল কোর্টে প্রেরণ করবে। হ্যাঁ। পেলাম যে ওয়েস্ট চন্দ্রপুরে 3 জন বাংলাদেশি জঙ্গলের দিকে। তো আমরা সেই ইনফরমেশনে আমরা থানার স্টাফ পাঠানো হয়েছে, তারপরে তারা জঙ্গল থেকে সার্চ করে পাওয়া গেছে 3 জন বাংলাদেশি আমরা ডিটেন করা হয়েছে। এখন তাদের ডিটেনের পরে এখন তাদের এগেনস্টে এফআইআর নেওয়া হবে ধর্মনগর পিএসে, তারপর আগামীকালকে কোর্টে পাঠানো হবে। আমরা যে জানতে পারলাম যে তাদেরকে ধরা হয়েছে তারা দালাল মারফত এখানে এসেছে। হ্যাঁ, একজন দালালের নাম বলেছে ইসলাম উদ্দিন। তাকে কি আটক করা না, তাকে এখনো পাওয়া যায়নি, ওর মোবাইল সুইচ অফ। তারা কোথা থেকে আধার কার্ড বানিয়েছিল? এটা তারা বিগত 6 মাস আগে ইন্ডিয়াতে এসেছিল। এখান থেকে তারা ব্যাঙ্গালোর চলে যায়। ব্যাঙ্গালোর ওইখানে 3 মাসের মতন ছিল, ওইখানেই তারা আধার কার্ড বানায়। যাদেরকে আটক করা হয়েছে ওনাদের নামটা? ওনাদের একজন হলো এমডি নূর আলম, তারপরে রাইহন মিয়া, তারপর মাহিউদ্দিন, 3 জন। তাদেরকে আগামীকাল কোর্টে প্রেরণ করবে। হ্যাঁ। পেলাম যে ওয়েস্ট চন্দ্রপুরে 3 জন বাংলাদেশি জঙ্গলের দিকে। তো আমরা সেই ইনফরমেশনে আমরা থানার স্টাফ পাঠানো হয়েছে, তারপরে তারা জঙ্গল থেকে সার্চ করে পাওয়া গেছে 3 জন বাংলাদেশি আমরা ডিটেন করা হয়েছে। এখন তাদের ডিটেনের পরে এখন তাদের এগেনস্টে এফআইআর নেওয়া হবে ধর্মনগর পিএসে, তারপর আগামীকালকে কোর্টে পাঠানো হবে। আমরা যে জানতে পারলাম যে তাদেরকে ধরা হয়েছে তারা দালাল মারফত এখানে এসেছে। হ্যাঁ, একজন দালালের নাম বলেছে ইসলাম উদ্দিন। তাকে কি আটক করা না, তাকে এখনো পাওয়া যায়নি, ওর মোবাইল সুইচ অফ। তারা কোথা থেকে আধার কার্ড বানিয়েছিল? এটা তারা বিগত 6 মাস আগে ইন্ডিয়াতে এসেছিল। এখান থেকে তারা ব্যাঙ্গালোর চলে যায়। ব্যাঙ্গালোর ওইখানে 3 মাসের মতন ছিল, ওইখানেই তারা আধার কার্ড বানায়। যাদেরকে আটক করা হয়েছে ওনাদের নামটা? ওনাদের একজন হলো এমডি নূর আলম, তারপরে রাইহন মিয়া, তারপর মাহিউদ্দিন, 3 জন। তাদেরকে আগামীকাল কোর্টে প্রেরণ করবে। হ্যাঁ।
পেলাম যে ওয়েস্ট চন্দ্রপুরে 3 জন বাংলাদেশি জঙ্গলের দিকে। তো আমরা সেই ইনফরমেশনে আমরা থানার স্টাফ পাঠানো হয়েছে, তারপরে তারা জঙ্গল থেকে সার্চ করে পাওয়া গেছে 3 জন বাংলাদেশি আমরা ডিটেন করা হয়েছে। এখন তাদের ডিটেনের পরে এখন তাদের এগেনস্টে এফআইআর নেওয়া হবে ধর্মনগর পিএসে, তারপর আগামীকালকে কোর্টে পাঠানো হবে। আমরা যে জানতে পারলাম যে তাদেরকে ধরা হয়েছে তারা দালাল মারফত এখানে এসেছে। হ্যাঁ, একজন দালালের নাম বলেছে ইসলাম উদ্দিন। তাকে কি আটক করা না, তাকে এখনো পাওয়া যায়নি, ওর মোবাইল সুইচ অফ। তারা কোথা থেকে আধার কার্ড বানিয়েছিল? এটা তারা বিগত 6 মাস আগে ইন্ডিয়াতে এসেছিল। এখান থেকে তারা ব্যাঙ্গালোর চলে যায়। ব্যাঙ্গালোর ওইখানে 3 মাসের মতন ছিল, ওইখানেই তারা আধার কার্ড বানায়। যাদেরকে আটক করা হয়েছে ওনাদের নামটা? ওনাদের একজন হলো এমডি নূর আলম, তারপরে রায়হন মিয়া, তারপর মাহিউদ্দিন, 3 জন। তাদেরকে আগামীকাল কোর্টে প্রেরণ করবে। হ্যাঁ। পেলাম যে ওয়েস্ট চন্দ্রপুরে 3 জন বাংলাদেশি জঙ্গলের দিকে। তো আমরা সেই ইনফরমেশনে আমরা থানার স্টাফ পাঠানো হয়েছে, তারপরে তারা জঙ্গল থেকে সার্চ করে পাওয়া গেছে 3 জন বাংলাদেশি আমরা ডিটেন করা হয়েছে। এখন তাদের ডিটেনের পরে এখন তাদের এগেনস্টে এফআইআর নেওয়া হবে ধর্মনগর পিএসে, তারপর আগামীকালকে কোর্টে পাঠানো হবে। আমরা যে জানতে পারলাম যে তাদেরকে ধরা হয়েছে তারা দালাল মারফত এখানে এসেছে। হ্যাঁ, একজন দালালের নাম বলেছে ইসলাম উদ্দিন। তাকে কি আটক করা না, তাকে এখনো পাওয়া যায়নি, ওর মোবাইল সুইচ অফ। তারা কোথা থেকে আধার কার্ড বানিয়েছিল? এটা তারা বিগত 6 মাস আগে ইন্ডিয়াতে এসেছিল। এখান থেকে তারা ব্যাঙ্গালোর চলে যায়। ব্যাঙ্গালোর ওইখানে 3 মাসের মতন ছিল, ওইখানেই তারা আধার কার্ড বানায়। যাদেরকে আটক করা হয়েছে ওনাদের নামটা? ওনাদের একজন হলো এমডি নূর আলম, তারপরে রায়হন মিয়া, তারপর মাহিউদ্দিন, 3 জন। তাদেরকে আগামীকাল কোর্টে প্রেরণ করবে। হ্যাঁ। পেলাম যে ওয়েস্ট চন্দ্রপুরে 3 জন বাংলাদেশি জঙ্গলের দিকে। তো আমরা সেই ইনফরমেশনে আমরা থানার স্টাফ পাঠানো হয়েছে, তারপরে তারা জঙ্গল থেকে সার্চ করে পাওয়া গেছে 3 জন বাংলাদেশি আমরা ডিটেন করা হয়েছে। এখন তাদের ডিটেনের পরে এখন তাদের এগেনস্টে এফআইআর নেওয়া হবে ধর্মনগর পিএসে, তারপর আগামীকালকে কোর্টে পাঠানো হবে। আমরা যে জানতে পারলাম যে তাদেরকে ধরা হয়েছে তারা দালাল মারফত এখানে এসেছে। হ্যাঁ, একজন দালালের নাম বলেছে ইসলাম উদ্দিন। তাকে কি আটক করা না, তাকে এখনো পাওয়া যায়নি, ওর মোবাইল সুইচ অফ। তারা কোথা থেকে আধার কার্ড বানিয়েছিল? এটা তারা বিগত 6 মাস আগে ইন্ডিয়াতে এসেছিল। এখান থেকে তারা ব্যাঙ্গালোর চলে যায়। ব্যাঙ্গালোর ওইখানে 3 মাসের মতন ছিল, ওইখানেই তারা আধার কার্ড বানায়। যাদেরকে আটক করা হয়েছে ওনাদের নামটা? ওনাদের একজন হলো এমডি নূর আলম, তারপরে রায়হন মিয়া, তারপর মাহিউদ্দিন, 3 জন। তাদেরকে আগামীকাল কোর্টে প্রেরণ করবে। হ্যাঁ।
পেলাম যে ওয়েস্ট চন্দ্রপুরে 3 জন বাংলাদেশি জঙ্গলের দিকে। তো আমরা সেই ইনফরমেশনে আমরা থানার স্টাফ পাঠানো হয়েছে, তারপরে তারা জঙ্গল থেকে সার্চ করে পাওয়া গেছে 3 জন বাংলাদেশি আমরা ডিটেন করা হয়েছে। এখন তাদের ডিটেনের পরে এখন তাদের এগেনস্টে এফআইআর নেওয়া হবে ধর্মনগর পিএসে, তারপর আগামীকালকে কোর্টে পাঠানো হবে। আমরা যে জানতে পারলাম যে তাদেরকে ধরা হয়েছে তারা দালাল মারফত এখানে এসেছে। হ্যাঁ, একজন দালালের নাম বলেছে ইসলাম উদ্দিন। তাকে কি আটক করা হবে? না, তাকে এখন পাওয়া যায়নি, ওর মোবাইল সুইচ অফ। তারা কোথা থেকে আধার কার্ড বানিয়েছিল? এটা তারা বিগত 6 মাস আগে ইন্ডিয়াতে এসেছিল। এখান থেকে তারা ব্যাঙ্গালোর চলে যায়। ব্যাঙ্গালোর ওইখানে 3 মাসের মতন ছিল, ওইখানেই তারা আধার কার্ড বানায়। যাদেরকে আটক করা হয়েছে ওনাদের নামটা? ওনাদের একজন হলো এমডি নূর আলম, তারপরে রাইহন মিয়া, তারপর মাহিউদ্দিন, 3 জন। তাদেরকে আগামীকাল কোর্টে প্রেরণ করবে। হ্যাঁ। পেলাম যে ওয়েস্ট চন্দ্রপুরে 3 জন বাংলাদেশি জঙ্গলের দিকে। তো আমরা সেই ইনফরমেশনে আমরা থানার স্টাফ পাঠানো হয়েছে, তারপরে তারা জঙ্গল থেকে সার্চ করে পাওয়া গেছে 3 জন বাংলাদেশি আমরা ডিটেন করা হয়েছে। এখন তাদের ডিটেনের পরে এখন তাদের এগেনস্টে এফআইআর নেওয়া হবে ধর্মনগর পিএসে, তারপর আগামীকালকে কোর্টে পাঠানো হবে। আমরা যে জানতে পারলাম যে তাদেরকে ধরা হয়েছে তারা দালাল মারফত এখানে এসেছে। হ্যাঁ, একজন দালালের নাম বলেছে ইসলাম উদ্দিন। তাকে কি আটক করা হবে? না, তাকে এখন পাওয়া যায়নি, ওর মোবাইল সুইচ অফ। তারা কোথা থেকে আধার কার্ড বানিয়েছিল? এটা তারা বিগত 6 মাস আগে ইন্ডিয়াতে এসেছিল। এখান থেকে তারা ব্যাঙ্গালোর চলে যায়। ব্যাঙ্গালোর ওইখানে 3 মাসের মতন ছিল, ওইখানেই তারা আধার কার্ড বানায়। যাদেরকে আটক করা হয়েছে ওনাদের নামটা? ওনাদের একজন হলো এমডি নূর আলম, তারপরে রাইহন মিয়া, তারপর মাহিউদ্দিন, 3 জন। তাদেরকে আগামীকাল কোর্টে প্রেরণ করবে। হ্যাঁ। পেলাম যে ওয়েস্ট চন্দ্রপুরে 3 জন বাংলাদেশি জঙ্গলের দিকে। তো আমরা সেই ইনফরমেশনে আমরা থানার স্টাফ পাঠানো হয়েছে, তারপরে তারা জঙ্গল থেকে সার্চ করে পাওয়া গেছে 3 জন বাংলাদেশি আমরা ডিটেন করা হয়েছে। এখন তাদের ডিটেনের পরে এখন তাদের এগেনস্টে এফআইআর নেওয়া হবে ধর্মনগর পিএসে, তারপর আগামীকালকে কোর্টে পাঠানো হবে। আমরা যে জানতে পারলাম যে তাদেরকে ধরা হয়েছে তারা দালাল মারফত এখানে এসেছে। হ্যাঁ, একজন দালালের নাম বলেছে ইসলাম উদ্দিন। তাকে কি আটক করা হবে? না, তাকে এখন পাওয়া যায়নি, ওর মোবাইল সুইচ অফ। তারা কোথা থেকে আধার কার্ড বানিয়েছিল? এটা তারা বিগত 6 মাস আগে ইন্ডিয়াতে এসেছিল। এখান থেকে তারা ব্যাঙ্গালোর চলে যায়। ব্যাঙ্গালোর ওইখানে 3 মাসের মতন ছিল, ওইখানেই তারা আধার কার্ড বানায়। যাদেরকে আটক করা হয়েছে ওনাদের নামটা? ওনাদের একজন হলো এমডি নূর আলম, তারপরে রাইহন মিয়া, তারপর মাহিউদ্দিন, 3 জন। তাদেরকে আগামীকাল কোর্টে প্রেরণ করবে। হ্যাঁ।
পেলাম যে ওয়েস্ট চন্দ্রপুরে 3 জন বাংলাদেশি জঙ্গলের দিকে। তো আমরা সেই ইনফরমেশনে আমরা থানার স্টাফ পাঠানো হয়েছে, তারপরে তারা জঙ্গল থেকে সার্চ করে পাওয়া গেছে 3 জন বাংলাদেশি আমরা ডিটেন করা হয়েছে। এখন তাদের ডিটেনের পরে এখন তাদের এগেনস্টে এফআইআর নেওয়া হবে ধর্মনগর পিএসে, তারপর আগামীকালকে কোর্টে পাঠানো হবে। আমরা যে জানতে পারলাম যে তাদেরকে ধরা হয়েছে তারা দালাল মারফত এখানে এসেছে। হ্যাঁ, একজন দালালের নাম বলেছে ইসলাম উদ্দিন। তাকে কি আটক করা না, তাকে এখনো পাওয়া যায়নি, ওর মোবাইল সুইচ অফ। তারা কোথা থেকে আধার কার্ড বানিয়েছিল? এটা তারা বিগত 6 মাস আগে ইন্ডিয়াতে এসেছিল। এখান থেকে তারা ব্যাঙ্গালোর চলে যায়। ব্যাঙ্গালোর ওইখানে 3 মাসের মতন ছিল, ওইখানেই তারা আধার কার্ড বানায়। যাদেরকে আটক করা হয়েছে ওনাদের নামটা? ওনাদের একজন হলো এমডি নূর আলম, তারপরে রাইহন মিয়া, তারপর মাহিউদ্দিন, 3 জন। তাদেরকে আগামীকাল কোর্টে প্রেরণ করবে? হ্যাঁ। পেলাম যে ওয়েস্ট চন্দ্রপুরে 3 জন বাংলাদেশি জঙ্গলের দিকে। তো আমরা সেই ইনফরমেশনে আমরা থানার স্টাফ পাঠানো হয়েছে, তারপরে তারা জঙ্গল থেকে সার্চ করে পাওয়া গেছে 3 জন বাংলাদেশি আমরা ডিটেন করা হয়েছে। এখন তাদের ডিটেনের পরে এখন তাদের এগেনস্টে এফআইআর নেওয়া হবে ধর্মনগর পিএসে, তারপর আগামীকালকে কোর্টে পাঠানো হবে। আমরা যে জানতে পারলাম যে তাদেরকে ধরা হয়েছে তারা দালাল মারফত এখানে এসেছে। হ্যাঁ, একজন দালালের নাম বলেছে ইসলাম উদ্দিন। তাকে কি আটক করা না, তাকে এখনো পাওয়া যায়নি, ওর মোবাইল সুইচ অফ। তারা কোথা থেকে আধার কার্ড বানিয়েছিল? এটা তারা বিগত 6 মাস আগে ইন্ডিয়াতে এসেছিল। এখান থেকে তারা যদি বেশি ইয়ে হইলে
ঠিক আছে আপনারা এটা চিনা যায়নি এখন দেখাই তুলে লইলো অসুবিধা নাই অ্যাকচুয়ালি কাগজটা বানাই দিছে আমরা কিটা করব কিন্তু বুঝো না কি কাজ আমি কইছি থানাতে তো না আমরা অলরেডি এলাও আছে আমি তো মানছি তো বাইরে আয়ো স্যার বাইরে আয়ো বাইরে আয়ো 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 টাকা দে করেন আমরা যে থানাতে গাড়ি করব অলরেডি এলাও আছে টাকা দে করেন টাকা দে করে দেন এটা কমপ্লিট আছে নিশ্চয় আপনাকে টাকা ভাই না শুনুন স্যার আমি একটা কথা বলি একটু এমন কথা শুনুন ঠিক করে দাও টাকা আমরা ভগতের থেকে আমরা দেখেন কাছে টাকা দেন ওলারে টাকা আমরা পেমেন্ট করে দাও টাকা দে করে দেন টাকা দে করে দেন অনলাইন থেকে তুলে নাও আমরা এটা ডাইরেক্ট গভর্নমেন্ট পেজ না না গভর্নমেন্ট না না খাতা থাকবো আপনারা পকেট থেকে বাইরে করে দেন বাইরে 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 আয়ো দিদি আয়ো আচ্ছা গত 26 তারিখ 26 এই মাসের 26 তারিখ প্রত্যেক দিনের মতো আমরা ভেহিকেল চেকিংয়ে আসছিলাম দেবদারু হাউসের আন্ডারে লকডাউন বাজারে। তো প্রত্যেক দিনে ভেহিকেল চেকিং আমাদের পুলিশেরই একটা কাজের ডিউটির একটা অংশ, কারণ এই চেকিংয়ের মাধ্যমে বিভিন্ন অসামাজিক কার্য গাড়ির মাধ্যমে যে বহন এগুলি প্রিভেন্ট হতে পারে, বা রাশ ড্রাইভিং, যারা ড্রাঙ্কেন ড্রাইভিং বা বিভিন্ন ট্রাফিক ভায়োলেশন এবং ডকুমেন্টস ভেহিকেলসের সেগুলি মানে অনেকাংশ এবং বিভিন্ন অ্যাক্সিডেন্ট এই আমাদের ভেহিকেল চেকিংয়ের মাধ্যমেই কিছুটা হলেও প্রিভেন্ট হয়। সেই হিসাবে আমাদের ভেহিকেল চেকিং এবং বিশেষ করে পাবলিক সেফটি, যাতে কোনো ধরনের বড় অ্যাক্সিডেন্ট না হয়, কারোর মা বোন ভাই যাতে না হারাই। তো এই হিসাবে আমরা গত 26 তারিখ বিকাল 3:30-4টার দিকে আমরা লকডাউন বাজারে গাড়ি চেকিংয়ে বসি। তো তখন দেখা যায় যে শিলাচরের দিক থেকে 3-4টি কমান্ডার জিপ, যার মধ্যে আমরা ভায়োলেশন দেখতে পাই। কমান্ডার জিপের উপরে ছাদের উপরে প্রায় 5-6 জন এভাবে খুব ঝুঁকিপূর্ণভাবে তারা ওভার প্যাসেঞ্জার জুলাইবাড়ির দিকে চালিয়ে আসছে, এবং কিছু বোলেরো পিক আপ গাড়ি, যেখানে বোলেরো পিক আপ গাড়ি গুডস ক্যারিয়ার ভেহিকেল, যেখানে 1+2 এরকম সিটিং ক্যাপাসিটি থাকে অ্যাজ পার ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট রুল, কিন্তু সেখানে দেখা যাচ্ছে যে 20 জন 25 জন এইভাবে ট্রাফিক ভায়োলেশন করে আসছে। তো তখন আমরা প্রপার চালান মেশিনের মাধ্যমে অ্যাজ পার ল 3টি গাড়িকে প্রায় 1800 টাকা, 3-4টি গাড়িকে প্রায় 1800 টাকা আমরা ফাইন কালেক্ট করি। কিন্তু সেখানে কিছু জনতা বলতে বিশেষ করে ইয়ং জেনারেশন আমাদের ডিউ টু লেক অফ নলেজ তারা মিসগাইড হয়ে আমাদের গাড়ি চেকিংয়ের বিষয়টিকে অবৈধ বলে চ্যালেঞ্জ করে, এবং তারা আমাদের যে ফাইন খাতা ই চালান মেশিনের মাধ্যমে সেগুলিকে ফিরিয়ে দেওয়ার জন্য ফোর্স করতে চেষ্টা করে। তো অ্যাকচুয়ালি সেটাই হয়েছে। এরপরে আমরা লাস্টে তাদের সঙ্গে কথাবার্তা বলে বিষয়টি শেষ।
हमारे टीजीबी के है, तो टीजीबी एक राज्य की एक मेजर ऑर्गेनाइजेशन है और हम चाहते हैं कि आपके सभी ब्रांचेस में, सभी ऑफिसेस में इस तरह से ब्लड डोनेशन कैंप आयोजित किया जाए। अगर आप में से 50% लोग भी अगर ब्लड डोनेट करें और साल में 2 बार डोनेट करें तो करीब 1000 यूनिट्स आप दे सकते हैं। और हमारे राज्य की आवश्यकता ज़्यादा नहीं है। जो हमारी लोक संख्या है करीब से 40 लाख, उसका केवल 1% हमें ब्लड यूनिट्स लगते हैं पूरे साल में, वो है करीब से 40,000। तो 40,000 में से तो 1,000 आप ही लोग दे सकते हैं, टीजीबी दे सकता है। और पिछले कुछ सालों में हम कोशिश कर रहे हैं कि वॉलंटरी ब्लड डोनेशन ज़्यादा से ज़्यादा हो, क्योंकि जब भी कोई सर्जरी होते है या कोई अस्पताल में अगर डिलीवरी होती है तो डिलीवरी की तैयारी हम लोग तब तक नहीं कर सकते जब तक कि पर्याप्त ब्लड वहाँ उपलब्ध ना हो। हमारे राज्य में करीब 42,000 बच्चों का जन्म होता है हर साल और करीब 30% सी सेक्शन से होता है। उसमें हमें करीब 12 से 13,000 यूनिट्स की आवश्यकता होती है। और जब भी वॉलंटरी ब्लड डोनेशन ना हो और ब्लड बैंक में ब्लड ना हो तो हमें रिप्लेसमेंट डोनर ढूंढना पड़ता है। मतलब जो पेशेंट आता है, पेशेंट को ही बोलना पड़ता है कि आप आपके ब्लड की आवश्यकता जो है उसको आप पर्याप्त मात्रा में उपलब्ध करें। तो वो बात ठीक नहीं। अस्पताल में या ब्लड बैंक में अपना ब्लड का स्टॉक होना चाहिए और वो तब तक नहीं होगा जब तक कि हम लोग वॉलंटरी ब्लड डोनेशन हम लोग जुड़ा ना लें। तो इसके लिए हम लोग कोशिश कर रहे हैं कि त्रिपुरा स्टेट ब्लड ट्रांसफ्यूजन काउंसिल है जो कि इसके माध्यम से समाज में जागरूकता तैयार करता है कि ज़्यादा से ज़्यादा वॉलंटरी ब्लड डोनेशन हो। तो आप सभी जानते हैं कि हमारे राज्य में चाहे वो स्टेट का जीडीपी हो, चाहे हमारा पर कैपिटा इनकम हो, पिछले कुछ सालों में बहुत तेज़ी से बढ़ रहा है। जैसे पिछले 6 साल में ही हमारे राज्य का जो जीडीपी है वो 2 गुना हो गया है। इस साल 2024-25 में करीब 92,000 करोड़ ये हमारे स्टेट का जीडीपी है और पर कैपिटा इनकम करीब अभी 2 लाख पर कैपिटा पर एनम हुआ है। तो इसमें बैंकों की बहुत बड़ी भूमिका रही है, विशेष करके जो हमारे एंटरप्रेन्योर्स हैं, जो हमारे सेल्फ हेल्प ग्रुप के मेंबर्स हैं, जो इकोनॉमिक एक्टिविटी में कंट्रीब्यूट करते हैं, तो उनको सपोर्ट करने के लिए, उनके प्रोजेक्ट को सैंक्शन करने के लिए राज्य में जो इंडस्ट्रीज साल पहले दिया था। विजिलेंस की आवश्यकता है, बल्कि बैंक के साथ जितने भी आपके लोग जुड़े हैं, जो ग्राहक है और जो साइबर स्कैम के चलते जितने आपको थ्रेट्स हैं उसके भी चलते आपको काफ़ी जागरूक होने की आवश्यकता है। मेरे ख्याल से इस विजिलेंस अवेयरनेस वीक के माध्यम से आप सबकी भूमिका और अधिकृत होती है। तो मैं आप सभी को शुभकामनाएं देता हूँ। ब्लड डोनेशन कैंप आपने आयोजित किया है, उसके लिए भी मैं राज्य के स्वास्थ्य दफ्तर की ओर से आपका मैं धन्यवाद देता हूँ। Sir, thank you so much for your motivating and insightful words. Your guidance will truly inspire us to continue working for the welfare of the society with sincerity and personal lives. It is also a time to reaffirm our collective commitment towards good governance and responsible banking. This blood donation camp is a symbolic. We should also follow. To boost up the entrepreneurs of the state, Grameen Bank must play a vital role.
as because Governing Bank is having 150 branches, 12 and the social responsibility that our institution holds for. We are committed not only for financial services but it gives me immense pleasure to extend a warm and heartfelt welcome to all of you to this blood donation camp organized by Tripura Gramin Bank as part of 2nd of November with the theme Vigilance, our shared responsibility. At the very outset, I take this opportunity to extend deepest gratitude and warm welcome to our chief guest, Sri Gitte Kiran Kumar Dinkar Rao sir. Truly inspires and motivates us to uphold the values of service, integrity and responsibility in all endeavors. The observance of Vigilance Awareness Week is not just an these points. So with its mammoth presence, it's the duty of this prestigious institution to look after. Ladies and gentlemen, once again, give a big round of applause for our chief. Donating blood, we contribute not only to saving lives, but also to strengthen the spirit of social responsibility that our institution holds for. আমাদের জিএসটি থেকে আমাদের এখানে শুরু হবে 26 নভেম্বর পর্যন্ত। আমি প্রথমেই এই প্রোগ্রামগুলোর যারা আপনারা জানেন যে আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব, যিনি উত্তর পূর্বাঞ্চলের যিনি সংযোজক এবং আমাদের যিনি প্রভারী ডক্টর রাজদীপ রায়, সম্বিত পাত্রাজি, ওনারা গতকালকে এসছেন এবং আজকে আমাদের সম্মানিত বিধায়িকা থেকে শুরু করে মোর্চা এবং স্টেট অফিস বেয়ারার ওনাদের সঙ্গে একটা মিটিং রাখা হয়েছে। এই মিটিংয়ের মূল বিষয়বস্তু হচ্ছে যে আমরা আগামী দিন আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী উনি আহ্বান করেছেন যে হর ঘর স্বদেশী, ভোকাল ফর লোকাল, এই কর্মসূচি আমরা বাস্তবায়ন করছি। আর 31শে অক্টোবর আমাদের লৌহ পুরুষ সর্দার বল্লভভাই প্যাটেলজির জন্মজয়ন্তী, আমরা 150 বছর আমরা জন্মজয়ন্তী উদযাপন করব। সেই উপলক্ষে আমরা রান ফর ইউনিটি যে কর্মসূচি সেগুলি বাস্তবায়ন হবে সারা ভারতবর্ষের সঙ্গে ত্রিপুরা রাজ্য, এবং সাংগঠনিক যে আমাদের সংগঠন সেই সম্পর্কেও বিস্তারিত এখানে আলোচনা করা হবে। তার জন্যই আমাদের আজকের এই বৈঠক এখানে ডাকা হয়েছে। একদিন মিটিংয়ে মিলে কই লাইছে মেয়র নাম্বার 1 किए आपकी अलायंस पार्टनर उसको लेके कोई बात होगा या उनसे कोई इशू को लेके बात की आप लोगों ने ताकि ईज हो और पीस मेंटेन हो पूरा? ना देखिए, पहली बात तो ये है जो सिविल सोसाइटी नाम लेके जो उस दिन स्ट्राइक हुआ, इसके बाद शांति बाजार में एक इंसिडेंट हुआ, इसका कॉन्डम सारे हमारा जितने सारे सब लीडर है, हमारा सीएम से लेके एक्स सीएम से लेके सभी ने इसमें माने इस अनरेस्ट को कभी कंडम किया है
हम भी कंडम करते हैं, क्योंकि त्रिपुरा में सब मिलके त्रिपुरा को एक वैभवशाली बनाना, एक त्रिपुरा श्रेष्ठ त्रिपुरा करना, इसमें जाति जनजाति सभी लोगों का ये होना, ये सब हम लोगों ने कंडम किया है। और सब मिलके हम लोग त्रिपुरा को एक त्रिपुरा श्रेष्ठ बनाने का जो निर्णय लिया है, मोदी जी भी इस पर काम कर रहे हैं और हमारा सरकार भी जनजाति क्षेत्रों में डेवलप हो इसके लिए भी काम कर रहा है। आपके अलायंस पार्टनर ने भी कंडेम किया है, जो उनके मुखिया है, ये सुप्रीमो वाले, पर उनका यही कहना है कि थ्रू डायलॉग जो डिफरेंसेस क्रिएट हुए उसको ओवरकम, कोई डायलॉग का उनके साथ या ऐसे कोई कोशिश हुआ आपके अलायंस पार्टनर के साथ? नहीं, डायलॉग तो चलता रहता है। डायलॉग कुछ दिन आप देखा, परसों हमारा अलायंस पार्टनर जो सुप्रीमो है उनके साथ सीएम साहब ने मीटिंग किया है, मुलाकात हुआ है उनका। तो निश्चय टाइम टू टाइम हम लोग डायलॉग करते रहेंगे और जो ये इशू है वो उसको भी चर्चा में लाएंगे हम लोग। थैंक यू। তোমার মোবাইলই থাকবো নাকি? आप लोग कैसे हैं? We are fine, sir. We are fine. আপনাদের উপস্থিতিতে আজকের জরুরি বৈঠক আজকে বৈঠকে আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা এই আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। উপস্থিত আছেন ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশ কমিটি মৌর্যাজি মহোদয়, ওনাকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। লোকসভার সাংসদ তথা মাতরম বন্দে মাতরম। দয়ামিনী ফুল্ল কুসুমিত দ্রুমধুল। ঢাকায় 200 দিনের কাজ এবং 340 টাকা মজুরি প্রতিশ্রুতি পালন করতে হবে। ঢাকায় এবিপিএস পদ্ধতিতে মজুরি প্রদান বন্ধ করতে হবে। রাজ্য পরিষদ জনজীবনের আশু আদায়যোগ্য
7 দফা দাবিতে রাজ্যের 8টি জেলা শাসকের কাছে গণ ডেপুটেশন সংগঠিত করার সিদ্ধান্ত গ্রহণ করে 28, 29 এবং 30 অক্টোবর রাজ্যের 8টি জেলায় আমরা মাস ডেপুটেশন সংগঠনের পক্ষ থেকে সংগঠিত করছি। আমাদের যে চার্টার অফ ডিমান্ড বা আমাদের যে দাবি সনদ, তাতে আমরা উল্লেখ করেছি সেটা হচ্ছে গৃহহীন যাদের ঘর নেই, তারা যেন প্রত্যেকে পাকা ঘর পেতে পারে। তার জন্য যারা জিও ট্যাগিংয়ের সঙ্গে যুক্ত তাদের নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি, নিরপেক্ষ ভূমিকা আমরা প্রত্যাশা করি। কিন্তু এটা অত্যন্ত দুর্ভাগ্যের যে কোথাও রাজনৈতিক সংকীর্ণতার কারণে প্রকৃত যারা ঘর প্রাপক তারা বঞ্চিত হয়। সুতরাং আমরা বলছি যারা এ কাজের সঙ্গে যুক্ত তাদের এই বৈষম্যটা অবিলম্বে বন্ধ করতে হবে। দ্বিতীয় আমাদের দাবি হচ্ছে জায়গাতে 200 দিনের কাজ আর দৈনিক মজুরি 340 টাকা করতে হবে। এই 340 টাকা করতে হবে এটা আমাদের ছিল না, আমাদের সর্বভারতীয় স্তরে আমাদের ডিমান্ড হচ্ছে 600 টাকা। কিন্তু 2018 সালে বিজেপি যখন তার নির্বাচনী ইস্তাহার বা ভীষণ ডকুমেন্ট প্রকাশ করে তখন যে 299টি প্রতিশ্রুতি ওরা দিয়েছিল, তাতে অন্যতম প্রতিশ্রুতি ছিল যে রেগা শ্রমিকদের জন্য 200 দিনের কাজ, দৈনিক মজুরি 340 টাকা করতে হবে বা করবে তারা। কিন্তু দেখা যায় আজকে 7.5 বছর এই 340 টাকা আর করতে পারল না। এই যে মিথ্যা প্রতিশ্রুতি ওরা দিয়ে জনগণকে বিভ্রান্ত করেছিল, তার প্রতিবাদে আমরা সরকারের কাছে এটা উল্লেখ করব বা সরকারের দৃষ্টিতে নিয়ে যাব যে আপনারা যে প্রতিশ্রুতি দিয়েছিলেন 340 টাকা দৈনিক মজুরি করবেন, এটা অবিলম্বে করতে হবে। আর 3 নম্বর হচ্ছে ABPS পদ্ধতি, এটা আপনারা অনেকেই জানেন, কেন্দ্রীয় সরকার এটা চালু করেছে। জব কার্ডের সঙ্গে অ্যাকাউন্টের সঙ্গে আধারকে লিঙ্ক করে, তাতে দেখা গেল গোটা দেশে প্রায় 6 কোটি জব কার্ড বাতিল হল। আমাদের রাজ্যে বাতিল হলো প্রায় 1 লক্ষের কাছাকাছি। আমরা বলছি যে এই ABPS পদ্ধতিতে মজুরি প্রদানটা বন্ধ করতে হবে। আর রাজ্যে বাতিল হওয়া যে জব কার্ডগুলি, এই জব কার্ডগুলো অবিলম্বে চালু করতে হবে। আমরা যারা শহরে বসবাস করি, আপনারা অনেকেই জানেন যে রাজ্যের বামফ্রন্ট সরকার যখন ক্ষমতায় ছিল তাদের সীমাবদ্ধ আর্থিক ক্ষমতার মধ্যে দাঁড়িয়ে শহরে যারা গরিব শ্রমজীবী অংশের মানুষ, অর্থনৈতিক দিক থেকে যারা দুর্বল, তাদের জন্য 2F প্রকল্প চালু করেছিল। কিন্তু দেখা যায় এখন 2F-এ সেখানে আগরতলা পৌর নিগম সেভাবে কাজ দিতে পারছে না। এখন দেখা যায় বছরে 28-29 দিনের বেশি কাজ হয় না। সুতরাং আমরা এটাও সরকারের দৃষ্টিতে নিয়ে যেতে চাই। আর যেটা আমরা বলছি সামাজিক যে সোশ্যাল পেনশনে যেটা দেখা গেছে সেটা হলো অনেক প্রকৃত যারা ভাতা প্রাপক পেনশন হোল্ডার তাদেরকে ইচ্ছাকৃতভাবে রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে তাদেরকে বাদ দেওয়া হয়েছে। তা আমরা বলছি এটা কেন হবে? গরিব সে প্রকৃত অর্থে ভাতা প্রাপক, কেন সে বঞ্চিত হবে? আমরা সরকারকে বলবো যে তাদেরকে অবিলম্বে যাদেরকে বাদ দেওয়া হয়েছে তাদেরকে অন্তর্ভুক্ত করতে হবে। আর আপনারা অনেকেই জানেন যে ভারতবর্ষের যে জিডিপি তার 15 থেকে 17% উপার্জিত হয় এগ্রি সেক্টর থেকে। কিন্তু আমরা কি দেখি যে খ্যাত মজুরা যখন 60 বছরে ঊর্ধ্বে হয়ে যায় তারা বিভিন্নভাবে সরকারের বিভিন্ন যে প্রকল্প এগুলো দ্বারা বঞ্চিত হয়। আমরা বলছি 60 বছরের ঊর্ধ্বে যে সকল খ্যাত মজুর তাদেরকে সামাজিক ভাতা বা সোশ্যাল পেনশনের আওতায় আনতে হবে, অন্তর্ভুক্ত করতে হবে। এই 7টি দাবি নিয়ে গোটা রাজ্যে 28, 29, 30 আমরা মাস ডেপুটেশন সংগঠিত করছি। জনগণের 7 দফা দাবি নিয়ে গণডেপুটেশন সংগঠিত করা হবে। আরো অঙ্গ হিসেবে অন্তর্ভুক্ত করতে হবে।
লোকেরা এক বছর ইউনিয়ন রাজ্য গভর্নমেন্টের সিদ্ধান্ত লোকেরা রাজ্যে রাখতে আজকের গণিত দলে দলে চলছেন ভিত্তিতে গণিত দলে দলে চলছেন গণিত থেকে আলোচনা বিমানদের বাঁকা গর্ব দেখেছি। রাজ্যে বাতিল করা জব কার্ডগুলো পুনরায় চালু করতে হবে। বিরুদ্ধে আমরা এই দাবিগুলো নিয়ে আমরা চাই জনগণ যেন তার গণতান্ত্রিক অধিকার ফিরে পায়। আমরা এই সময় গণতান্ত্রিক অধিকার যেমন গণতন্ত্র প্রিয় মানুষ হারাচ্ছেন, শ্রমজীবী মানুষ তাদের শ্রমের অধিকার আসতে পারছেন না। শ্রম দিবস আমরা প্রতিনিয়ত আমরা অ্যাকচুয়ালি আমি আপনার কাছে জিনিসটা একদম খোলাখুলি না বললে জিনিসটার সমস্যার সমাধান হবে না আমার কাছে সব জায়গায় একটা চক্র তারা চাইছে ইচ্ছাকৃতভাবে কোনো না কোনো কারণবশত শ্রমিকদেরকে একটা আরে মোবাইল কেউ ফোন করলে রিসিভ করো। ওই দেখো বটতলা আমি বটতলা দাদা সবসময় জানি যে জায়গাতে আমরা সবসময় গাড়ি চালাই দাদা সবসময় আমরা গাড়ি চালাই। তো যে ড্রাইভারটার দাদা জব রয়েছে আজকের থেকে হ্যাঁ আরও অনেক দিন আমরা কইছি যে এই জায়গা তো একটা স্ট্যান্ড,
সিএনজি হইলে কি হয়েছে এন স্ট্যান্ডের সামনে তুমি এনে মদ্যপান করতে পারো না 8:30 কি 9টা এরকম একটা হতে পারে। তো হ্যাঁ অনেক দিনই কইছি, তারপর তো হ্যাঁ একটু আমরা কীরকম জানি হয়ে যে কথা দেয়। পরশু দিন যে দিন আমলো ঘটনা রয়েছে এদিনও হ্যাঁ গাড়ির মধ্যে মেশিন চালাইয়া সাউন্ড বাজিয়ে নাচতে হবে, আমার দূরত্বে সন্দেহ লাগছে হ্যাঁ এনে নেশা করতে। তো ভাবছি আমি একটা ভিডিও প্রুফ দিয়ে দাও তারা জানো, তুমি সুযোগটা পাইছি না, হ্যাঁ আমার লাগিয়েছে ঝগড়া যে এনে নেশা কেলিকা করতে হতো ডেলি দিন তোমার কই দিয়ে এই ব্যাপারটা আমি দাদা তারা আরও অনেক দিন দাদা এনে একটু নেশা করে ড্রিঙ্কস করে এনে অনেক দিন দাদা তারা কইছে একদিন হাতে নাতে ধরে আমরা ফোন করি। তো ওই দিনে বাদ দিয়ে হাতে নাতে ধরুন, তো হ্যাঁ আমার সুযোগটা দিয়েছে না। তো এদিনকার হ্যাঁ আমার কী করছে গলাতে এদিকে একটা চাবি আসলো বা কিছু একটা আসলো এমনি টিপ দিয়ে যেন আমরা প্যাসেঞ্জার উঠলে যে জায়গাটা ধরে সেদিকে নিয়ে বাড়ি খাওয়াইছে। আরও লোক আসলো এনো, তো হ্যাঁ আবার সবাই জোর দুস্তি করে টাইম না সরাইছে সেটা জুমলে আবার পেছন দিয়ে গেছি, পেছন দিয়ে গিয়ে ধরেছে আমার এই জায়গায় একটা দিন তো বসে দিচ্ছি, তো অন্য ফুল লাগছে এটা যন্ত্রণে আমার বোন হইতেছে সারা রাত্র। তারপর দিয়ে আমি তো ভাবছি না এন থেকে তো এতটুকু হইব, তারপরে এন থেকে আমি সোজা স্টেশন বাইয়া বাইপাস দিয়ে আমার বাড়ি বাইপাস দিয়ে আমার যাইতে ওই জায়গা দিয়ে হ্যাঁ দিয়ে দাঁড়ায় রয়েছে। তো হেরা দিকে আমি থতমতো খাই গেছি আর দাঁড়িয়ে গেছি গা আমার গাড়ির সামনে হের গাড়িটা, তো আমিও ব্রেক দিয়েছি দাঁড়াই আমার ভাই কি তুইছে এনে আবার কেড়াইছি পাইছি তো লোক কথা আছে বুঝা ফেলা আছে এই করতে করতে ফটকে গাইতে নেমে হেজান কি একটা লুইছে লুয়ে সেরা মানে হলুদ রঙের মানে যে ইয়েটা বাইপাসে গেছে একটা বাড়ি মারতে লুইছে মাথা কাটা আমি দেখছি না বুড়া চাই দিই কি তাদের বাড়ির দেলাইতেছে বলতে আমি চিল্লি দিয়া লোকগুলো হাতটা দেয়াইছি চিল্লির লগে লগে সেকেন্ডের ভিতরে থেকে চা গাড়িটা টান দিয়ে। আর আমি যখন দূর দিয়ে গাড়ি ডালিয়ে থানার যাবো আমার গাড়ি কোনো তোর চার্জ আসলো না, আমি চার্জের ফুটোটাও তুলে রাখছি কতটুকু চার্জ আসলো। যদি থানার যাই তুমি সময় আমি অনেক কিছু সাহায্য পেলাম লাগলো, কিন্তু আমার চার্জের লাগে আমি সাহস করতে পারছি না। তারপর আমি দূরে জঙ্গলে ঢুকে গেছিলাম, আমার বাড়ির লোক আইছে সেটা আমার কিছুক্ষণ পরে নিয়ে গেছে বইয়ে আমি বাইরেছি না বাইপাস আর উঠছি না জঙ্গলের জন্য ঢুকছি। তারা জঙ্গল দেখে নিয়ে এসএমএস করতেছি ফোন করতেছি বাইরে দাদা আমি এমন তোর জায়গা দিচ্ছি কী তা করতাম আমরা তো আইতেছি তুমি একটু ধৈর্য ধরো। এরপর বাড়ির লোক আমার লইয়া গেছে এই দিন হ্যাঁ আমার পুরো মাইরেলা অনেকটা ইয়ে করছিল এক বর্তল ওই দুইবার আমার মানে আজিমালা আমার যে আমরা সংগঠন যে দাদা একজন আসলো স্ট্যান্ডার্স লাইন্সার থেকে তাই নিয়ে কিছু আয়া পর এক নমুনা তো সবাই দিকে নেশা বেড়ে তখন কোনো কিছু করতাম না কালকে দাদার কথাটা শোনার পরে একটা গালি দেওয়া গেছে ঠিক আছে কালকে দেওয়া যাবে তোর কোন বাবা আছে লুয়ে এসছে কথা কইছে দাদা একটু গাড়ি ফিরে তার জিজ্ঞাসা কত ওরা কালকা দিব এই কথা কই আয়া পড়ছি। তারপরে আমরা দুজনে দাদা আমার কথা কইতেছে আমি গাড়ির সিটে বয়ে রয়েছি হ্যাঁ মোবাইল টিপতেছে হের গাড়ি এর থেকে হ্যাঁ নিচে আইছে বলতে আমরা সস্তা মার্কেটের এনে হ্যাঁ আইছে আইসে আমার দেখতেছে আমি গাড়ি বয়ে রয়েছি। তখন আমরা একটা ডাউট লাগছে হ্যাঁ ফুলাবাইনে আনবো যেহেতু আমরা লোক কমক্ষণ ফুলাবাইনে আনবো দেখে দাদু আগে চাকা ফ্যাশন দিলে আমি আনবো 2-3 জন লিয়ে দিকে ফ্যাশন দিয়ে যাইতে যাইতে তোমার দিকে হ্যাঁ একবার হ্যাঁ গিয়ে দাঁড়া রয়েছে আগের থেকে। আমি যদি এনে লেট করতাম তাহলে বর্তলে আমার মারে এন থেকে বাবনমরা দিকে আমি গেছি বাইপাস দিয়ে বাইপাসে গিয়ে হ্যাঁ গিয়ে ঠিক বাইপাসে পাইছি। এর নাম কি এর নাম মিটু পাল দেখছি এমনি অনেক কিছু আমরা চার্জ করে দেখছি মিটু পাল আইতেছে অনেক টাটায় মিটু কন্যা টাইটেলটা সত্যি এমনি মিটু করে সবাই বাড়িটা হইব সম্ভবত প্রায় সময় যেন আমরা গাড়ি লিয়ে রানিংয়ের মধ্যে দিয়ে এদিকে বট্টপুকুর দিকে বাড়িটা মানে এদিকে বাইরেও আবার এদিকে ঢুকে তো আমরা সন্দেহ করে নিচ্ছি বট্টপুকুরের দিকে ঘটনাটা কবে হয়েছে? ঘটনাটা হয়েছে পরশু দিন রাতে। পুলিশে জানাইছে? পুলিশে জানাইছে দশে পুলিশে কোনো কি চাও এই ঘটনা? এর পুরো শাস্তি চাই। আজকে যদি আমার কিছু হয়ে যাবে আমার ফ্যামিলি আমার বাবা একটা প্যারালাইসিস হয়ে বয়ে দিচ্ছে আমার বাবারা কেটা দেখলো আমার নিজের কেটা দেখলো আজকে যদি হ্যাঁ তো আমার যে বাড়িটা দিচ্ছে আমি যদি হাতটা না উঠে আমার মাথা শেষ আছে আমার এটা আমার প্রাণ জায়গায় নেই। তোমার বাড়ি কোনখানে? আমার বাড়ি রবীন্দ্রনাথ সংঘ রবীন্দ্রনাথ সংঘ আমার নাম সুজন বর্মন। আপনারা জানেন যে আজকে প্রায় মাসখানেক ধরে বিভিন্ন জায়গায় শ্রমিকদেরকে একটু উত্তপ্ত করার চেষ্টা একটা অংশের লোক, সে লোকগুলা কারা কি আমরা কিছু জানি না। তারা বিভিন্ন জায়গায় আপনি টিএমসি বলুন আমাদের রেল স্টেশন বলুন জিবি বলুন বিভিন্ন জায়গায় যে সময় আমাদের শ্রমিকরা যে সময় প্যাসেঞ্জার নিয়ে যায় তাদের কাছ থেকে জোরপূর্বক তাদের প্যাসেঞ্জার নামিয়ে দেওয়া হয় এবং প্যাসেঞ্জারকে হাত ধরে টানা হেঁচড়ে করে নামানো হয়, সঙ্গে তাদের পকেট থেকে জোর জবরদস্তি টাকা নিয়ে আপনারা জানেন যে কিছুদিন আগে আমাদের পেপারে দেখেছিলাম আমরা যে আমাদের কিছু শ্রমিকের পকেট থেকে জোরপূর্বক টাকা নিয়ে তাদের শনি মন্দিরে দিয়ে দেয়, এমনকি প্রচণ্ডভাবে শ্রমিকদেরকে মারধর করে এবং তারা চাইছে যে শ্রমিকরা ঐক্যবদ্ধ হয়ে তাদের বিরুদ্ধে একটু প্রতিবাদে সামিল হোক বা একটা তাদেরকে পাল্টা তাদের প্রতিক্রিয়া দেওয়া হোক বা তাদেরকে প্রতিরোধ করা হোক। তারা চাইছে যে একটা উত্তপ্ত পরিবেশ সৃষ্টি করে। আপনারা জানেন যে কিছুদিন ধরে আমাদের রাজ্যের মধ্যে একটা
দুষ্ট চক্র, হয়তো আমি দুষ্ট চক্রই বলবো, তারা চাইছে আমাদের ল অ্যান্ড অর্ডারকে তারা ছোট করে দেখানোর একটা যে প্রয়াস, তারা চাইছে যে শ্রমিকদের মধ্যে একটা ঝামেলা লাগিয়ে দিলে সেটা উত্তপ্ত হবে, উত্তপ্ত হলে আমাদের ল অ্যান্ড অর্ডার কিছুটা বদনাম হবে, সেই দিকটার দিকে লক্ষ্য রেখে তারা সেই কাজটা হয়তো বা করছে। তো গত পরশুদিন হঠাৎ করে দেখতে পেলাম যে আমাদের সে আমাকে ফোন করলো রাতে প্রায় 8:30 9টার সময় যে দাদা আমি জঙ্গলে লুকিয়ে আছি। কেন? তো আমাকে বললো তারা প্রায় সময় বটতলায় মদমত্ত অবস্থায় বটতলায় বসে বসে গাড়ির মধ্যে মদ খায় এবং তারা বিভিন্ন অসামাজিক কাজের সঙ্গে যুক্ত। ওই সকল লোকগুলাকে আমাদের তারা শ্রমিকরা বাধা দেয় যে তারা যাতে এইরকম অসামাজিক কার্যকলাপ না করা হয়। তো বাধা দেওয়ার ফলে ওকে ওই জায়গাতে হালকা একটু বাকবিতণ্ডা হয়। তার পরবর্তী সময় ও বাড়ি যাওয়ার সময় রাস্তায় গিয়ে দল আরও 5-7 জন লোক সঙ্গে করে নিয়ে গিয়ে ওইটি আমাদের রেল স্টেশনের সামনে নাকি 3 নম্বর বাইপাসের সামনে ওকে এমনভাবে আঘাত করা হয়, গাড়ির মধ্যে থেকে দাঁড়ালো কিছু একটা অস্ত্র, চাকু হয়তো বা অন্য কিছু অস্ত্র হবে, নিয়ে তার প্রাণে মারার একটা চেষ্টা করা হয়। সে বাঁচার জন্য সামনে হাত বের করে দেয়, তারপরে তার হাতটা কেটে যায়। অনেকগুলো শিলি, প্রায় 15-20টার মতন শিলি লেগেছে। তো হয়তো বা ওই সময় যদি সে বুদ্ধি করে না জঙ্গলে পলায়ন করতো তাহলে ওই সময় সে মৃত্যুকুলো হতে ডলে পড়তে পারতো। সেই জিনিসটার দিকে লক্ষ্য রেখে আমরা পরের দিন সকালে আমরা আমতলী থানাতে আমরা এফআইআর করেছি। আমরা আজকে আমাদের এসডিপিও ম্যাডামের সঙ্গে সাক্ষাৎ করব, সেই বিষয়টাকে তুলে ধরার চেষ্টা করব এবং যে সকল ব্যক্তিরা বিভিন্ন জায়গায় এইরকম অসামাজিক কাজকর্ম চালাচ্ছে এবং তাদেরকে জিজ্ঞেস করা হলে তারা বলে আমরা বিএমএস করি। আমরা দেখুন, আমরা কোনো সংগঠন বিরোধী না, বিএমএস আমাদের বিরোধী না, আমরা বলে বিএমএস করি। আমরা বিএমএসের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করলে তারা লোকগুলা কারা, তারা বলে আমাদের গ্রুপের না, তারা অন্য গ্রুপের। আবার অন্য গ্রুপকে জিজ্ঞেস করলে তারা বলে যে আমাদের গ্রুপ না, অন্য গ্রুপের। আসলে একটা চক্র আমার মনে হয় তারা ওই বিএমএসের নাম দিয়ে আমাদের সরকারকে কালিমালিপ্ত করতে চেষ্টা করছে, আমাদের সংগঠনকে দুর্বল করার চেষ্টা করছে এবং মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করে একটা সমাজের মধ্যে একটা অরাজকতা ফেলানোর চেষ্টা করছে। তো সেই বিষয়গুলোকে যাতে পুষ্টিকরণভাবে সেটাকে ইনভেস্টিগেশনের মাধ্যমে যাতে ম্যাডাম সেইটার পদক্ষেপ নেয়, সেই বিষয়টাকেই আজকে ম্যাডামের সঙ্গে আমরা সাক্ষাৎ করে তুলে দেওয়ার জন্য আসছি। আমরা ম্যাডামের সঙ্গে আলোচনা করে যদি আজকের মধ্যে ওই দুষ্কৃতিকারী যারা আছেন তাদেরকে যদি গ্রেপ্তার করা না হয় এবং দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান না করা হয়, আমরা আগামীকাল আমাদের ডিজিপি স্যারের সঙ্গে আমরা সাক্ষাতে মিলিত হব। সেই বিষয়টা আমরা ডিজিপির কর্ণপাত করব। তারপরও যদি না হয় আমরা মুখ্যমন্ত্রী দপ্তরে গিয়ে দরবার করব। তো সেই জিনিসটার লেগে জন্যই আজকে আমরা এসডিপি ম্যাডামের সঙ্গে আসা এবং সাক্ষাৎ করা। আপনারা যারা আছেন আপনারা কারা? আমরা মজদুর মনিটরিং সেল, বিবেকানন্দ বিচার মঞ্চের অনুমোদিত মজদুর মনিটরিং সেলের আমি ত্রিপুরা ইলেকট্রিক অটো এবং ত্রিপুরা ই রিক্সা শ্রমিক সমিতির রাজ্য সভাপতি এবং আমার সামনে আছেন সদস্য সভাপতি সুখেন শাহ, আছেন সেক্রেটারি প্রদীপ দাস থেকে শুরু করে অন্য নেতৃত্ব যারা আছেন সদর এবং আমাদের স্টেট নেতৃত্ব সবাই এসে। রাজ্যের বাতিল করা জব কার্ডগুলি পুনরায় চালু করতে হবে। রাজ্যের জব কার্ড মেরামত নেই কেন? বিজেপি সরকার জবাব চাই, জবাব দাও। আরে জবাব চাই, জবাব দাও, জবাব তোমাদের সবাই মিলে আর কিন্তু একটু ব্যানারটা দেন। আপনার কথা শুনে বোঝাটা লাগলে আমরা সামলাইবেন নি। ত্রিপুরা ক্ষেত মজুর ইউনিয়ন খোয়াই জেলা কমিটির পক্ষ থেকে জনজীবনের গুরুত্বপূর্ণ 7 দফা দাবিতে আমরা মাননীয় জেলা শাসকের কাছে আমরা ডেপুটেশন প্রদান করলাম। তাতে আমরা যে দাবিটা আমরা এখন রাখছি, 1 নম্বর দাবির মধ্যে হচ্ছে গৃহহীনদের পাকা ঘর প্রদানে জিও ট্যাগিংয়ের ক্ষেত্রে বৈষম্য বন্ধ করতে হবে। জাস্ট আমি এগুলি করেই যাচ্ছি। রেগায় 200 দিনের কাজ 340 টাকার মজুরি, যেটা গভর্নমেন্ট প্রতিশ্রুতি দিয়েছিল, এটা লাগু করার জন্য আমরা দাবি করছি। রেগায় এবিপিএস পদ্ধতিতে মজুরি প্রদান বন্ধ করতে হবে, কারণ রেগা কাজ করতে গেলে সকালে একবার ছবি তুলছে, বিকালে আবার ছবি তুলছে, তাতে করে আমাদের শ্রমিকদের অসুবিধা হচ্ছে। এই দাবিটা আমরা রাখছি। 4 নম্বর দাবির মধ্যে আমরা রাখছি রাজ্যে বেকার বাতিল করা জব কার্ডগুলো পুনরায় চালু করতে হবে। আমরা দেখছি অনেক জব কার্ড
যারা কাজ করতে পারে ইচ্ছাকৃত সেগুলি বাতিল করে দেওয়া হচ্ছে। আমরা এগুলি পুনরায় চালু করার জন্য আমরা দাবি রাখছি। 5 নম্বর দাবির মধ্যে আমরা রাখছি নগর এলাকার মধ্যে যে টুয়েলভ প্রকল্প ছিল, বিগত সরকার যেটা চালু করেছিলেন, এটা প্রায় বন্ধের পথে। আমরা এটা লক্ষ্য করছি গ্রামীণ এলাকা, শহর এলাকার মধ্যেও অনেক শ্রমিক আছেন যারা এই কাজগুলি করতে পারেন। তো এর জন্যই আমরা দাবি করছি টুয়েলভ প্রকল্পে যাতে কাজের দিন এবং দৈনিক মজুরিটা বৃদ্ধি করে। 6 নম্বর দাবির মধ্যে রাখছি আমরা সোশ্যাল ওয়েলফেয়ার স্কিম। আমরা লক্ষ্য করলাম বিগত সরকারের আমলে প্রায় 4 লক্ষের উপরে তারা ভাতা পেতেন, কিন্তু 1,17,000 মতো সেখানে বাতিল করে দেওয়া হচ্ছে। আমরা সেখানে কিছু প্রকৃত যারা ভাতা প্রাপক, যাদেরকে বাদ দেওয়া হয়েছে, তারা যাতে বাদ না দেয়, তার জন্য পুনরায় তাদের যাতে এই প্রকল্পটাকে চালু করে, এই দাবিটা আমরা রাখছি। আমরা 7 নম্বর একটা দাবি রাখছি 60 বছরের ঊর্ধ্বে যে সমস্ত ক্ষেতমজুর যাদের কাজ করার কোনো ক্ষমতা থাকে না ওই সময়, আমরা সরকারিভাবে তাদেরকে ভাতা প্রদানের জন্য আমরা এটা করছি। এই 7 দফা দাবিতে মাননীয় জেলা শাসকের কাছে আমরা দাবি আমরা রাখছি। উনি বলছেন এইগুলি ওনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এবং সরকারের নজরে উনি আনবেন। আর এটাও আমরা দাবি করছি আমাদের জেলা কমিটির পক্ষ থেকে এই দাবিগুলি যতদিন পূরণ না হবে ততদিন, তারপরেও কিন্তু আমরা বৃহত্তর আন্দোলন করতে আমরা বাধ্য থাকব। এই হচ্ছে আজকে আমাদের ডেপুটেশনের মূল বিষয়। থ্যাংক ইউ। প্রথম যেটা বলা হচ্ছে গৃহহীনদের পাকা ঘর প্রদানের Thank you. We are feeling comfortable to discuss our President of the committee, Alok Chakraborty. She is Sumitra Devnath. She is also district. আমরা নমস্কার সবাইকে, আমি ডক্টর আবিল আলনাথ, নিউরোলজিস্ট, এজিএমসি। আমাদের এখানে রেড্ডি স্যারও আছে, নিউরো সার্জন, এজিএমসি। অ্যাসোসিয়েটেড উইথ আমাদের ইনস্টিটিউট অফ নিউরো সায়েন্স আছে আগরতলার, ডক্টর শ্রীরাম আছে, উনি নিউরো সার্জন। আমাদের বার্তা আজকে 29 অক্টোবর 2025, আজকে ওয়ার্ল্ড স্ট্রোক ডে। আজকের যে এবারের যে থিম, এটা হলো এভরি মিনিট কাউন্টস। এর মানে কি? এর মানে হলো স্ট্রোক যখনই হবে আমাদের মেইনলি কি সিমটমস হতে পারে, ফার্স্ট বলছে যেন মানুষ বুঝতে পারে। একটা হলো আমরা যদি নর্মালি হাঁটি, একদিকে হঠাৎ করে যদি কথা বলতে অসুবিধা হয়, এরপরে যদি একদিকের উইকনেস হয় হাতের নালে পায়ের, স্পিচ প্রবলেম যদি হয়, এরপরে কথা বলতে অসুবিধা, আর টাইম ফাস্ট যেটা বলে FAST। তো ফাস্ট মানে F ফর ফেস, A ফর আমাদের আর্ম, S ফর স্পিচ, আর T ফর টাইম। তো আমাদের এটাই বার্তা থাকবে সবার কাছে যে এরকম কোনো সিমটম যদি থাকে যে হঠাৎ করে কথা বলতে অসুবিধা হচ্ছে, একদিকের উইকনেস হচ্ছে, এরপরে আমাদের স্পিচ প্রবলেম হচ্ছে, আর এটা যদি হচ্ছে তাহলে অবশ্যই আপনারা আমাদের মেডিকেল কলেজে আসবেন। আমাদের দুটো ডিপার্টমেন্ট আছে, নিউরোলজি ডিপার্টমেন্ট আছে, নিউরোসার্জারি ডিপার্টমেন্ট আছে। আমরা ঠিক করে আপনাদের ট্রিটমেন্ট করে আপনাদের সুস্থ করার জন্য চেষ্টা করব। রেড্ডি স্যারও আছে এখানে, রেড্ডি স্যারও কিছু বললে অবশ্যই বলবেন। তো এটাই আমার বার্তা ছিল, সবাইকে ধন্যবাদ। আমরা অ্যাপিল করেছিলাম রাজ্যবাসীকে যতজন পারে সঙ্গে আমাদের ইনস্টিটিউট অফ নিউরো সায়েন্সও এসে আমাদের এই সারাতে আমাদের ওইটা হয়েছে, সঙ্গে আরও আমাদের আগরতলার অনেক মানুষ এসছে। সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি আমার তরফ থেকে।
কবে থেকে নিখোঁজ? 23 তারিখ। কি কয়ে গেছে আপনার, কিছু কইছে? কিচ্ছু কইছে না, কিচ্ছু জানি না। জায়গা জায়গা বিস্তারিত আছে, কোনো কানে পাইনি। ফোন নাম্বার আছে? কথা কইছে না, আমরা কিচ্ছু জানি না। কতদিন ধরে নিখোঁজ আপনার মেয়ে? আসলে 7 দিন। নিখোঁজ আমার মেয়ে আর আমার এই বউ। কবে থেকে নিখোঁজ? 3 তারিখ না সন্ধ্যা 6টাতে। এরপরে সন্ধ্যা 6টাতে বিচারে দিতে আত্মীয় বিচারে বাক্কা 10:30 বাজে। 10:30টার সময় আমি গেছি থানাতে, গেছি মহিলা থানা যাওয়ার সময় এর সঙ্গে লেখাইছি, লেখানো কইছে তারপরে কইছে ফটো মুটো নিয়ে দিতাম, তাও ফটো মুটো নিয়ে দিলাম, তাও দিয়ে তুই এরপর আইলাম আসলে আবার অনুপ দিয়ে বুঝতেছি পাইতেছি কিছু পাইতেছি, এটা তারা মহিলা থানাতে কইছে কি তা আমরা দেখতে আসছি, দেখতে দেখতে আসলে 7 দিন চলতেছে। এরপর মন্ডল গেছি, মন্ডল দিদি তারা আসতো, এখানে পাড়ার লুকিয়ে আসলো, তারা কইতেছে কি তা সবাই দেখতেছে। অনুপ দিয়ে আমি বুঝতে পারতেছি না এটা কই আছে না আছে রিকুশ, তারা কই গেল কই কিতা, বাড়িতে কিচ্ছু কইছে না। বাড়িতে আসলো আমিও বাড়িতেই আসলাম, কোন সময় সন্ধ্যা 6টার সময় দেখি হঠাৎ করে দিন নাই, তা আমি হঠাৎ করে বিচার করতে পারতেছি কই গেছে দেখি বাইরে এসে দেখি এইবার যেতেছি, শ্বশুর বাড়ি যাই এইবার যেতেছি, দিন পাই না। এটা কোনো 10:30 বাজে, 10:30টার পরে আমি থানাতে গিয়েছি, থানাতে যাওয়া না, থানাতে লেখাইছি, এবার আইসি আমার কাছে ফটো মুটো লাগবো, পরের দিন ফটো মুটো নিয়ে দিচ্ছি, তারা দিচ্ছি, তারা পরে ফোন করছি দিয়ে তুই এবার আইসি এবার আবার 3 দিনের মধ্যে আবার মন্ডলে জানাইছি, মন্ডলতে জানাইছি, দিদিরা জানাইছি, দিদি ও গেছে যায়, সে কইছে এরা দেখতেছে, তো কইছে আমরা দেখতেছি, এই চলছে। ওখান অব্দি রিকুশ অব্দি আমরা খবর পাইতেছি না। আমি তারা কই আছে আমি চাই তারা বাইরে দিত যেখানে থাকুক, আমি কোন করতে পারি না, কোন করতে পারি না। আমি আপনার মেয়ের বয়স কত? 7 বছর। বউর নাম রেখা ঋষি দাস। বয়স কত? বয়স 26। কি করে এমনিতে বাড়িতে থাকতো? বাড়িতে থাকতো, ছেলের স্কুলে যেত, মেয়েরা মাস্টার বাড়িতে যেত। মোবাইল কিচ্ছু নাই, আমার কিচ্ছু মোবাইলে দিচ্ছে না। এটি তো ফেসবুক ইউটিউব আইডিয়া মুড়ে তো বলতে লাগছে, সব আইডিয়া আবার নতুন করে আবার আইডিয়া বলছি, কুল আইডিয়া মুড়ে ব্যাগ তোমার কিরা কইছে? কিচ্ছু নাই, কিটা কইছে? এই কারণে আমরা পাগলিতে আসছি। যাও না স্কুলে দিয়ে যাওয়ার কয়েক ঘন্টা পরে খবর পাই ছুটির 1 ঘন্টা আগে যে বাচ্চা নাকি ব্যথা পাইছে স্কুলের মধ্যে। তো ফোনে এই খবর পাওয়াতে আমিও তাড়াহুড়া করে সেটা দেখি IGM হসপিটালে নিয়ে হয়েছে বাচ্চার এই স্কুলের পাখা সিলিং পাখা খুললা পড়ে গেছে পড়া মাথা ফাইটে গেছে, সেলাই লাগছে, সিটি স্ক্যান করানো হয়েছে। এখন এখনও IGM-এ আছি, প্রায় 1টা বাজতেছে, এখন পর্যন্ত আমরা IGM-এ চিকিৎসারত অবস্থায় আছে বাচ্চা। এখন ডাক্তারের সঙ্গে কথা কইয়া যদি সম্ভব হয় তাহলে আমরা বাড়িতে নিয়ে যাবো। কি অবস্থা স্কুলের পরিষেবা নিয়ে কী করবেন? স্কুলের পরিষেবা যদি কইতে যাই তাহলে তো কালকে আমার বাচ্চারা এমন আছে স্কুল থেকে বাইরেও করে দিতে পারে, কারণ স্কুলের মধ্যে অরাজকতার পরিবেশ। মর্নিং সেকশন উমাকান্ত ইংলিশ মিডিয়াম মর্নিং সেকশন একবারে বনেদি আসিল, কোনো সময় স্কুলের নামটা বনেদি স্কুল, হ্যাঁ, ত্রিপুরা রাজ্যের 2-3টা স্কুলের মধ্যে একটা, কিন্তু মর্নিং সেকশনটা একবারে জঘন্য। এবার দেখা যায় বাচ্চারা প্রত্যেক দিন স্কুলে পাঠানোর লেগে টিচাররা কয়, এবার কোনো কারণে একদিন যদি অ্যাপ্লিকেশন না আনে এটার লেগে দায়ী কে থাকে? গার্জেনরা। অ্যাপ্লিকেশন দিয়ে পাঠানো হয় না দিককে গার্জেনরা দায়ী, কিন্তু পানিশমেন্টটা পাইতে হয় স্টুডেন্টরা।
আমরা এই ব্যাপারগুলো নিয়ে অনেক আগেই হেডমাস্টার স্যারের সঙ্গে কথা কইছিলাম। কথা কোয়াতে আমরা রেজাল্ট হয়েছে কি, আমরা 5-7 জন গিয়ে কথা কোয়াতে পরবর্তী সময় দেখা গেছে আমরা 5-7 জনের বাচ্চারে বেঞ্চের উপরে তুললে কানে ধরে নীলডাউন করে দাঁড়ায় করে ভাই। এটা হইল স্কুলের যে ভিতরগত ব্যাপার। স্কুলটার ভিতরে আপনারা যদি যান গিয়ে দেখবেন ম্যাক্সিমাম টাইমে বাচ্চারা মর্নিংয়ে ছোটাছুটি করতেছে, ডাক দেওয়ার মতো কোনো টিচার নেই। ক্লাস হয় না যে তা না, যদি না হয় তাহলে আমরা বাচ্চারা শিখে করতে, কিন্তু ম্যাক্সিমাম টাইমেই মোবাইল একটা চলছে, মোবাইলের যুগ, মোবাইলে পড়াশোনা পাঠানো হয়, তাহলে মোবাইল নিয়ে সেটা টিচাররা যায় ক্লাসের মধ্যে। এই জায়গাতে আমার একটা আপত্তি যে বাচ্চারা যদি মোবাইল দিয়ে সেটা পড়াশোনা করে তাহলে তো আর স্কুলের খেলাপ নেই। বিদ্যাজ্যোতি স্কুল 1541 জন বাচ্চা এই স্কুলটার মধ্যে, 1000 টাকা করে আমরা ফিস দিই প্রত্যেক বছর। এবার দেখা যায় 15,41,000 টাকা কইগা যায়। 15,41,000 টাকা দিয়ে কি একটা মেনটেন্স হয় না? বাচ্চারা কোটি পায়, আমরা বাড়ির থেকে আয় সেটা বাচ্চারা নিয়ে বাড়ির কোটি করানো লাগে। কারণ কি, দরজা ভাঙ্গা, স্কুলের মধ্যে জল নাই বা জল পড়ে রয়েছে, বাচ্চারা যাইতেছে না পটিতে। আয়ার কাজ করানোর কথা, আয়ারা দেখা যায় কি গেটে দাঁড়াই থাকে, গেটম্যানের কাজ করানো লাগে। তো 3 জন আয়া আছে, আয়ার ভূমিকা কোন জায়গাতে? শিক্ষা দপ্তরের মেরুদণ্ডরা ভাঙ্গা গেছে গা, শুধুমাত্র কিছু কিছু জিনিসের প্রতি ডিসিপ্লিন একটা পুরো নাই। সকালবেলা আইলে আপনারা দেখতে পারবেন, অবজার্ভ করবেন, কেউ আয় সেটা 6:35 বাচ্চারা ঢুকাইতে পারে, 6:40 বাচ্চা ঢুকায়। তো আমরা তো 6:30 মধ্যে স্কুল টাইম লক হয়ে যাবো গেট, তো আমরা আনি, আমরাও তো দূর জাপ করে আই। আমরা স্কুলে এসে শুনি একটা ক্লাস 3 রোজের বাচ্চার মাথার মধ্যে নাকি ফ্যান ভাঙিয়া পড়ছে। আচ্ছা, হ্যাঁ, তো এইভাবে হইলে এইভাবে আমরা বাচ্চারা স্কুলে পাঠাবো? এটা তো এইভাবে তো স্কুলে পাঠান যেত না বাচ্চারা স্কুলে। তো এ নিয়ে আপনারা ওই স্যারের লোক কথা বলার চেষ্টা করছেন? স্যার তো নাই, স্যার তাইনে বোধহয় গেছে হাসপাতালে নাকি বাচ্চারা নিয়ে এসে, তাইনে আইলে তাইনে লোক কথাবার্তা। কি মনে করেন আপনারা তো বিদ্যাজ্যোতি টাকাও দিচ্ছেন, পরিষেবা নিয়ে না, পরিষেবা ভালো না, পরিষেবা ভালো না, বাজে পরিষেবা। এর আগেও আমার বাচ্চারা একদিন বেঞ্চের থেকে টাইনে আসলে তারা করছে, আমি কমপ্লেন করছি, কোনো অ্যাকশন নিচ্ছে না, পরিষেবা ভালো না। এটা সরকারি স্কুল, এভাবে যদি হয় আপনারা গার্জেন অভিভাবক হিসেবে কি মনে করেন ভবিষ্যৎ বাচ্চাদের নিয়ে? না, কোনো ভবিষ্যৎ কীভাবে হইব? এইভাবে বাচ্চারা যদি স্কুলে যদি ইনসিডেন্ট একের পরে এক ইনসিডেন্ট হয়, কীভাবে বাচ্চারা থাকবে? মাথা পড়ে গেছে, ব্যথা পেয়েছে, তো রক্ত এসেছিল? আমি ক্লাসে গেছিলাম, এরপরে আমি বোর্ডে কাজ করেছিলাম, লেখাচ্ছিলাম আর কি। এরপরে তো হঠাৎ করে ফ্যানটা পড়ে গেল, আমিও ঠিক করতে পারতাম না। পাখাটা কি অবস্থায় আসতো আগে? পাখাটা তো একটু স্লোভাবে চলতো আর একটু শব্দ করতো। আচ্ছা, এমন তো আরও অনেকগুলি ক্লাসে দেখলাম যে এমন স্লোভাবে চলছে, ভাল লড়ছে, এমন কমপ্লেন করতেছে। আপনার এমন কি অসুবিধা হইতে আসলো না আগের থেকে? এমনি ফ্যানটা একটু স্লোভাবেই চলে, শব্দ করে, বাকি পাখাটার কথা আমি জানি না। চেঞ্জ করার কোনো পরিকল্পনা করছে বা আপনারা জানাইছিলেন না ইয়াতে? স্যারে জানাইছিলেন, চেঞ্জ করছেন? কতদিন আগে জানাইছিলেন? তো বেশি দিন হয়নি। বাচ্চারা ব্যথা পাইছে কই আছে এখন? এখন তো হসপিটালে। কোন ক্লাসে এটা? ক্লাস 3। বাচ্চার নাম? রাজদীপ। একজন না, 2 জন, তো তাদের ছেলেও আছে।
I don't think they are the warrior. 어머니가 사워 아니 아니면 서바이기 아마 걸어도 doctor ang sawo if you are the warrior nung no dinidero ito kokoban saya release council kami semua di information juga last month kaya yo no sakai kasi kaya उधर को और पूजा आवासी बिले पूरे फैमिली है साबुत नहीं तो क्या है तो बात ना कि जो क्या है एक बात तो ओपन बाकी ना once again तो चलो बस ओ पॉइंट के ऊपर কি ছিল বিষয় কি ছিল আজকে আদিবাসী কংগ্রেস কমিটির রাজ্যস্তরীয় এবং জেলা ব্লক তাদের সাথে আজকে আমাদের একটা মিটিং হয়েছে আগামী ভিলেজ কমিটি নির্বাচন এবং এডিসি নির্বাচন বেসিক্যালি এই দুটা বিষয়টাকে নিয়ে এবং সাংগঠনিকভাবে আমরা বিভিন্ন জায়গায় আমাদের সাংগঠনকে আরও শক্তিশালী করার জন্য আজকে আমাদের বিভিন্ন ধরনের একটা সিদ্ধান্ত নেওয়ার জন্য আজকে নির্বাচন ধর্মঘট যে হয়েছিল তার যে পরবর্তী যে পরিস্থিতির সৃষ্টি হয়ে যেত সেই ব্যাপারে কী বলবেন এটাকে আমরা এটা জাতি উপজাতির মধ্যে একটা বিভেদ সৃষ্টি করার জন্য একটা শ্রেণীর চেষ্টা করছে এটা আমি সেই দিনে হকুতুই সাথেও এটা এই ব্যাপারটা উত্থাপন করেছি ব্যানঘাটে আমার একটা টক শো হয়েছিল এইটার মধ্যে আমাদের সবচেয়ে ব্যাপার হচ্ছে খুবই দুর্ভাগ্য যে আমাদের রাজ্যের প্রাক্তন মন্ত্রী প্রতিভৌমিক যে ভাষা এটা যে ভাষাটা ইউজ করেছে আমবাসাতে এটা কাম্য নয় এটা আমরা আশা করি না আমরা কোনোদিনই রেসপেক্ট করি না তাতে কি হবে জাতি উপজাতি উভয়ের মধ্যে বিভেদ সৃষ্টি করার জন্য কি ভাষাটা ইউজ করতে আমরা নিন্দা জানাই এটা হওয়া উচিত না এটা কাম্য নয় রাজ্যের সাথে यू डॉक्टर को तू देने वाला है वो सब खाई सकता है इतना नहीं से बोले आने वाली यस आई एम टाइगर आई एम लायन जो दी मोरे आई एम लाइक वालियो देखते बागेर मतन इता যদি উহার মতে সারাদিন ঘুমাইয়া থাকে কে বাগের ওয়ারিও ঘুমাবো বাগের যুদ্ধ নাই হাউ ইউ উইল ফাইট নং একটা ব্লক প্রেসিডেন্ট সুইটি বলে 3 অক্টোবরের মধ্যে আমরা সবাই প্রস্তুত হয়েছি নি এটা জমা দিতে যাবো তাকায় ইন কেস দেন বিটি লিস্ট বিটি ওয়ার্ড ফোকাস নেই অবত ফাইল প্রেসিডেন্ট বাকিনা ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট ব্লক প্রেসিডেন্ট ফাইল বিনোদ উৎসাহাই ওয়ারিও আগের মতো ওয়ারিও আমরা সবাই এখানে নবসিংহ কত কত আর 35 বছর কংগ্রেস বেড়াই আমি কিন্তু দেয়ার লাইফে উই হ্যাভ টু ফাইট ইউনাইটেড Terus kalau politisi bicara saya terus kalau list konsultan saya dia asal dari itu now পেলাম যে ওয়েস্ট চন্দ্রপুরে 3 জন বাংলাদেশি জঙ্গলের দিকে তো আমরা সেই ইনফরমেশনে আমরা থানার স্টাফ পাঠানো হয়েছে তারপরে তারা জঙ্গল থেকে সার্চ করে পাওয়া গেছে
3 জন বাংলাদেশি আমরা ডিটেন করা হয়েছে। এখন তাদের ডিটেনের পরে এখন তাদের এগেনস্টে এফআইআর নেওয়া হবে ধর্মনগর পিএসে, তারপর আগামীকালকে কোর্টে পাঠানো হবে। আমরা যে জানতে পারলাম যে তাদেরকে ধরা হয়েছে তারা দালাল মারফত এখানে এসেছে। হ্যাঁ, একজন দালালের নাম বলেছে ইসলাম উদ্দিন। তাকে কি আটক করা না, তাকে এখনো পাওয়া যায়নি, ওর মোবাইল সুইচ অফ। তারা কোথা থেকে আধার কার্ড বানিয়েছিল? এটা তারা বিগত 6 মাস আগে ইন্ডিয়াতে এসেছিল। এখান থেকে তারা ব্যাঙ্গালোর চলে যায়। ব্যাঙ্গালোর ওইখানে 3 মাসের মতন ছিল, ওইখানেই তারা আধার কার্ড বানায়। যাদেরকে আটক করা হয়েছে ওনাদের নামটা? ওনাদের একজন হলো এমডি নূর আলম, তারপরে রাইহন মিয়া, তারপর মাহিউদ্দিন, 3 জন। তাদেরকে আগামীকাল কোর্টে প্রেরণ করবে। হ্যাঁ। কর্পোরেশনের নবনিযুক্ত যে কর্পোরেশন বডি তৈরি হয়েছে এবং বোর্ড মেম্বার যারা নিযুক্ত হয়েছেন তাদের নিয়ে প্রথমবার আমাদের একটা মিটিং হচ্ছে। এই মিটিংয়ের মূল উদ্দেশ্য হচ্ছে এসসি কর্পোরেশন গত 2-4 বছরে তাদের অ্যাচিভমেন্ট কী রয়েছে, টার্গেট কী ছিল, তারা কতটা সেখানে সাকসেস হয়েছে, কত মানুষকে বেনিফিট দিতে পেরেছেন, আরও কী কী বেনিফিট আমরা দিতে পারি, এবং আমাদের বার্ডেন কী আছে, মার্কেটে লোন কত ডিউ আছে, দিল্লিতে আমাদের কতটা ডিউ আছে, এই সমস্ত বিষয়ের উপর একটা পর্যালোচনা হবে। তার চাইতে গুরুত্বপূর্ণ বিষয় যারা নবনিযুক্ত বোর্ড মেম্বার হয়েছেন তাদের সাথে ফার্স্ট টাইম আমাদের একটা মিটিং হচ্ছে, অফিসিয়ালি মিটিং। তারাও জানতে পারবে এসসি কর্পোরেশন কী কী কাজ করে থাকে এবং রাজ্যের বিশেষ করে তপশিলি জাতি অংশের যারা মানুষ আছেন তাদের অর্থনৈতিক সামাজিক মান উন্নয়নের ক্ষেত্রে আমরা কতটুকু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারি, এই সমস্ত বিষয়ের উপর একটা পর্যালোচনা হবে। আমাদের আজকের এই মিটিংয়ে আমার সাথে রয়েছেন এসসি কর্পোরেশনের যিনি চেয়ারম্যান তথা আমাদের এমএলএ মাননীয় পিনাকি দাস চৌধুরী, এছাড়া বিভিন্ন জেলা থেকে আমাদের বোর্ড মেম্বারগণ এসছেন, তাদেরকে আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের ডাইরেক্টর রয়েছেন এসসি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের। তো আমার বিশ্বাস একটা ফ্রুটফুল ডিসকাশন হবে এবং এসসি মানুষের স্বার্থে আগামী দিন আরও উল্লেখযোগ্য কী কী পদক্ষেপ নেওয়া যেতে পারে সেই বিষয়ের উপর আমরা আলোচনা করব এবং আমার বিশ্বাস একটা সাকসেসফুলি আমরা কনক্লুশনে যেতে পারব। লোন ডিসবার্স করেছি, তার মধ্যে থেকে আমরা 111 কোটি টাকাই মাত্র আমরা রিকভার করতে পেরেছি। বেশি ইন্টারেস্ট আমাদের দিতে হবে মিনিস্ট্রিকে, তার দিকে অনেক লাভ হয় আমরা যদি টাকাটা ফেরত দিই। কর্পোরেশনের প্রশ্ন স্যার, এটা অ্যাকচুয়ালি টাকাটা দিতে হয় না, স্যার শেয়ার মানি যেটা থাকে এটা আমরা শো করি আর কি। দেখুন আপনারা, আপনার টোটাল 162 কোটি টাকা এরকম অনেক আছেন, প্রথম বলেন লোন নেবেন, লোনের টাকা একটা সন্দেহ থাকতে পারে। আমরা বলছি আমরা রিকভার করতে পেরেছি 111 কোটি, তো আমরা 114 কোটি টাকা কি করবো, ব্যক্তির উপর লোনটা স্যাংশন হয়ে এসছে, আমরা ওই টাকাটা আবার ফেরত পাঠিয়ে দিই মিনিস্ট্রিতে। এটা ফেরত পাঠানোর মধ্যে 2 টাকা আমার হচ্ছে, কারণ 2 টাকা ফেরত না দেওয়ার জন্য কোথায় গিয়ে দাঁড়িয়েছে, তখনই আপনাদের ভেতরে একটা আইডিয়াটা চলে আসবে। এই অনুযায়ী আমরা রিপেমেন্ট মেড টু ন্যাশনাল কর্পোরেশন, রিপেমেন্ট মিনস হচ্ছে যে পরিশোধ আমরা করতে পেরেছি 100, এটা শেয়ার হচ্ছে এটা, আর কর্পোরেশনের শেয়ার হচ্ছে আপনার 12,93,00,000 টাকা। রিকভার্ড অনেক সময় আমরা কি করি, যে টাকাটা আমাদের সেভিংস অ্যাকাউন্টে থাকে কর্পোরেশনে, ওখান Vai!
কাগজটা বালাই দিছে কিটা করমু আমি কইছি থানাতে তো না আমরা অলরেডি এলাও আছে আমি তো মানছি তো বাইরে আইও স্যার বাইরে আইও 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 টাকা দে করেন আমরা যে থানাতে গাড়ি করব অলরেডি এলাও আছে টাকা দে করেন দেন এটা কমপ্লিট আছে বিশ্বের কাছে টাকা ভাই না শুনুন স্যার আমি একটা কথা বলি একটু এমন কথা শুনুন ঠিক করে দাও টাকা আমরা পকেট থেকে আমরা দেখেন কাছে টাকা দেন অলরেডি টাকা আমরা পেমেন্ট করে দাও টাকা দে করে দেন টাকা দে করে দেন আচ্ছা গত 26 তারিখ এই মাসের 26 তারিখ প্রত্যেক দিনের মতো আমরা ভেহিকেল চেকিংয়ে আসছিলাম দেবদারু হাউসের আন্ডারে লকডাউন বাজারে। তো প্রত্যেক দিনে ভেহিকেল চেকিং আমাদের পুলিশেরই একটা কাজের ডিউটির একটা অংশ, কারণ এই চেকিংয়ের মাধ্যমে বিভিন্ন অসামাজিক কার্য গাড়ির মাধ্যমে যে বহন এগুলি প্রিভেন্ট হতে পারে, বা রাশ ড্রাইভিং, যারা ড্রাঙ্কেন ড্রাইভিং বা বিভিন্ন ট্রাফিক ভায়োলেশন এবং ডকুমেন্টস ভেহিকেলসের সেগুলি মানে অনেকাংশ এবং বিভিন্ন অ্যাক্সিডেন্ট এই আমাদের ভেহিকেল চেকিংয়ের মাধ্যমেই কিছুটা হলেও প্রিভেন্ট হয়। সেই হিসাবে আমাদের ভেহিকেল চেকিং এবং বিশেষ করে পাবলিক সেফটি, যাতে কোনো ধরনের বড় অ্যাক্সিডেন্ট না হয়, কারোর মা বোন ভাই যাতে না হারায়। তো এই হিসাবে আমরা গত 26 তারিখ বিকাল 3:30-4টার দিকে আমরা লকডাউন বাজারে গাড়ি চেকিংয়ে বসি। তো তখন দেখা যায় যে শিলাচরের দিক থেকে 3-4টি কমান্ডার জিপ
যার মধ্যে আমরা ভায়োলেশন দেখতে পাই। কমলার জিপের উপরে ছাদের উপরে প্রায় 5-6 জন এভাবে খুব ঝুঁকিপূর্ণভাবে তারা ওভার প্যাসেঞ্জার জুলাইবাড়ির দিকে চালিয়ে আসছে এবং কিছু বোলেরো পিক আপ গাড়ি, যেখানে বোলেরো পিক আপ গাড়ি গুডস ক্যারিয়ার ভেহিকেল, যেখানে 1+2 এরকম সিটিং ক্যাপাসিটি থাকে অ্যাজ পার ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট রুল। কিন্তু সেখানে দেখা যাচ্ছে যে 20 জন 25 জন এইভাবে ট্রাফিক ভায়োলেশন করে আসছে। তো তখন আমরা প্রপার চালান মেশিনের মাধ্যমে অ্যাজ পার ল 3টি গাড়িকে প্রায় 1800 টাকা, 3-4টি গাড়িকে প্রায় 1800 টাকা আমরা ফাইন কালেক্ট করি। কিন্তু সেখানে কিছু জনতা বলতে বিশেষ করে ইয়ং জেনারেশন আমাদের ডিউ টু লেক অফ নলেজ তারা মিসগাইড হয়ে আমাদের গাড়ি চেকিংয়ের বিষয়টিকে অবৈধ বলে চ্যালেঞ্জ করে এবং তারা আমাদের যে ফাইন খাতা চালান মেশিনের মাধ্যমে সেগুলিকে ফিরিয়ে দেওয়ার জন্য ফোর্স করতে চেষ্টা করে। তো অ্যাকচুয়ালি সেটাই হয়েছে। এরপরে আমরা লাস্টে তাদের সঙ্গে কথাবার্তা বলে বিষয়টি শেষ। हमारे टीजीबी में है। तो टीजीबी एक राज्य की एक मेजर ऑर्गेनाइजेशन है और हम चाहते हैं कि आपके सभी ब्रांचेस में, सभी ऑफिसेस में इस तरह से ब्लड डोनेशन कैंप आयोजित किया जाए। अगर आप में से 50% लोग भी अगर ब्लड डोनेट करें और साल में 2 बार डोनेट करें तो करीब 1000 यूनिट्स आप दे सकते हैं। और हमारे राज्य की आवश्यकता ज़्यादा नहीं है। जो हमारी लोक संख्या है करीब से 40 लाख, उसका केवल 1% हमें ब्लड यूनिट्स लगते हैं पूरे साल में, वो है करीब से 40,000। तो 40,000 में से तो 1000 आप ही लोग दे सकते हैं, टीजीबी दे सकता है। और पिछले कुछ सालों में हम कोशिश कर रहे हैं कि वॉलंटरी ब्लड डोनेशन ज़्यादा से ज़्यादा हो, क्योंकि जब भी कोई सर्जरी होते है या कोई अस्पताल में अगर डिलीवरी होती है तो डिलीवरी की तैयारी हम लोग तब तक नहीं कर सकते जब तक कि पर्याप्त ब्लड वहाँ उपलब्ध ना हो। हमारे राज्य में करीब 42,000 बच्चों का जन्म होता है हर साल और करीब 30% सी सेक्शन से होता है। उसमें हमें करीब 12 से 13,000 यूनिट्स की आवश्यकता होती है। और जब भी वॉलंटरी ब्लड डोनेशन ना हो और ब्लड बैंक में ब्लड ना हो तो हमें रिप्लेसमेंट डोनर ढूंढना पड़ता है। मतलब जो पेशेंट आता है, पेशेंट को ही बोलना पड़ता है कि आप आपके ब्लड की आवश्यकता जो है उसको आप पर्याप्त मात्रा में उपलब्ध करें। तो वो बात ठीक नहीं। अस्पताल में या ब्लड बैंक में अपना ब्लड का स्टॉक होना चाहिए और वो तब तक नहीं होगा जब तक कि हम लोग वॉलंटरी ब्लड डोनेशन हम लोग जुड़ा ना लें। तो इसके लिए हम लोग कोशिश कर रहे हैं कि त्रिपुरा स्टेट ब्लड ट्रांसफ्यूजन काउंसिल है जो कि इसके माध्यम से समाज में जागरूकता तैयार करता है कि ज़्यादा से ज़्यादा वॉलंटरी ब्लड डोनेशन हो। तो आप सभी जानते हैं कि हमारे राज्य में चाहे वो स्टेट का जीडीपी हो, चाहे हमारा पर कैपिटा इनकम हो, पिछले कुछ सालों में बहुत तेज़ी से बढ़ रहा है। जैसे पिछले 6 साल में ही हमारे राज्य का जो
जीडीपी है वो 2 गुना हो गया है। इस साल 2024-25 में करीब 92,000 करोड़ ये हमारे स्टेट का जीडीपी है और पर कैपिटा इनकम करीब अभी 2 लाख पर कैपिटा पर एनम हुआ है। तो इसमें बैंकों की बहुत बड़ी भूमिका रही है, विशेष करके जो हमारे एंटरप्रेन्योर्स हैं, जो हमारे सेल्फ हेल्प ग्रुप के मेंबर्स हैं, जो इकोनॉमिक एक्टिविटी में कंट्रीब्यूट करते हैं, तो उनको सपोर्ट करने के लिए, उनके प्रोजेक्ट को सैंक्शन करने के लिए राज्य में जो इंडस्ट्रीज विजिलेंस की आवश्यकता है, बल्कि बैंक के साथ जितने भी आपके लोग जुड़े हैं, जो ग्राहक है और जो साइबर स्कैम के चलते जितने आपको थ्रेट्स हैं, उसके भी चलते आपको काफ़ी जागरूक होने की आवश्यकता है। और मेरे ख्याल से इस विजिलेंस अवेयरनेस वीक के माध्यम से आप सबकी भूमिका और अधिकृत होती है। तो मैं आप सभी को शुभकामनाएं देता हूँ। ब्लड डोनेशन कैंप आपने आयोजित किया है, उसके लिए भी मैं राज्य के स्वास्थ्य दफ्तर की ओर से आपका मैं धन्यवाद देता हूँ। Sir, thank you so much for your motivating and insightful words. Your guidance will truly inspire us to continue working for the welfare of the society with sincerity and personal lives. It is also a time to reaffirm our collective commitment towards good governance and responsible banking. This blood donation camp is a symbolic. we should also follow. To boost up the entrepreneurs of the state, Grameen Bank must play a vital role. As because Grameen Bank is having 150 branches, 12 and the social responsibilities that our institution holds for. We are committed not only for financial services but it gives me immense pleasure to extend a warm and heartfelt welcome to all of you to this blood donation camp organized by Tripura Grameen Bank as part of 2nd of November with the theme Vigilance, our shared responsibility. At the very outset, I take this opportunity to extend deepest gratitude and warm welcome to our chief guest, Sri Gitte Kiran Kumar Dinkar Rao sir. It truly inspires and motivates us to uphold the values of service, integrity and responsibility in all endeavors. The observance of Vigilance Awareness Week is not just an points. So with its mammoth presence, it's the duty of this prestigious institution to look after. Ladies and gentlemen, once again, give a big round of applause for our chief guest. Donating blood, we contribute not only to saving lives, but also to strengthen the spirit of social responsibility that our institution holds for. আমাদের জিএসটি থেকে আমাদের এখানে শুরু হবে 26 নভেম্বর পর্যন্ত। আমি প্রথমেই
প্রোগ্রামগুলোর যারা আপনারা জানেন যে আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব যিনি উত্তর পূর্বাঞ্চলের যিনি সংযোজক এবং আমাদের যিনি প্রভারী ডক্টর রাজদীপ রায়, সম্বিত পাত্রাজি, ওনারা গতকালকে এসছেন এবং আজকে আমাদের সম্মানিত বিধায়ক বিধায়িকা থেকে শুরু করে মোর্চা এবং স্টেট অফিস বেয়ারার ওনাদের সঙ্গে একটা মিটিং রাখা হয়েছে। এই মিটিংয়ের মূল বিষয়বস্তু হচ্ছে যে আমরা আগামী দিন আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী উনি আহ্বান করেছেন যে হর ঘর স্বদেশী, ভোকাল ফর লোকাল, এই কর্মসূচি আমরা বাস্তবায়ন করছি। আর 31শে অক্টোবর আমাদের লৌহ পুরুষ সর্দার বল্লভভাই প্যাটেলজির জন্মজয়ন্তী, আমরা 150 বছর আমরা জন্মজয়ন্তী উদযাপন করব। সেই উপলক্ষে আমরা রান ফর ইউনিটি যে কর্মসূচি সেগুলি বাস্তবায়ন হবে সারা ভারতবর্ষের সঙ্গে ত্রিপুরা রাজ্য, এবং সাংগঠনিক যে আমাদের সংগঠন সেই সম্পর্কেও বিস্তারিত এখানে আলোচনা করা হবে। তার জন্যই আমাদের আজকের এই বৈঠক এখানে ডাকা হয়েছে। हाल ही में जो इंसिडेंट সকল একদিন মিটিংয়ে মিলে কই লাইছে মেয়র নাম্বার 1 किए आपकी अलायंस पार्टनर उसको लेके कोई बात होगा या उनसे कोई इशू को लेके बात की आप लोगों ने ताकि ईज हो और पीस मेंटेन हो पूरा? ना देखिए, पहली बात तो ये है जो सिविल सोसाइटी नाम लेके जो उस दिन स्ट्राइक हुआ, इसके बाद शांति बाजार में एक इंसिडेंट हुआ, इसका कंडम सारे हमारा जितने सारे सब लीडर है, हमारा सीएम से लेके एक्स सीएम से लेके सभी ने इसमें माने इस अनरेस्ट को कभी कंडम किया है। हम भी कंडम करते हैं क्योंकि त्रिपुरा में सब मिलके त्रिपुरा को एक वैभवशाली बनाना, एक त्रिपुरा श्रेष्ठ त्रिपुरा करना, इसमें जाति जनजाति सभी लोगों का ये होना, ये सब हम लोगों ने कंडम किया है। और सब मिलके हम लोग त्रिपुरा को एक त्रिपुरा श्रेष्ठ बनाने का जो निर्णय लिया है, मोदी जी भी इस पर काम कर रहे हैं और हमारा सरकार भी जनजाति क्षेत्रों में डेवलप हो इसके लिए भी काम कर रहा है। आपके अलायंस पार्टनर ने भी कंडेम किया है, जो उनके मुखिया है, ये सुप्रीमो वाले, पर उनका यही कहना है कि थ्रू डायलॉग जो डिफरेंसेस क्रिएट हुए उसको ओवरकम, कोई डायलॉग का उनके साथ या ऐसा कोई कोशिश हुआ आपके अलायंस पार्टनर के साथ? नहीं, डायलॉग तो चलता रहता है। डायलॉग कुछ दिन आप देखा, परसों हमारा अलायंस पार्टनर जो सुप्रीमो है उनके साथ सीएम साहब ने मीटिंग किया है, मुलाकात हुआ है उनका। तो निश्चय टाइम टू टाइम हम लोग डायलॉग करते रहेंगे और जो ये इशू है वो उसको भी चर्चा में लाएंगे हम लोग। थैंक यू। তোমার মোবাইলই থাকবো নাকি आप लोग कैसे हैं? We are fine, sir. We are fine. আপনাদের উপস্থিতিতে আজকের জরুরি বৈঠক
আজকে বৈঠকে আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা এই আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। উপস্থিত আছেন ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশ কমিটি মৌর্যাজি মহোদয়, ওনাকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। লোকসভার সাংসদ তথা মাতরম বন্দে মাতরম। দয়ামিনী ফুল্ল কুসুমিত দ্রুমদল। ঢাকায় 200 দিনের কাজ এবং 340 টাকা মজুরি প্রতিশ্রুতি পালন করতে হবে। ঢাকায় এবিপিএস পদ্ধতিতে মজুরি প্রদান বন্ধ করতে হবে। রাজ্য পরিষদ জনজীবনের আশু আদায়যোগ্য 7 দফা দাবিতে রাজ্যের 8টি জেলা শাসকের কাছে গণ ডেপুটেশন সংগঠিত করার সিদ্ধান্ত গ্রহণ করে 28, 29 এবং 30 অক্টোবর রাজ্যের 8টি জেলায় আমরা মাস ডেপুটেশন সংগঠনের পক্ষ থেকে সংগঠিত করছি। আমাদের যে চার্টার অফ ডিমান্ড বা আমাদের যে দাবি সনদ, তাতে আমরা উল্লেখ করেছি সেটা হচ্ছে গৃহহীন যাদের ঘর নেই, তারা যেন প্রত্যেকে পাকা ঘর পেতে পারে। তার জন্য যারা জিও টেকিংয়ের সঙ্গে যুক্ত তাদের নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি, নিরপেক্ষ ভূমিকা আমরা প্রত্যাশা করি। কিন্তু এটা অত্যন্ত দুর্ভাগ্যের যে কোথাও রাজনৈতিক সংকীর্ণতার কারণে প্রকৃত যারা ঘর প্রাপক তারা বঞ্চিত হয়। সুতরাং আমরা বলছি যারা এ কাজের সঙ্গে যুক্ত তাদের এই বৈষম্যটা অবিলম্বে বন্ধ করতে হবে। দ্বিতীয় আমাদের দাবি হচ্ছে ঢাকাতে 200 দিনের কাজ আর দৈনিক মজুরি 340 টাকা করতে হবে। এই 340 টাকা করতে হবে এটা আমাদের ছিল না, আমাদের সর্বভারতীয় স্তরে আমাদের ডিমান্ড হচ্ছে 600 টাকা। কিন্তু 2018 সালে বিজেপি যখন তার নির্বাচনী ইস্তাহার বা ভীষণ ডকুমেন্ট প্রকাশ করে তখন যে 299টি প্রতিশ্রুতি ওরা দিয়েছিল তাতে অন্যতম প্রতিশ্রুতি ছিল যে রেগা শ্রমিকদের জন্য 200 দিনের কাজ দৈনিক মজুরি 340 টাকা করতে হবে বা করবে তারা। কিন্তু দেখা যায় আজকে 7.5 বছর এই 340 টাকা আর করতে পারল না। এই যে মিথ্যা প্রতিশ্রুতি ওরা দিয়ে জনগণকে বিভ্রান্ত করেছিল, তার প্রতিবাদে আমরা সরকারের কাছে এটা উল্লেখ করব বা সরকারের দৃষ্টিতে নিয়ে যাব যে আপনারা যে প্রতিশ্রুতি দিয়েছিলেন 340 টাকা দৈনিক মজুরি করবেন, এটা অবিলম্বে করতে হবে। আর 3 নম্বর হচ্ছে এবিপিএস পদ্ধতি, এটা আপনারা অনেকেই জানেন, কেন্দ্রীয় সরকার এটা চালু করেছে। জব কার্ডের সঙ্গে অ্যাকাউন্টের সঙ্গে আধারকে লিঙ্ক করে, তাতে দেখা গেল গোটা দেশে প্রায় 6 কোটি জব কার্ড বাতিল হল। আমাদের রাজ্যে বাতিল হলো প্রায় 1 লক্ষের কাছাকাছি।
আমরা বলছি যে এই ABPS পদ্ধতিতে মজুরি প্রদানটা বন্ধ করতে হবে। আর রাজ্যে বাতিল হওয়া যে জব কার্ডগুলি, এই জব কার্ডগুলো অবিলম্বে চালু করতে হবে। আমরা যারা শহরে বসবাস করি, আপনারা অনেকেই জানেন যে রাজ্যের বামফ্রন্ট সরকার যখন ক্ষমতায় ছিল, তাদের সীমাবদ্ধ আর্থিক ক্ষমতার মধ্যে দাঁড়িয়ে শহরে যারা গরিব শ্রমজীবী অংশের মানুষ, অর্থনৈতিক দিক থেকে যারা দুর্বল, তাদের জন্য 12 প্রকল্প চালু করেছিল। কিন্তু দেখা যায় এখন 12-এ সেখানে আগরতলা পৌর নিগম সেভাবে কাজ দিতে পারছে না। এখন দেখা যায় বছরে 28-29 দিনের বেশি কাজ হয় না। সুতরাং আমরা এটাও সরকারের দৃষ্টিতে নিয়ে যেতে চাই। আর যেটা আমরা বলছি সামাজিক যে সোশ্যাল পেনশনে যেটা দেখা গেছে সেটা হলো অনেক প্রকৃত যারা ভাতা প্রাপক পেনশন হোল্ডার, তাদেরকে ইচ্ছাকৃতভাবে রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে তাদেরকে বাদ দেওয়া হয়েছে। তা আমরা বলছি এটা কেন হবে? গরিব সে প্রকৃত অর্থে ভাতা প্রাপক, কেন সে বঞ্চিত হবে? আমরা সরকারকে বলবো যে তাদেরকে অবিলম্বে যাদেরকে বাদ দেওয়া হয়েছে তাদেরকে অন্তর্ভুক্ত করতে হবে। আর আপনারা অনেকেই জানেন যে ভারতবর্ষের যে জিডিপি তার 15 থেকে 17% উপার্জিত হয় এগ্রি সেক্টর থেকে। কিন্তু আমরা কি দেখি যে খ্যাত মজুরা যখন 60 বছরে ঊর্ধ্বে হয়ে যায়, তারা বিভিন্নভাবে সরকারের বিভিন্ন যে প্রকল্প এগুলো দ্বারা বঞ্চিত হয়। আমরা বলছি 60 বছরের ঊর্ধ্বে যে সকল খ্যাত মজুর, তাদেরকে সামাজিক ভাতা বা সোশ্যাল পেনশনের আওতায় আনতে হবে, অন্তর্ভুক্ত করতে হবে। এই 7টি দাবি নিয়ে গোটা রাজ্যে 28, 29, 30 আমরা মাস ডেপুটেশন সংগঠিত করছি। জনগণের স্বার্থ সংশ্লিষ্ট 7 দফা দাবি নিয়ে গণডেপুটেশন সংগঠিত করা হবে। আরো অঙ্গ হিসেবে অন্তর্ভুক্ত করতে হবে। ত্রিপুরা এক বছর ইউনিয়ন রাজ্য গভর্নমেন্টের সিদ্ধান্ত ত্রিপুরা রাজ্যের আর্থিক প্রকল্প তাদের রাজ্যে বাতিল করা জব কার্ডগুলো পুনরায় চালু করতে হবে। আমরা এই দাবিগুলো নিয়ে আমরা চাই জনগণ যেন তার গণতান্ত্রিক অধিকার ফিরে পায়। গণতান্ত্রিক অধিকার যেমন গণতন্ত্র প্রিয় মানুষ হারাচ্ছেন, শ্রমজীবী মানুষ তাদের শ্রমের অধিকার আসতে পারছেন না। শ্রম দিবস আমাদের
নামগুলি। তো আমরা প্রতিনিয়ত আমরা এর লগেরা এবং নির্বাচন সভাপতি নির্বাচন অ্যাকচুয়ালি আমি আপনার কাছে জিনিসটা একদম খোলাখুলি না বললে জিনিসটা সমস্যার সমাধান হবে না আমার কাছে যেটুকু মনে হচ্ছে। সব জায়গায় একটা চক্র তারা চাইছে ইচ্ছাকৃতভাবে কোনো না কোনো কারণবশত শ্রমিকদেরকে একটা আরে মোবাইল কেউ ফোন করলে রিসিভ করো। ওই দেখো দাদা আমি বটতলা দাদা সবসময় ফ্যান জানি যে জায়গাতে আমরা সবসময় গাড়ি চালাই এখন দাদা সবসময় আমরা গাড়ি চালাই তো যে ড্রাইভারটার দাদা জব রয়েছে আজকের থেকে হ্যাঁ আরও অনেক দিন আমরা কইছি যে এই জায়গা তো একটা স্ট্যান্ড আমি সিএনজি হইলে কী হয়েছে এনে স্ট্যান্ডের সামনে তুমি এনে মদ্যপান করতে পারো না 8:30 কি 9টা এরকম একটা হতে পারে তো হ্যাঁ অনেক দিনই কইছি তারপর তো হ্যাঁ একটু আমরা কীরকম জানি ওই যে কথা তো পরশু দিন যে দিন গ্রামের ঘটনা রয়েছে এদিনও হ্যাঁ গাড়ির মধ্যে মেশিন চালাইয়া সাউন্ড বাজিয়ে নাচতে হবে আমার দূরত্বে সন্দেহ লাগছে হ্যাঁ এনে নেশা করতে তো ভাবছি আমি একটা ভিডিও প্রুফ দিয়ে তারা জানো তো ওই সুযোগটা পাইছি না হ্যাঁ আমার লাগিয়েছে ঝগড়া যে নেশা কেলিকা করতে তো ডেলি ডেলি তোমার কই দেয় এই ব্যাপারটা আমি দাদা তারা আরও অনেক দিন দাদা এনে একটু নেশা করে ড্রিঙ্কস করে এনে অনেক দিন দাদা তারা কইছে একদিন হাতে নাতে ধরে আমরা ফোন করি তো ওই দিনে ভাবছি হাতে নাতে ধরুন তো হ্যাঁ আমার সুযোগটা দিয়েছে না তো এই দিনকায় হ্যাঁ আমার কী করছে গলাতে এদিকে একটা চাবি আসলো বা কিছু একটা আসলো এমনি টিপ দিয়ে যে আমরা প্যাসেঞ্জার উঠলে যে জায়গাটা ধরে সেদিকে নিয়ে বাড়ি খাওয়াইছে আরও লোক আসলো এনো তো হ্যাঁ আবার সবাই জোর জুস্তি করে টাইম না সরাইছে সেটা যেমন আবার ফ্যাশন দিয়ে গেছি ফ্যাশন দিয়ে গিয়ে দৌড়েছে আমার এই জায়গায় একটা দিন তো বসে দিচ্ছি তো অন্য ফুল লাগছে এটা যন্ত্রণে আমার বোন হইতেছে সারা রাত্র তারপর দিয়ে আমি তো ভাবছি না এন থেকে তো এতটুকু হইব তারপরে এন থেকে আমি সোজা স্টেশন বাইয়া বাইপাস দিয়ে আমার বাড়ি বাইপাস দিয়ে আমার যাইতে হইব ওই জায়গা দিয়ে হ্যাঁ দিয়ে দাঁড়ায় রয়েছে তো হেরা দিকে আমি থতমতো খাই গেছি গা আর দাঁড়িয়ে গেছি গা আমার গাড়ির সামনে হের গাড়িটা তো আমিও ব্রেক দিয়েছি দাঁড়িয়ে ওগুলো কি তুই এনে আবার কেড়াইছি পাইছি তো লোক কথা আছে বুঝা ফেরা আছে এই করতে করতে ফটকে গাইতে নেমে হেজান কি একটা লুইছে লুয়ে সেটা মানে হলুদ রঙের মানে যে ইয়েটা বাইক হচ্ছে একটা বাড়ি মাঠ তুলেছে মাথা কথা আমি দেখছি না বুড়া চাই দিই কি তাদের বাড়ির দেলাইতে তখন আমি চিল দিয়া লোকগুলো হাতরা দেয়াইছি চিল্লির লগে লগে সেকেন্ডের ভিতরে থেকে চায় গাড়িটা টান দিয়ে আর আমি যখন দূর দিয়ে গাড়িটা নিয়ে থানার যাবো আমার গাড়ি কোনো ধরো চার্জ আসলো না আমি চার্জের ফুটোটাও তুলে রাখছি কতটুকু চার্জ আসলো যে থানার যাই তুমি সময় আমি অনেক কিছু সাহায্য পেলাম লাগলো কিন্তু আমার চার্জের লাগে আমি সাহস করতে পারছি না তারপর আমি দূরে জঙ্গলে ঢুকে গেছিলাম তারপর বাড়ির লোক আইছে সেটা আমার কিছুক্ষণ পরে নিয়ে গেছে বয়ে আমি বাইরেছি না বাইপাস আর উঠছি না জঙ্গলের জন্য ঢুকছি দাদা তারা জঙ্গল থেকে নিয়ে এসএমএস করতেছি ফোন করতেছি বাইরে দাদা আমি এমন তোর জায়গাতে চিকিৎসা করতাম আমরা তো আইতেছি তুমি একটু ধৈর্য ধরো এরপর বাড়ির লোকাই আমার লইয়া গেছে এই দিন হ্যাঁ আমার পুরো মাইরেলা অনেকটা ইয়ে করছিল এক বর্তল ওই দুইবার আমার মানে আজিমালা আমার যে আমরা সংগঠন যে দাদা একজন আসলো স্ট্যান্ডার্স লাইন্সার থেকে তাই নিয়ে কিছু আয়া পর নমুনা তো সবাই দিক নেশা গেলে তখন কোনো কিছু করতাম না কালকে দাদার কথা শোনার পরে একটা গালি দেওয়া হয়েছে ঠিক আছে কালকে দেওয়া যাবে তোর কোন বাবা আছে লুয়ে আসছে কথা কইছো দাদা একটু গার ফিরে তার জিজ্ঞাসা কত ওরা কালকা দিব এই কথা কই আয়া পড়ছি তারপরে আমরা দুজনে দাদা আমার কথা কইতেছে আমি গাড়ি চিপে বয়ে দিছি হ্যাঁ মোবাইল টিপতেছে হের গাড়ি এর থেকে হ্যাঁ নিচে আইছে বলতে আমরা সস্তা মার্কেটের এনে হ্যাঁ আইছে আইসে আমার দেখতেছে আমি গাড়ি বয়ে দিছি তখন আমরা একটা ডাউট লাগছে হ্যাঁ ফুলাবাইনে আনবো যেহেতু আমরা লোক কম অক্ষণ ফুলাবাইনে আনবো দেখে দাদা গেছে গা ফ্যাশন দিলে আমি আনবো 2-3 লিয়ে থেকে
স্টেশন দিয়ে যাইতে যাইতে মানে হ্যাঁ হ্যাঁ গেল আর রয়েছে আগের থেকে আমি যদি এনে লেট করতাম তাহলে বর্তলে আমার মারে এখান থেকে বাবনুমা দিকে আমি গেছি বাইপাস দিয়ে রাখছি বাইপাসে গিয়ে হ্যাঁ গিয়ে ঠিক বাইপাসে পাইছি। এর নাম কি যা? এর নাম মিটু পাল দেখছি এমনি অনেক কিছু আমরা চার্জ করে দেখছি মিটু পাল আইতেছে অনেকটা মিটু কন্যা টাইটেলটা সত্যি করতে হবে না এমনি মিটু মিটু করে সবাই বাড়িটা হইব সম্ভবত প্রায় সময় যেন আমরা গাড়ি লিয়ে রানিংয়ের মধ্যে আজ এদিকে একটা বট্টপুকুরের দিকে একটা বাড়িটা মানে এদিকে একটা বাইরেও আবার এদিকে ঢুকে তো আমরা সন্দেহ করে নিয়েছি বট্টপুকুরের দিকে ঘটনাটা কবে হয়েছে? ঘটনাটা হয়েছে পরশু দিন রাতে। পুলিশরা জানাইছে? পুলিশরা জানাইছে। দশে পুলিশে কোনো কি চাও এই ঘটনা? এর পুরা শাস্তি চাই। আজকে যদি আমার কিছু হয়ে যাবে আমার ফ্যামিলি আমার বাবা একটা প্যারালাইসিস হয়ে বয়ে দিচ্ছে আমার বাবারা কেটা দেখলো আমার মিসেসরা কেটা দেখলো আজকে যদি হ্যাঁ তো আমার যে বাড়িটা দিচ্ছে আমি যদি হাতটা না উঠে আমার মাথার শেষ আছে তার মানে তো আমার প্রাণ জাগে না। তোমার বাড়ি কোনখানে? আমার বাড়ি রবীন্দ্রনাথ সংঘ রবীন্দ্রনাথ সংঘ। আমার নাম সুজন বর্মা। আপনারা জানেন যে আজকে প্রায় মাসখানেক ধরে বিভিন্ন জায়গায় শ্রমিকদেরকে একটু উত্তপ্ত করার চেষ্টা একটা অংশের লোক, সে লোকগুলা কারা কি আমরা কিছু জানি না। তারা বিভিন্ন জায়গায় আপনি টিএমসি বলুন আমাদের রেল স্টেশন বলুন জিবি বলুন বিভিন্ন জায়গায় যে সময় আমাদের শ্রমিকরা যে সময় প্যাসেঞ্জার নিয়ে যায় তাদের কাছ থেকে জোরপূর্বক তাদের প্যাসেঞ্জার নামিয়ে দেওয়া হয় এবং প্যাসেঞ্জারকে হাত ধরে টানা হেঁচড়ে করে নামানো হয়, সঙ্গে তাদের পকেট থেকে জোর জবরদস্তি টাকা নিয়ে আপনারা জানেন যে কিছুদিন আগে আমাদের পেপারে দেখেছিলাম আমরা যে আমাদের কিছু শ্রমিকের পকেট থেকে জোরপূর্বক টাকা নিয়ে তাদের শনি মন্দিরে দিয়ে দেয়, এমনকি প্রচণ্ডভাবে শ্রমিকদেরকে মারধর করে এবং তারা চাইছে যে শ্রমিকরা ঐক্যবদ্ধ হয়ে তাদের বিরুদ্ধে একটু প্রতিবাদে সামিল হোক বা একটা তাদেরকে পাল্টা তাদের প্রতিক্রিয়া দেওয়া হোক বা তাদেরকে প্রতিরোধ করা হোক। তারা চাইছে যে একটা উত্তপ্ত পরিবেশ সৃষ্টি করে। আপনারা জানেন যে কিছুদিন ধরে আমাদের রাজ্যের মধ্যে একটা দুষ্ট চক্র হয়তো বা আমি দুষ্ট চক্রই বলবো, তারা চাইছে আমাদের ল অ্যান্ড অর্ডারকে তারা ছোটো করে দেখানোর একটা যে প্রয়াস তারা চাইছে যে শ্রমিকদের মধ্যে একটা ঝামেলা লাগিয়ে দিলে সেটা উত্তপ্ত হবে, উত্তপ্ত হলে আমাদের ল অ্যান্ড অর্ডার কিছুটা বদনাম হবে সেই দিকটার দিকে লক্ষ্য রেখে তারা সেই কাজটা হয়তো বা করছে। তো গত পরশুদিন হঠাৎ করে দেখতে পেলাম যে আমাদের সে আমাকে ফোন করলো রাতে প্রায় 8:30 9টার সময় যে দাদা আমি জঙ্গলে লুকিয়ে আছি। কেন? তো আমাকে বললো তারা প্রায় সময় বটতলায় মদমত্ত অবস্থায় বটতলায় বসে বসে গাড়ির মধ্যে মদ খায় এবং তারা বিভিন্ন অসামাজিক কাজের সঙ্গে যুক্ত। ওই সকল লোকগুলাকে আমাদের তারা শ্রমিকরা বাধা দেয় যে তারা যাতে এইরকম অসামাজিক কার্যকলাপ না করা হয়। তো বাধা দেওয়ার ফলে ওকে ওই জায়গাতে হালকা একটু বাকবিতণ্ডা হয়। তার পরবর্তী সময় ও বাড়ি যাওয়ার সময় রাস্তায় গিয়ে দল আরও 5-7 জন লোক সঙ্গে করে নিয়ে গিয়ে ওইটি আমাদের রেল স্টেশনের সামনে নাকি 3 নম্বর বাইপাসের সামনে ওকে এমনভাবে আঘাত করা হয় গাড়ির মধ্যে থেকে দাঁড়ালো কিছু একটা অস্ত্র, চাকু হয়তো বা অন্য কিছু অস্ত্র হবে, নিয়ে তার প্রাণে মারার একটা চেষ্টা করা হয়। সে বাঁচার জন্য সামনে হাত বের করে দেয়, তারপরে তার হাতটা কেটে যায়। অনেকগুলো শিলি প্রায় 15-20টার মতন শিলি লেগেছে। তো হয়তোবা ওই সময় যদি সে বুদ্ধি করে না জঙ্গলে পলায়ন করতো তাহলে ওই সময় সে মৃত্যুগুলো হতে পারত, দলে পড়তে পারতো। সেই জিনিসটার দিকে লক্ষ্য রেখে আমরা পরের দিন সকালে আমরা আমতলী থানাতে আমরা এফআইআর করেছি। আমরা আজকে আমাদের এসডিপিও ম্যাডামের সঙ্গে সাক্ষাৎ করব, সেই বিষয়টাকে তুলে ধরার চেষ্টা করব এবং যে সকল ব্যক্তিরা বিভিন্ন জায়গায় এইরকম অসামাজিক কাজকর্ম চালাচ্ছে এবং তাদেরকে জিজ্ঞেস করা হলে তারা বলে আমরা বিএমএস করি। আমরা দেখুন আমরা কোনো সংগঠন বিরোধী না, বিএমএস আমাদের বিরোধী না, আমরা বলে বিএমএস করি। আমরা বিএমএসের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করলে তারা লোকগুলা কারা, তারা বলে আমাদের গ্রুপের না, তারা অন্য গ্রুপের। আবার অন্য গ্রুপকে জিজ্ঞেস করলে তারা বলে যে আমাদের গ্রুপ না, অন্য গ্রুপের। আসলে একটা চক্র আমার মনে হয় তারা ওই বিএমএসের নাম দিয়ে আমাদের সরকারকে কালিমালিপ্ত করতে চেষ্টা করছে, আমাদের সংগঠনকে দুর্বল করার চেষ্টা করছে এবং মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করে একটা সমাজের মধ্যে একটা অরাজকতা ফেলানোর চেষ্টা করছে। তো সেই বিষয়গুলোকে যাতে পুষ্টিকরণভাবে সেটাকে ইনভেস্টিগেশনের মাধ্যমে যাতে ম্যাডাম সেইটার পদক্ষেপ নেয়, সেই বিষয়টাকেই আজকে ম্যাডামের সঙ্গে আমরা সাক্ষাৎ করে তুলে দেওয়ার জন্য আসছি। আমরা ম্যাডামের সঙ্গে আলোচনা করে যদি আজকের মধ্যে ওই দুষ্কৃতিকারী যারা আছেন তাদেরকে যদি গ্রেপ্তার করা না হয় এবং দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান না করা হয়, আমরা আগামীকাল আমাদের ডিজিপি স্যারের সঙ্গে আমরা সাক্ষাতে মিলিত হব। সেই বিষয়টা আমরা ডিজিপির কর্ণপাত করব। তারপরও যদি না হয় আমরা মুখ্যমন্ত্রী দপ্তরে গিয়ে দরবার করব। তো সেই জিনিসটার লেগে জন্যই আজকে আমরা এসডিপিও ম্যাডামের সঙ্গে আসা এবং সাক্ষাৎ করব। আপনারা যারা আছেন আপনারা কারা? আমরা মজদুর মনিটরিং সেল
বিবেকানন্দ বিচার মঞ্চ অনুমোদিত মজদুর মনিটরিং সেলের আমি ত্রিপুরা ইলেকট্রিক অটো এবং ত্রিপুরা ই রিক্সা শ্রমিক সমিতির রাজ্য সভাপতি, এবং আমার সামনে আছেন সদস্য সভাপতি সুখেন শাহ, আছেন সেক্রেটারি প্রদীপ দাস থেকে শুরু করে অন্য নেতৃত্ব যারা আছেন সদর এবং আমাদের স্টেট নেতৃত্ব সবাই এসে। দৈনিক মজুরি বৃদ্ধি করতে হবে, রাজ্যের বাতিল করা জব কার্ডগুলি পুনরায় চালু করতে হবে, রাজ্যের জব কার্ড মেরামত নেই কেন বিজেপি সরকার জবাব চাই, জবাব দাও, আরে জবাব চাই, জবাব দাও, জবাব তোমাদের সবাই মিলে কিন্তু একটু ব্যানারটা দেয় আপনার কথা শুনে বোঝাবাটা লাগলে আমরা সামলাইবেন নি আমার লোক আমি এখন আমরা যেটা চালু আছে সম্ভবত 242টা ত্রিপুরা ক্ষেত মজুর ইউনিয়ন খোয়াই জেলা কমিটির পক্ষ থেকে জনজীবনের গুরুত্বপূর্ণ 7 দফা দাবিতে আমরা মাননীয় জেলা শাসকের কাছে আমরা ডেপুটেশন প্রদান করলাম। তাতে আমরা যে দাবিটা আমরা এখন রাখছি, 1 নম্বর দাবির মধ্যে হচ্ছে গৃহহীনদের পাকা ঘর প্রদানে জিও ট্যাগিংয়ের ক্ষেত্রে বৈষম্য বন্ধ করতে হবে। জাস্ট আমি এগুলি করেই যাচ্ছি। রেগায় 200 দিনের কাজ 340 টাকার মজুরি, যেটা গভর্নমেন্ট প্রতিশ্রুতি দিয়েছিল, এটা লাগু করার জন্য আমরা দাবি করছি। রেগায় ABPS পদ্ধতিতে মজুরি প্রদান বন্ধ করতে হবে, কারণ রেগা কাজ করতে গেলে সকালে একবার ছবি তুলছে, বিকালে আবার ছবি তুলছে, তাতে করে আমাদের শ্রমিকদের অসুবিধা হচ্ছে। এই দাবিটা আমরা রাখছি। 4 নম্বর দাবির মধ্যে আমরা রাখছি রাজ্যে বেকার বাতিল করা জব কার্ডগুলো পুনরায় চালু করতে হবে। আমরা দেখছি অনেক জব কার্ড যারা কাজ করতে পারে ইচ্ছা কিন্তু সেগুলি বাতিল করে দেওয়া হচ্ছে। আমরা এগুলি পুনরায় চালু করার জন্য আমরা দাবি রাখছি। 5 নম্বর দাবির মধ্যে আমরা রাখছি নগর এলাকার মধ্যে যে 12 প্রকল্প ছিল, বিগত সরকার যেটা চালু করেছিলেন, এটা প্রায় বন্ধের পথে। আমরা এটা লক্ষ্য করছি গ্রামীণ এলাকা, শহর এলাকার মধ্যেও অনেক শ্রমিক আছেন যারা এই কাজগুলি করতে পারেন। তো এর জন্যই আমরা দাবি করছি 12 প্রকল্পে যাতে এর কাজের দিন এবং দৈনিক মজুরিটা বৃদ্ধি করবে। 6 নম্বর দাবির মধ্যে রাখছি আমরা সোশ্যাল ওয়েলফেয়ার স্কিম। আমরা লক্ষ্য করলাম বিগত সরকারের আমলে প্রায় 4 লক্ষের উপরে তারা ভাতা পেতেন, কিন্তু 1,17,000 মতো সেখানে বাতিল করে দেওয়া হচ্ছে। আমরা সেখানে কিছু প্রকৃত যারা ভাতা প্রাপক, যাদেরকে বাদ দেওয়া হয়েছে, তারা যাতে বাদ না দেয়, তার জন্য পুনরায় তাদের যাতে এই প্রকল্পটাকে চালু করে, এই দাবিটা আমরা রাখছি। আমরা 7 নম্বর একটা দাবি রাখছি 60 বছরের ঊর্ধ্বে যে সমস্ত ক্ষেত মজুর যাদের কাজ করার কোনো ক্ষমতা থাকে না ওই সময়, আমরা সরকারিভাবে তাদেরকে ভাতা প্রদানের জন্য আমরা এটা করছি। এই 7 দফা দাবিতে মাননীয় জেলা শাসকের কাছে আমরা দাবি আমরা রাখছি। উনি বলছেন এইগুলি ওনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এবং সরকারের নজরে উনি আনবেন। আর এটাও আমরা দাবি করছি আমাদের জেলা কমিটির পক্ষ থেকে এই দাবিগুলি যতদিন পূরণ না হবে ততদিন, তারপরেও কিন্তু আমরা বৃহত্তর আন্দোলন করতে আমরা বাধ্য থাকব। এই হচ্ছে আজকের আমাদের ডেপুটেশনের মূল বিষয়। থ্যাংক ইউ। প্রথম যেটা বলা হচ্ছে গৃহহীনদের পাকা ঘর প্রদানে Thank you. We are feeling comfortable to discuss our demand Mazur President of the committee, Alok Chakraborty. She is Sumitra Devnath. She is also district. আমরা নমস্কার সবাইকে, আমি ডক্টর আবিলাল নাথ, নিউরোলজিস্ট, AGMC। আমাদের এখানে রেড্ডি স্যারও আছে, নিউরো সার্জন, AGMC। অ্যাসোসিয়েটেড উইথ আমাদের ইনস্টিটিউট অফ নিউরো সায়েন্স আছে আগরতলার, ডক্টর শ্রীরাম আছে, উনি নিউরো সার্জন।
আমাদের বার্তা আজকে 29 অক্টোবর 2025, আজকে ওয়ার্ল্ড স্ট্রোক ডে। আজকের যে এবারের যে থিম, এটা হলো এভরি মিনিট কাউন্টস। এর মানে কি? এর মানে হলো স্ট্রোক যখনই হবে আমাদের মেইনলি কি সিমটমস হতে পারে, ফার্স্ট বলছে যেন মানুষ বুঝতে পারে। একটা হলো আমরা যদি নর্মালি হাঁটি, একদিকে হঠাৎ করে যদি কথা বলতে অসুবিধা হয়, এরপরে যদি একদিকের উইকনেস হয় হাতের নালে পায়ের, স্পিচ প্রবলেম যদি হয়, এরপরে কথা বলতে অসুবিধা, আর টাইম ফাস্ট যেটা বলে FAST। তো ফাস্ট মানে F ফর ফেস, A ফর আমাদের আর্ম, S ফর স্পিচ, আর T ফর টাইম। তো আমাদের এটাই বার্তা থাকবে সবার কাছে যে এরকম কোনো সিমটম যদি থাকে যে হঠাৎ করে কথা বলতে অসুবিধা হচ্ছে, একদিকের উইকনেস হচ্ছে, এরপরে আমাদের স্পিচ প্রবলেম হচ্ছে, আর এটা যদি হচ্ছে তাহলে অবশ্যই আপনারা আমাদের মেডিকেল কলেজে আসবেন। আমাদের দুটো ডিপার্টমেন্ট আছে, নিউরোলজি ডিপার্টমেন্ট আছে, নিউরোসার্জারি ডিপার্টমেন্ট আছে। আমরা ঠিক করে আপনাদের ট্রিটমেন্ট করে আপনাদের সুস্থ করার জন্য চেষ্টা করব। রেড্ডি স্যারও আছে এখানে, রেড্ডি স্যারও কিছু বললে অবশ্যই বলবেন। তো এটাই আমার বার্তা ছিল, সবাইকে ধন্যবাদ। আমরা অ্যাপিল করেছিলাম রাজ্যবাসীকে যতজন পারে সঙ্গে আমাদের ইনস্টিটিউট অফ নিউরো সায়েন্সও এসে আমাদের এই সারাতে আমাদের ওইটা হয়েছে, সঙ্গে আরও আমাদের আগরতলার অনেক মানুষ এসছে। সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি আমার তরফ থেকে। কবে থেকে নিখোঁজ? 23 তারিখ। কি কয়ে গেছে আপনার? কিছু কইছে? কিচ্ছু কইছে না, কিচ্ছু জানি না। জায়গা জায়গা বিস্তারিত আছে, কোনো কানে পাইনি। ফোন নাম্বার আছে? কথা কইছে না, আমরা কোনো জানি না। কিচ্ছু জানি না। কতদিন ধরে নিখোঁজ আপনার মেয়ে? আসলে 7 দিন। নিখোঁজ আমার মেয়ে আর আমার এই বউ। কবে থেকে নিখোঁজ? 3 তারিখ না সন্ধ্যা 6টাতে। এরপরে সন্ধ্যা 6টাতে বিচারে দিতে আত্মীয় বিচারে বাক্কা 10:30 বাজে। 10:30টার সময় আমি গেছি থানাতে, গেছি মহিলা থানা যাওয়ার সময় এর সঙ্গে লেখাইছি, লেখানোর কইছে তারপরে কইছে ফটো মুটো নিয়ে দিতাম, তাও ফটো মুটো নিয়ে দিলাম, তাও দিয়ে তুই এরপর আইলাম আর সেটা আবার অনুরোধ বুঝতেছি পাইতেছি কিছু পাইতেছি। এটা তারা মহিলা থানাতে কইছে কি তা আমরা দেখতে আসছি, দেখতে দেখতে আসলে স্বাধীন চলতেছে। এরপর মন্ডল গেছি, মন্ডল দিদি তারা আসতো, এখানে পাড়ার লুকিয়ে আসলো, তারা কইতেছে কি তা সবাই দেখতেছে। ওখান অব্দি আমি বুঝতে পারতেছি না এটা কই আছে না আছে রিকুশ, তারা কই গেল কই কিতা, বাড়িতে কিচ্ছু কইছে না। বাড়িতে আসলো আমিও বাড়িতেই আসলাম, কোন সময় সন্ধ্যা 6টার সময় দেখি হঠাৎ করে দিন নাই। তা আমি হঠাৎ করে বিচার করতে পারতেছি কই গেছে দেখি বাইরে এসে দেখি এই বাড়ি যেতেছি, শ্বশুর বাড়ি যাই এই বাড়ি যেতেছি, দিন পাই না। এটা কোনো 10:30 বাজে। 10:30টার পরে আমি থানাতে গিয়েছি, থানাতে যাওয়া না, থানাতে লেখাইছি এবার আইসি আমার কাছে ফটো মুটো লাগবো, পরের দিন ফটো মুটো নিয়ে দিচ্ছি, তারা দিচ্ছি, তারা পরে ফোন করছি দিয়ে তুই এবার আইসি আসে। এবার আবার 3 দিনের মধ্যে আবার মন্ডলে জানাইছি, মন্ডলতে জানাইছি দিদিরা জানাইছি, দিদি ও গেছে যায়, সে কইছে এরা দেখতেছে, তো কইছে আমরা দেখতেছি। এই চলছে ওখান অব্দি রিকুশ, ওখান অব্দি আমরা খবর পাইতেছি না। আমি তারা কই আছে আমি চাই তারা বাইরে দিত যেখানে থাকুক, আমি কোন করতে পারি না, কোন করতে পারি না আমি। আপনার মেয়ের বয়স কত? 7 বছর। বউর নাম রেখা ঋষি দাস। বয়স কত? বয়স 26। কি করে এমনিতে বাড়িতে থাকতো? বাড়িতে থাকতো, ছেলের স্কুলে যেত, মেয়েরা মাস্টার বাড়িতে যেত। মোবাইল কিচ্ছু নাই, আমার কিচ্ছু মোবাইলে দিচ্ছে না। এটি তো ফেসবুক টুকুতে আইডিয়া মুড়ে তো বলতে লাগছে, সব আইডিয়া আবার নতুন করে আবার আইডিয়া বলছি, কুই আইডিয়া মুড়ে ব্যাগ ডিলিট করে
আধার কার্ড তোমার কিটা কইছে কিচ্ছু নাই কিটা কইছে এই কারণে আমরা পাগল হইতাছি যাও না স্কুলে দিয়ে যাওয়ার কয়েক ঘন্টা পরে খবর পাই ছুটির 1 ঘন্টা আগে যে বাচ্চা নাকি ব্যথা পাইছে স্কুলের মধ্যে। তো ফোনে এই খবর পাওয়াতে আমিও তাড়াহুড়া করে সেটা দেখি IGM হসপিটাল নিয়ে হয়েছে বাচ্চার এই স্কুলের পাখা সিলিং পাখা খুললা পড়ে গেছে পড়া মাথা ফাইটে গেছে সেলাই লাগছে সিটি স্ক্যান করানো হয়েছে এখন এখনও IGM-এ আছি প্রায় 1টা বাজতেছে এখন পর্যন্ত আমরা IGM-এ চিকিৎসারত অবস্থায় আছে বাচ্চা এখন ডাক্তারের সঙ্গে কথা কইয়া যদি সম্ভব হয় তাহলে আমরা বাড়িতে নিয়ে যাবো। কি অবস্থা স্কুলের পরিষেবা নিয়ে কী করবেন? স্কুলের পরিষেবা যদি কইতে যায় তাহলে তো কালকে আমার বাচ্চারা এমন আছে স্কুল থেকে বাইরেও করে দিতে পারে, কারণ স্কুলের মধ্যে অরাজকতার পরিবেশ। মর্নিং সেকশন উমাকান্ত ইংলিশ মিডিয়াম মর্নিং সেকশন একবারে বনেদি আসিল, কোনো সময় স্কুলের নামটা বনেদি স্কুল, হ্যাঁ ত্রিপুরা রাজ্যের 2-3টা স্কুলের মধ্যে একটা, কিন্তু মর্নিং সেকশনটা একবারে জঘন্য। এবার দেখা যায় বাচ্চারা প্রত্যেক দিন স্কুলে পাঠানোর লেগে টিচাররা কয়, এবার কোনো কারণে একদিন যদি অ্যাপ্লিকেশন না আনে এটার লেগে দায়ী কে থাকে? গার্জেনরা। অ্যাপ্লিকেশন দিয়ে পাঠানো হয় না দিককে গার্জেনরা দায়ী, কিন্তু পানিশমেন্টটা পাইতে হয় স্টুডেন্টরা। আমরা এই ব্যাপারগুলো নিয়ে অনেক আগেই হেডমাস্টার স্যারের সঙ্গে কথা কইছিলাম। কথা কোয়াতে আমরা রেজাল্ট হয়েছে কি, আমরা 5-7 জন গিয়ে কথা কোয়াতে পরবর্তী সময় দেখা গেছে আমরা 5-7 জনের বাচ্চারে বেঞ্চের উপরে তুললা কানে ধরে নীলডাউন করে দাঁড়া করে ভাই। এটা হইল স্কুলের যে বিতর্কত ব্যাপার। স্কুলটার ভিতরে আপনারা যদি যান গিয়ে দেখবেন ম্যাক্সিমাম টাইমে বাচ্চারা মর্নিংয়ে ছোটাছুটি করতেছে, ডাক দেওয়ার মতো কোনো টিচার নেই। ক্লাস হয় না যে তা না, যদি না হয় তাহলে আমরা বাচ্চারা শিখে করতে, কিন্তু ম্যাক্সিমাম টাইমেই মোবাইল একটা চলছে, মোবাইলের যুগ, মোবাইলে পড়াশোনা পাঠানো হয়, তাহলে মোবাইল নিয়ে সেটা টিচাররা যায় ক্লাসের মধ্যে। এই জায়গাতে আমার একটা আপত্তি যে বাচ্চারা যদি মোবাইল দিয়ে সেটা পড়াশোনা করে তাহলে তো আর স্কুলের খেলাপ নেই। বিদ্যাজ্যোতি স্কুল 1541 জন বাচ্চা এই স্কুলটার মধ্যে, 1000 টাকা করে আমরা ফিস দিই প্রত্যেক বছর। এবার দেখা যায় 15,41,000 টাকা কইগা যায়। 15,41,000 টাকা দিয়ে কি একটা মেনটেন্স হয় না? বাচ্চারা কোটি পায়, আমরা বাড়ির থেকে আয়া সেটা বাচ্চারা নিয়ে বাড়ির কোটি করানো লাগে। কারণ কি, দরজা ভাঙ্গা, স্কুলের মধ্যে জল নাই বা জল পড়ে রয়েছে, বাচ্চারা যাইতেছে না পটিতে। আয়ার কাজ করানোর কথা, আয়ারা দেখা যায় কি গেটে দাঁড়াই থাকে, গেটম্যানের কাজ করানো লাগে। তো 3 জন আয়া আছে, আয়ার ভূমিকা কোন জায়গাতে? শিক্ষা দপ্তরের মেরুদণ্ডরা ভাঙ্গা গেছে গা, শুধুমাত্র কিছু কিছু জিনিসের প্রতি ডিসিপ্লিন একটা পুরোও নাই। সকালবেলা আইলে আপনারা দেখতে পারবেন, অবজার্ভ করবেন, কেউ আয় সেটা 6:35 বাচ্চারা ঢুকাইতে পারে, 6:40 বাচ্চা ঢুকায়। তো আমরা তো 6:30 মধ্যে স্কুল টাইম লক হয়ে যাবো গেট, তো আমরা আনি, আমরাও তো দূর জাপ করি আই। আমরা স্কুলে এসে সেটা শুনি একটা ক্লাস 3 রোজের বাচ্চার মাথার মধ্যে নাকি ফ্যান ভাঙিয়ে পড়ছে। আচ্ছা, হ্যাঁ, তো এইভাবে হইলে এইভাবে আমরা বাচ্চারা স্কুলে পাঠাবো? এটা তো এইভাবে তো স্কুলে পাঠান যেত না বাচ্চারা স্কুলে। তো এ নিয়ে আপনারা ওই স্যারের লোক কথা বলার চেষ্টা করছেন? স্যার তো নাই, স্যার তাইনে বোধহয় গেছে হাসপাতালে নাকি বাচ্চারা নিয়ে সেটা, তাইনে আইলে তাইনে লোক কথাবার্তা। কি মনে করেন আপনারা তো বিদ্যাজ্যোতি টাকাও দিচ্ছেন, পরিষেবা নিয়ে? না, পরিষেবা ভালো না, বাজে পরিষেবা। এর আগেও আমার বাচ্চারা একদিন বেঞ্চের থেকে টাইনে তারা ইয়ে করছে, আমি কমপ্লিট করছি, কোনো অ্যাক্সিডেন্ট দিচ্ছে না, পরিষেবা ভালো না। একটা সরকারি স্কুল এভাবে যদি হয়, কি আপনারা গার্জেন অভিভাবক হিসেবে কি মনে করেন ভবিষ্যৎ বাচ্চাদের নিয়ে? না, কোনো ভবিষ্যৎ কীভাবে হইব? এইভাবে বাচ্চারা যদি স্কুলে যদি ইনসিডেন্ট একের পরে এক ইনসিডেন্ট হয়, কীভাবে বাচ্চারা ইয়ে থাকবো?
মাথা পড়ে গেছে, ব্যথা পেয়েছে, তো রক্ত এসেছিল। জানি না, দেখলাম না, লেকিন এই জায়গাটায় পড়েছে ফ্যানটা পুরো কেটে দিল। হ্যাঁ, আমি ক্লাসে গেছিলাম, এরপরে আমি বোর্ডে কাজ করেছিলাম, লেখাচ্ছিলাম আর কি। এরপরে তো হঠাৎ করে ফ্যানটা পড়ে গেল, আমিও ঠিক করতে পারতাম না। পাখাটা কি অবস্থায় আসতো আগে? পাখাটা তো একটু স্লোভাবে চলতো আর একটু শব্দ করতো। আচ্ছা, এমন তো আরও অনেকগুলি ক্লাসে দেখলাম যে এমন স্লোভাবে চলছে, ভাল লড়ছে, এমন কমপ্লেন করতেছে। আপনার এমন কি অসুবিধা হইতে আসলো না আগের থেকে? এমনি ফ্যানটা একটু স্লোভাবেই চলে, শব্দ করে, বাকি পাখাটার কথা আমি জানি না। চেঞ্জ করার কোনো পরিকল্পনা করতে বা আপনারা জানাইছিলেন না ইয়াতে হেডমিস্ট্রেস? স্যারে জানাইছিলেন, চেঞ্জ করছেন? কতদিন আগে জানাইছিলেন? তো বেশি দিন হয়নি। বাচ্চারা ব্যথা পাইছে কই আছে এখন? এখন তো হসপিটালে। কোন ক্লাসে এটা? ক্লাস 3। বাচ্চাটার নাম? রাজদীপ। আমি এখন ভিতরে গিয়ে দেখাতে পারি। একজন না, দুইজন, বুঝতো তাই ছেলেও আছে। I don't think they are the warrior. অবদান সহ আমি আবেদন সবাইকে আমার বলবো যত নাম সহ ই ইউ ইউ আর ওয়ারিয়র নন নতেনি যেন এটা কত বাংসায়া রিলিজ করছি এর সঙ্গে কাজ সেগুলো কি ইনফরমেশন টা লাস্ট মান্থ তাই আমরা 너 사카를 해서 갖다는 우다도 업구자 하마지길래 굴레 동리나에 싸움을 들이잖아요. 너희들이 해도 봤더라 기죽하게 해봐. 근데 어머니 방에는 완세게 또 들어봤어. কি ছিল বিষয় কি ছিল? আজকের আদিবাসী কংগ্রেস কমিটির রাজ্যস্তরীয় এবং জেলা ব্লক তাদের সাথে আজকে আমাদের একটা মিটিং হয়েছে আগামী ভিলেজ কমিটি নির্বাচন এবং এডিসি নির্বাচন, বেসিক্যালি এই দুটা বিষয়টাকে নিয়ে। এবং সাংগঠনিকভাবে আমরা বিভিন্ন জায়গায় আমাদের সাংগঠনকে আরও শক্তিশালী করার জন্য আজকে আমাদের বিভিন্ন ধরনের একটা সিদ্ধান্ত নেওয়ার জন্য আজকে নির্বাচন। ধর্মঘট যে হয়েছিল তার যে পরবর্তী যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে সেই ব্যাপারে কী বলবেন? এটাকে আমরা
এটা জাতি উপজাতির মধ্যে একটা বিভেদ সৃষ্টি করার জন্য একটা শ্রেণীর চেষ্টা করছে। এটা আমি সেই দিনে অঙ্কুতুর সাথেও একটা এই ব্যাপারটা উত্থাপন করেছি। ব্যানঘাটে আমার একটা টক শো হয়েছিল, এইটার মধ্যে আমি সবচেয়ে ব্যাপার হচ্ছে খুবই দুর্ভাগ্য যে আমাদের রাজ্যের প্রাক্তন মন্ত্রী প্রতিভৌমিক যে ভাষা, এটা যেই ভাষাটা ইউজ করেছে আমবাসাতে, এটা কাম্য নয়। এটা আমরা আশা করি না, আমরা কোনোদিনই রেসপেক্ট করি না। তাতে কি হবে, জাতি উপজাতি উভয় অংশের মধ্যে বিভেদ সৃষ্টি করার জন্য কি ভাষাটা ইউজ করতে আমরা নিন্দা জানাই। এটা হওয়া উচিত না, এটা কাম্য নয় রাজ্যের স্বার্থে। সাহিত্য নর্মালি যে কয়েকটা জায়গার উপর ব্লক প্রেসিডেন্ট বিশেষ করে না 20 মিটার এবং মাধ্যম যেহেতু डॉक्टर को तू देने वाला है वो से साइड का है है इतना नहीं है वो से बोले आने वाली है यस आई एम टाइगर आई एम लायन जो दी मोरे आई एम सी लाइफ लायन देखते बाकेर মতন এটা যদি উহার মতে সারাদিন ঘুমাইয়া থাকে কে বাকের ওয়ারি ঘুমাব না বাকের যুদ্ধ নাই হাউ ইউ উইল ফাইট নন একটা ব্লক প্রেসিডেন্ট টুইটি বলে 3 অক্টোবরের মধ্যে আমরা সবাই রত করেছি এটা জমা দিতে লাগবো ঢাকায় engage them with the list with the word focus name of the president bagina district president block president health বিনোদন সহায় ওয়ারিয়র আগের মতো ওয়ারিয়র আমরা সবাই জানা এখানে নবসিংহ কত আর 35 বছর কংগ্রেস করে আমি কিন্তু দেয়ার লাইকে that we have to fight united. This kind of politician, this kind of responsibility, and there are now. পেলাম যে ওয়েস্ট চন্দ্রপুরে 3 জন বাংলাদেশি জঙ্গলের দিকে, তো আমরা সেই ইনফরমেশনে আমরা থানার স্টাফ পাঠানো হয়েছে। তারপরে তারা জঙ্গল থেকে সার্চ করে পাওয়া গেছে 3 জন বাংলাদেশি আমরা ডিটেন করা হয়েছে। এখন তাদের ডিটেনের পরে এখন তাদের এগেনস্টে এফআইআর নেওয়া হবে ধর্মনগর পিএসে, তারপর আগামীকালকে কোর্টে পাঠানো হবে। আমরা যে জানতে পারলাম যে তাদেরকে ধরা হয়েছে, তারা দালাল মারফত এখানে এসেছে। হ্যাঁ, একজন দালালের নাম বলেছে ইসলাম উদ্দিন। তাকে কি আটক করা হলো? না, তাকে এখন পাওয়া যায়নি, ওর মোবাইল সুইচ অফ। তারা কোথা থেকে আধার কার্ড বানিয়েছিল? এটা তারা বিগত 6 মাস আগে ইন্ডিয়াতে এসেছিল। এখান থেকে তারা ব্যাঙ্গালোর চলে যায়। ব্যাঙ্গালোর ওইখানে 3 মাসের মতন ছিল, ওইখানেই তারা আধার কার্ড বানায়। যাদেরকে আটক করা হয়েছে ওনাদের নামটা? ওনাদের একজন হলো এমডি নূর আলম, তারপরে রাইহন মিয়া, তারপর মাহিউদ্দিন, 3 জন। তাদেরকে আগামীকাল কোর্টে প্রেরণ করবে। হ্যাঁ। এদিকে দাও। কর্পোরেশনের নবনিযুক্ত যে কর্পোরেশন বডি তৈরি হয়েছে এবং বোর্ড মেম্বার যারা নিযুক্ত হয়েছেন তাদের নিয়ে প্রথমবার আমাদের একটা মিটিং হচ্ছে।
এই মিটিংয়ের মূল উদ্দেশ্য হচ্ছে এসসি কর্পোরেশন গত 2-4 বছরে তাদের অ্যাচিভমেন্ট কী রয়েছে, টার্গেট কী ছিল, তারা কতটা সেখানে সাকসেস হয়েছে, কত মানুষকে বেনিফিট দিতে পেরেছেন, আরও কি কি বেনিফিট আমরা দিতে পারি, এবং আমাদের বার্ডেন কী আছে, মার্কেটে লোন কত ডিউ আছে, দিল্লিতে আমাদের কতটা ডিউ আছে, এই সমস্ত বিষয়ের উপর একটা পর্যালোচনা হবে। তার চাইতে গুরুত্বপূর্ণ বিষয় যারা নবনিযুক্ত বোর্ড মেম্বার হয়েছেন তাদের সাথে ফার্স্ট টাইম আমাদের একটা মিটিং হচ্ছে, অফিসিয়ালি মিটিং। তারাও জানতে পারবে এসসি কর্পোরেশন কী কী কাজ করে থাকে এবং রাজ্যের বিশেষ করে তপশিলি জাতি অংশের যারা মানুষ আছে তাদের অর্থনৈতিক সামাজিক মান উন্নয়নের ক্ষেত্রে আমরা কতটুকু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারি, এই সমস্ত বিষয়ের উপর একটা পর্যালোচনা হবে। আমাদের আজকের এই মিটিংয়ে আমার সাথে রয়েছেন এসসি কর্পোরেশনের যিনি চেয়ারম্যান তথা আমাদের এমএলএ মাননীয় পিনাকি দাস চৌধুরী, এছাড়া বিভিন্ন জেলা থেকে আমাদের বোর্ড মেম্বারগণ এসেছেন, তাদেরকে আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের ডাইরেক্টর রয়েছেন এসসি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের। তো আমার বিশ্বাস একটা ফ্রুটফুল ডিসকাশন হবে এবং এসসি মানুষের স্বার্থে আগামী দিন আরও উল্লেখযোগ্য কী কী পদক্ষেপ নেওয়া যেতে পারে সেই বিষয়ের উপর আমরা আলোচনা করব এবং আমার বিশ্বাস একটা সাকসেসফুলি আমরা কনক্লুশনে যেতে পারব। লোন ডিসবার্স করেছি, তার মধ্যে থেকে আমরা 111 কোটি টাকাই মাত্র আমরা রিকভার করতে পেরেছি। বেশি ইন্টারেস্ট আমাদের দিতে হবে মিনিস্ট্রিকে, তার থেকে অনেক লাভ হয় আমরা যদি টাকাটা ফেরত দিই। কর্পোরেশনের প্রশ্ন স্যার, এটা অ্যাকচুয়ালি টাকাটা দিতে হয় না, কিন্তু স্যার শেয়ার মানি যেটা থাকে এটা আমরা শো করি আর কি। দেখুন আপনারা, আমরা টোটাল 162 কোটি টাকা, এরকম অনেক আছেন প্রথম করে লোন নেবেন, লোনের টাকা একটা সন্দেহ থাকতে পারে। আমরা বলছি আমরা রিকভার করতে পেরেছি 111 কোটি, তো আমরা 114 কোটি টাকা কি করে ব্যক্তির উপর লোনটা স্যাংশন হয়ে এসছে, আমরা ওই টাকাটা আবার ফেরত পাঠিয়ে দিই মিনিস্ট্রিতে। এটা ফেরত পাঠানোর মধ্যে 2 টাকা আমার হচ্ছে, কারণ 2 টাকা ফেরত না দেওয়ার জন্য কোথায় গিয়ে দাঁড়িয়েছে, তখনই আপনাদের ভেতরে একটা আইডিয়াটা চলে আসবে। এই অনুযায়ী আমরা রিপেমেন্ট মেড টু ন্যাশনাল কর্পোরেশন, রিপেমেন্ট মিনস হচ্ছে পরিশোধ আমরা করতে পেরেছি 100, যেটা শেয়ার হচ্ছে এটা, আর কর্পোরেশনের শেয়ার হচ্ছে আপনার 12,93,00,000 টাকা। রিকভার্ড যে অনেক সময় আমরা কি করি, যে টাকাটা আমাদের সেভিংস অ্যাকাউন্টে থাকে কর্পোরেশনে, ওখান ঠিক আছে, আমরা
এটা চিনা যায়নি এখন দেখাই না তুলে লইলো অসুবিধা নাই অ্যাকচুয়ালি কাগজটা বালাই দিছে মেরা কিটা করব কিন্তু বুঝো না এটা কত ডাক্তার আছে আমরা লাগে একটু মানে না আমরা ঠিক আছে আজকে লাগা এখনো করা হয়েছে বলে সারি দেওয়া লাগে আমি কইছি থানাতে তো না আমরা অলরেডি এলাও আছে আমি তো মানছি তো বাইরে আইও স্যার বাইরে আইও আইও টাকা দে করেন আমরা যে থানাতে গাড়ি করব অলরেডি এলাও আছে টাকা দে করেন টাকা দে করে দেন এটা কমপ্লিট এটা তো বিশ্বের কাছে টাকা ভাই না শুনুন স্যার আমি একটা কথা বলি একটু আমার কথা শুনুন ঠিক করে দাও টাকা আমরা ভগতের টাকা আমরা হেন কাছে টাকা দেন ওলারে টাকা আমরা পেমেন্ট করে দাও টাকা দে করে দেন টাকা দে করে দেন থাকবো আচ্ছা গত 26 তারিখ এই মাসের 26 তারিখ প্রত্যেক দিনের মতো আমরা ভেহিকেল চেকিংয়ে আসছিলাম দেবদারু হাউসের আন্ডারে লকডাউন বাজারে। তো প্রত্যেক দিনে ভেহিকেল চেকিং আমাদের পুলিশেরই একটা কাজের ডিউটির একটা অংশ, কারণ এই চেকিংয়ের মাধ্যমে বিভিন্ন অসামাজিক কার্য গাড়ির মাধ্যমে যে বহন এগুলি প্রিভেন্ট হতে পারে, বা রাশ ড্রাইভিং, যারা ড্রাঙ্কেন ড্রাইভিং বা বিভিন্ন ট্রাফিক ভায়োলেশন এবং ডকুমেন্টস ভেহিকেলসের সেগুলি মানে অনেকাংশ এবং বিভিন্ন অ্যাক্সিডেন্ট এই আমাদের ভেহিকেল চেকিংয়ের মাধ্যমেই কিছুটা হলেও প্রিভেন্ট হয়। সেই হিসাবে আমাদের ভেহিকেল চেকিং এবং বিশেষ করে পাবলিক সেফটি, যাতে কোনো ধরনের বড় অ্যাক্সিডেন্ট না হয়, কারোর মা বোন ভাই যাতে না হারায়। তো এই হিসাবে আমরা গত 26 তারিখ বিকাল 3:30-4টার দিকে আমরা লকডাউন বাজারে গাড়ি চেকিংয়ে বসি। তো তখন দেখা যায় যে শিলাচরের দিক থেকে 3-4টি কমান্ডার জিপ, যার মধ্যে আমরা ভায়োলেশন দেখতে পাই। কমান্ডার জিপের উপরে ছাদের উপরে প্রায় 5-6 জন এভাবে খুব ঝুঁকিপূর্ণভাবে তারা ওভার প্যাসেঞ্জার জুলাইবাড়ির দিকে চালিয়ে আসছে, এবং কিছু বোলেরো পিক আপ গাড়ি, যেখানে বোলেরো পিক আপ গাড়ি গুডস ক্যারিয়ার ভেহিকেল, যেখানে 1+2 এরকম সিটিং ক্যাপাসিটি থাকে অ্যাজ পার ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট রুল, কিন্তু সেখানে দেখা যাচ্ছে যে 20 জন 25 জন এইভাবে ট্রাফিক ভায়োলেশন করে আসছে। তো তখন আমরা প্রপার চালান মেশিনের মাধ্যমে অ্যাজ পার ল 3টি গাড়িকে প্রায় 1800 টাকা, 3-4টি গাড়িকে প্রায় 1800 টাকা আমরা ফাইন কালেক্ট করি। কিন্তু সেখানে কিছু জনতা বলতে বিশেষ করে ইয়ং জেনারেশন আমাদের ডিউ টু লেক অফ নলেজ তারা মিসগাইড হয়ে আমাদের গাড়ি চেকিংয়ের বিষয়টিকে অবৈধ বলে চ্যালেঞ্জ করে, এবং তারা আমাদের যে ফাইন খাতা চালান মেশিনের মাধ্যমে সেগুলিকে ফিরিয়ে দেওয়ার জন্য ফোর্স করতে চেষ্টা করে। তো অ্যাকচুয়ালি সেটাই হয়েছে। এরপরে আমরা লাস্টে তাদের সঙ্গে কথাবার্তা বলে বিষয়টি শেষ।
हमारे टीजीबी के है। तो टीजीबी एक राज्य की एक मेजर ऑर्गेनाइजेशन है और हम चाहते हैं कि आपके सभी ब्रांचेस में, सभी ऑफिसेस में इस तरह से ब्लड डोनेशन कैंप आयोजित किया जाए। अगर आप में से 50% लोग भी अगर ब्लड डोनेट करें और साल में 2 बार डोनेट करें तो करीब 1000 यूनिट्स आप दे सकते हैं। और हमारे राज्य की आवश्यकता ज़्यादा नहीं है। जो हमारी लोक संख्या है करीब से 40 लाख, उसका केवल 1% हमें ब्लड यूनिट्स लगते हैं पूरे साल में, वो है करीब से 40,000। तो 40,000 में से तो 1000 आप ही लोग दे सकते हैं, टीजीबी दे सकता है। और पिछले कुछ सालों में हम कोशिश कर रहे हैं कि वॉलंटरी ब्लड डोनेशन ज़्यादा से ज़्यादा हो, क्योंकि जब भी कोई सर्जरी होते है या कोई अस्पताल में अगर डिलीवरी होती है तो डिलीवरी की तैयारी हम लोग तब तक नहीं कर सकते जब तक कि पर्याप्त ब्लड वहाँ उपलब्ध ना हो। हमारे राज्य में करीब 42,000 बच्चों का जन्म होता है हर साल और करीब 30% सी सेक्शन से होता है। उसमें हमें करीब 12 से 13,000 यूनिट्स की आवश्यकता होती है। और जब भी वॉलंटरी ब्लड डोनेशन ना हो और ब्लड बैंक में ब्लड ना हो तो हमें रिप्लेसमेंट डोनर ढूंढना पड़ता है। मतलब जो पेशेंट आता है, पेशेंट को ही बोलना पड़ता है कि आप आपके ब्लड की आवश्यकता जो है उसको आप पर्याप्त मात्रा में उपलब्ध करें। तो वो बात ठीक नहीं। अस्पताल में या ब्लड बैंक में अपना ब्लड का स्टॉक होना चाहिए और वो तब तक नहीं होगा जब तक कि हम लोग वॉलंटरी ब्लड डोनेशन हम लोग जुड़ा ना लें। तो इसके लिए हम लोग कोशिश कर रहे हैं कि त्रिपुरा स्टेट ब्लड ट्रांसफ्यूजन काउंसिल है जो कि इसके माध्यम से समाज में जागरूकता तैयार करता है कि ज़्यादा से ज़्यादा वॉलंटरी ब्लड डोनेशन हो। तो आप सभी जानते हैं कि हमारे राज्य में चाहे वो स्टेट का जीडीपी हो, चाहे हमारा पर कैपिटा इनकम हो, पिछले कुछ सालों में बहुत तेज़ी से बढ़ रहा है। जैसे पिछले 6 साल में ही हमारे राज्य का जो जीडीपी है वो 2 गुना हो गया है। इस साल 2024-25 में करीब 92,000 करोड़ ये हमारे स्टेट का जीडीपी है और पर कैपिटा इनकम करीब अभी 2 लाख पर कैपिटा पर एनम हुआ है। तो इसमें बैंकों की बहुत बड़ी भूमिका रही है, विशेष करके जो हमारे एंटरप्रेन्योर्स हैं, जो हमारे सेल्फ हेल्प ग्रुप के मेंबर्स हैं, जो इकोनॉमिक एक्टिविटी में कंट्रीब्यूट करते हैं, तो उनको सपोर्ट करने के लिए, उनके प्रोजेक्ट को सैंक्शन करने के लिए राज्य में जो इंडस्ट्रीज साल पहले दिया था विजिलेंस की आवश्यकता है, बल्कि बैंक के साथ जितने भी आपके लोग जुड़े हैं, जो ग्राहक है और जो साइबर स्कैम के चलते जितने आपको थ्रेट्स हैं उसके भी चलते आपको काफ़ी जागरूक होने की आवश्यकता है। और मेरे ख्याल से इस विजिलेंस अवेयरनेस वीक के माध्यम से आप सबकी भूमिका और अधिकृत होती है। तो मैं आप सभी को शुभकामनाएं देता हूँ। ब्लड डोनेशन कैंप आपने आयोजित किया है, उसके लिए भी मैं राज्य के स्वास्थ्य दफ्तर की ओर से आपका मैं धन्यवाद देता हूँ। Sir, thank you so much for your motivating and insightful words. Your guidance will truly inspire us to continue working for the welfare of the society with sincerity. Personal lives. It is also a time to reaffirm our collective commitment towards good governance and responsible banking. This blood donation camp is a symbolic. We should also follow. To boost up the entrepreneurs of the state, Grameen Bank must play a vital role. As because Grameen Bank is having 150 branches, 12 and the social responsibility that our institution holds for.
We are committed not only for financial services, but it gives me immense pleasure to extend a warm and heartfelt welcome to all of you to this blood donation camp organized by Tripura Gramin Bank as part of 2nd of November with the theme Vigilance, our shared responsibility. At the very outset, I take this opportunity to extend deepest gratitude and warm welcome to our chief guest, Sri Gitte Kiran Kumar Dinkar Rao sir. Truly inspires and motivates us to uphold the values of service, integrity and responsibility in all endeavors. The observance of Vigilance Awareness Week is not just an These points. So with its mammoth presence, is the duty of this prestigious institution to look after. Ladies and gentlemen, once again, give a big round of applause for our chief guest. Donating blood, we contribute not only to saving lives, but also to strengthen. পাত্রাজি ওনারা গতকালকে এসছেন এবং আজকে আমাদের সম্মানিত বিধায়ক বিধায়িকা থেকে শুরু করে মোর্চা এবং স্টেট অফিস বেয়ারার